আজকে যারা ক্লাসটিতে জয়েন করেছেন তাদেরকে স্কুল অফ এক্সেলেন্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা হিসাব বিজ্ঞান একেবারে শেষ মুহূর্তে এসে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা 60টি এমসিকিউ এর ব্যবস্থা রেখেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুরূপ 40টি রিটেন রেখেছি। এই 60টি এমসিকিউ এবং 40টি রিটেন করলে শুধুমাত্র রিটেন গুলো করলে যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন কাভার হবে এমন না। এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে তোমাদের এমসিকিউ সংক্রান্ত প্রশ্নগুলো এই রিটেন থেকে হতে পারে। তো আমরা আজকে মূলত 60টি এমসিকিউ এবং 40টি রিটেন দেখব, যেখান থেকে তোমাদের সব বিশ্ববিদ্যালয়ে কিছু কমন উপযোগী বা তোমাদের যে প্রশ্নগুলো তোমাদের আসার মতো এ ধরনের এই ধরনের কিছু প্রশ্ন আমরা রেখেছি এবং এই প্রশ্নগুলো সলভ করে গেলে সবগুলো অপশন সহ যদি বুঝে তোমরা সলভ করতে পারো আজকের ক্লাসটিতে মনোযোগ দিয়ে, তাহলে আমি আশা করব যে তোমাদের এই ধরনের সমস্যা আর হবে না। এবং পাশাপাশি এই সংক্রান্ত কি কি ম্যাথ আছে সেগুলো আমরা একটু আলোচনা করে দিব, যেন তোমরা যে কোনো ধরনের প্রশ্ন আসলে ওই রিলেটেড তোমরা আনসার করতে পারো। তো চলো আর আহ, বেশি না বাড়িয়ে আমরা আমাদের আহ, আমাদের ক্লাসটি শুরু করে দিই। আমরা প্রথমে এমসিকিউ দিয়ে শুরু করব। আমাদের প্রথম যে এমসিকিউ রয়েছে, এমসিকিউ ওয়ান, এখানে কি বলতেছে দেখো, একটু দেখার চেষ্টা করো এখানে কি বলতেছে। দেখো, এখানে হচ্ছে কোন সম্পত্তির উপর অবচয় ধার্য করা হয়। এখন অবচয় ধার্য করা হয় কিসের উপর? আমরা জানি অবচয় ধার্য করার ক্ষেত্রে আমাদেরকে হতে হবে সেটা স্থায়ী সম্পদ, এবং কোন ধরনের স্থায়ী সম্পদ হতে হবে? সেটা হতে হবে স্পর্শনীয়। কোন ধরনের? স্পর্শনীয়। তাহলে অবচয় হতে গেলে আমাদেরকে স্পর্শনীয় সম্পদ হতে হয়। কোন সম্পদ হতে হয়? স্পর্শনীয়। তাহলে তুমি যে সম্পদ স্পর্শ করতে পারো, যা বা যেগুলো হচ্ছে আমাদের ফিজিক্যাল অ্যাসেট, এইগুলোর ক্ষেত্রে আমরা শুধুমাত্র অবচয় ধার্য করতে পারি। অন্যান্য ক্ষেত্রে আমরা কিন্তু কি করতে পারি না, অবচয় ধার্য করতে পারি না। এবং পাশাপাশি তোমরা যদি খেয়াল করো, আমরা অবলোপন ধার্য করি অস্পর্শনীয় সম্পদের উপর, এবং প্রাকৃতিক সম্পদের উপর আমরা আরো একটা মেথড ইউজ করি যেটাকে আমরা শূন্যীকরণ বলি। তাহলে অবচয় ধার্য করতে হলে আমাদের স্পর্শনীয় সম্পদের প্রয়োজন। তাহলে দেখো এখানে স্পর্শনীয় সম্পদ কোনটা আছে। দেখো স্পর্শনীয় সম্পদ কোনটা আছে। এখন দেখো এই যে কপিরাইট, এটা একটা অস্পর্শনীয় সম্পদ, এটা টাচ করা যায় না। ট্রেডমার্ক, এটা একটা অস্পর্শনীয় সম্পদ। আসবাবপত্র, যেটাকে আমরা স্পর্শনীয় সম্পদ বলতে পারি, এবং এটা হচ্ছে আমাদের ফিজিক্যাল অ্যাসেট। এরপরে তোমরা বলতে পারো ভূমির ক্ষেত্রে আমরা কিন্তু অবচয় ধার্য করতে পারি না, এটার ক্ষেত্রে আমরা অবলোপন ধার্য করি। অবলোপন। ভূমির ক্ষেত্রে কি ধার্য করি? অবলোপন ধার্য করি। তাহলে আমাদের আসবাবপত্রের ক্ষেত্রে শুধুমাত্র অবচয় ধার্য করা যায়, আর যে দুটি আছে সে দুটি অস্পর্শনীয়, সেই দুটির ক্ষেত্রে আমরা অবলোপন ধার্য করব। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে সি। এই প্রশ্নের অ্যান্সার কি হবে? সি। যারা ফেসবুকে আমাদের ক্লাসটি করছেন তাদেরকে বলবো অ্যান্সার করার ট্রাই করার কথা, এবং যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তারাও চাইলে যে কোনো ধরনের প্রশ্ন আপনারা করতে পারেন। এবং আজকের ক্লাসটি করে আমি আশা করবো একেবারে শেষ মুহূর্তে এসে তোমাদের চূড়ান্ত প্রস্তুতিটা একেবারে একটা কাঠামোর মধ্যে, তোমরা একটা ফ্রেমওয়ার্কের মধ্যে আনতে পারবা। তো সেইভাবে আপনারা যে কোনো ধরনের সমস্যা থাকলে প্রশ্ন করতে পারেন, এবং পাশাপাশি আপনাদের অ্যান্সারগুলো কিন্তু আমাদের কমেন্টে জানিয়ে দিতে পারেন। এছাড়া যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থী আছে তাদেরকে চাইলে তোমরা মেনশন দিতে পারো। তো আমরা আমাদের 2 নং এমসিকিউতে চলে যাই। এখানে বলছে যে কম্পিউটার ক্রয় 1 লক্ষ টাকা। কম্পিউটার ক্রয় কত টাকা? 1 লক্ষ টাকা ক্রয় হিসাবে ডেবিট করা হলো। এটি কি ধরনের ভুল? এখন আমরা যখন কোনো স্থায়ী সম্পদ ক্রয় করি সেটি সাধারণত মূলধন জাতীয় লেনদেন। সেটি কোন ধরনের লেনদেন? মূলধন জাতীয়। তাহলে এই যে কম্পিউটার ক্রয়, এটি হচ্ছে একটি মূলধন জাতীয় লেনদেন। এটি কোন ধরনের লেনদেন? মূলধন জাতীয়। মূলধন জাতীয় লেনদেন। তাহলে এই মূলধন জাতীয় লেনদেনকে আমরা ক্রয় হিসাবে দেখিয়েছি। কোন হিসাবে? ক্রয় হিসাবে। তাহলে এটি হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। এটি কোন ধরনের লেনদেন? মুনাফা জাতীয় লেনদেন। তাহলে মুনাফা জাতীয় হিসাবে দেখিয়েছি। মূলধন জাতীয় লেনদেনকে যখন আমরা মুনাফা জাতীয় লেনদেনে দেখাই, অথবা মুনাফা জাতীয় লেনদেনকে যখন আমরা মূলধন জাতীয় লেনদেনে দেখাই, তখন এটিকে বলা হয় নীতিগত ভুল। এটিকে কোন ধরনের ভুল বলা হয়? নীতিগত ভুল। তাহলে আমরা মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয়, অথবা মুনাফা জাতীয় লেনদেনকে মূলধন জাতীয়, যে কোনো একটি করলে সেটি হবে নীতিগত ভুল। সেটি হয়ে যাবে কোন ভুল? নীতিগত ভুল। নীতিগত ভুল। তাহলে এই যে এইখানে দেখো নীতিগত ভুল আছে অপশন বি তে। কোথায় আছে? অপশন বি তে। তাহলে অ্যান্সার হবে অপশন বি। অ্যান্সার হবে অপশন বি। এরপর দেখো 3, অগ্রিম আয় কোন ধরনের হিসাব? অগ্রিম আয় কোন ধরনের হিসাব? তাহলে আমরা যদি কোনো আয় করার পূর্বে যদি কোনো কিছু গ্রহণ করি, কোনো নগদ অর্থ বা ব্যাংকে চেক গ্রহণ করি, সেক্ষেত্রে আমাদের এটা হয়েছে এক প্রকার দায়। তাহলে অগ্রিম আয় বা অনুপার্জিত আয়ও বলতে পারো, এই কথাটিকে তোমরা ভিন্নভাবে অনুপার্জিত আয়ও বলতে পারো। তাহলে অনুপার্জিত আয় বা অগ্রিম আয় হচ্ছে আমাদের একটি দায়। একটি কি? দায়।
অগ্রিম বা অনুপার্জিত আয় হচ্ছে প্রতিষ্ঠানের জন্য দায়, তাহলে এটি দায় হিসাবে যাবে। এটি এটি কোন ধরনের হিসাব? এটি একটি দায় ধরনের হিসাব, তাহলে এটি দায়ের হিসাব। তাহলে অগ্রিম বা অনুপার্জিত আয় হচ্ছে দায় হিসাব। এরপরে দেখো তিন, তিন আমরা শেষ করলাম, চারে চলে আসি। একটি অংশীদারি ব্যবসায়ী মিস্টার জোবায়ের এবং মিস্টার বাবুল দুইজন অংশীদার, তারা নিজেদের মধ্যে 5:4 অনুপাতে মুনাফা বন্টন করেন। পরবর্তীতে তারা জামিলকে 1/2 অংশ মুনাফা দেওয়ার চুক্তিতে ব্যবসায় নতুন অংশীদার হিসেবে গ্রহণ করে। বর্তমানে মিস্টার জামিল, বাবুল এবং মিস্টার জুবাইর মুনাফার অনুপাত কত হবে? তাহলে আমরা দেখলাম যে দুজন ব্যক্তি অংশীদার ছিল, সাথে একজন নতুন অংশীদার যুক্ত হলো। এক্ষেত্রে আমাদের নতুন অনুপাত কত হবে এটি আমাদেরকে নির্ণয় করতে বলছে। এখানে একটি শর্টকাট নিয়ম আমরা যদি দেখি তাহলে আমরা খুব দ্রুত এই ধরনের ম্যাথগুলো সলভ করতে পারবো। তো প্রথমে দেখো এই যে যে দুইজন ছিল, ধরো জোবায়ের এবং বাবুল, জোবায়ের এবং বাবুল, জোবায়ের এবং বাবুল, তাহলে আমরা জোবায়েরকে ধরো বর্গীয় জয় দিই, জোবায়ের, আচ্ছা জোবায়ের, জোবায়ের, আরেকজন হচ্ছে বাবুল, আরেকজন হচ্ছে বাবুল। তো এই যে জোবায়ের এবং বাবুল, তাদের আসলে কত ছিল? 5:4, তো আমরা 5:4 লিখলাম। সাথে একজন নতুন ব্যক্তি যুক্ত হয়েছে যার নাম হচ্ছে জামিল, যার নাম কি? জামিল। তাহলে এই যে জামিল, তাকে আমরা এই যে 1/2 অংশ, মানে দুই, যদি সম্পূর্ণটা 2 হয় তার এক অংশ অর্থাৎ অর্ধেক তাকে দিয়েছি, তাহলে আমরা এই জামিলের এখানে 1 লিখবো, প্রাথমিকভাবে 1 লিখলাম। লেখার পর দেখো, তাহলে লেখার পর আমরা কি করব? প্রথমে প্রাথমিক যে আমাদের অনুপাত ছিল 5:4, এই দুটো আমরা যোগ করব। 5 আর 4 কত হয়? 9। এবং এই দুইটা গুণ করে আমরা জামিলের অনুপাত, এই যে তৃতীয় যে ব্যক্তি জামিলের অনুপাত বের করে ফেলবো, জামিলের নতুন অনুপাত। নিচে যেটা করলাম এটা আমাদের প্রাথমিক কাজ, এবং নিচে যেটা আমরা করতেছি, এই যে নিচে যেটা করতেছি এটা হচ্ছে আমাদের শেষ কাজ। তাহলে এই যে 9 হচ্ছে জামিলের নতুন অনুপাত। এখন এই যে 1/2 অংশ থেকে এক অংশ যদি জামিলকে দিয়ে দিই, এখান থেকে আর কত অংশ বাকি থাকে? আরো এক অংশ বাকি থাকে। 2/1 আমরা জামিলকে দিয়েছি, বাকি 1 ভাগ আমরা কাকে দিতে পারি? এই যে জোবায়ের এবং বাবুলকে। তাহলে এই জোবায়েরও পাবে এই 1 ভাগ থেকে, বাবুলও পাবে। তাহলে একবার জোবায়েরকে দিয়ে গুণ করব, আর একবার বাবুলকে দিয়ে গুণ করব। তাহলে 5 × 1 = 5, 4 × 1 = 4, তাহলে 5:4:9 হবে আমাদের নতুন অনুপাত। তাহলে আমাদের নতুন অনুপাত কত? 5:4:9। আমি আবারও বলছি, প্রথমে যে প্রাথমিক দুজনের অনুপাত থাকবে সেটি আমরা যোগ করব, নতুন যাকে নিব তার অংশ দিয়ে এই যোগফলটাকে গুণ করে তৃতীয় ব্যক্তির নতুন অনুপাত বের করে ফেলবো, এবং বাকি যে অংশটুকু সেটা আমরা বাকি অন্য যে দুজন আছে তাদের মধ্যে বন্টন করে গুণ করব। তাহলে এখানে আসলে, এখানে আসলে আমাদের 5 × 1 = 5, এবং এখানে হচ্ছে 4 × 1 = 4, এবং এই যে যে যোগফলের সাথে নতুন ব্যক্তির গুণফল, এটা হচ্ছে তৃতীয় ব্যক্তির নতুন অনুপাত। তাহলে 5, 4 এবং 9, যেটি আমাদের অপশন কত আছে আছে আমরা একটু দেখি। 5, 4 এবং 9, 5, 4 এবং 9, এখানে সম্ভাবনা সম্ভবত একটু ভুল হয়েছে, এটা আগে যাওয়ার কথা। অপশন বিতে আমি একটু লিখে দিচ্ছি, এখানে অপশনে নাই। তা দেখো 5:4:9 হবে আমাদের, 5:4:9 হবে, অ্যান্সার হবে এইটা। তোমরা বিটাকে একটু কারেকশন করে নাও, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে বি, অ্যান্সার হচ্ছে বি। ওকে, তাহলে 5, 4, 9। এরপরে দেখো হিসাব চক্রের কোন ধাপে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়? তাহলে হিসাব চক্রের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য আমরা হিসাব চক্রের কোন ধাপটি অনুসরণ করি? তো সবাই জানো হিসাবের গাণিতিক শুদ্ধতা, গাণিতিক শুদ্ধতা বা দুই পাশ মিলকরণ করা হয়, দুই পাশ মিলিয়ে দেখা হয়, গাণিতিক অবস্থা দুই পাশ মিলিয়ে দেখা হয় রেওয়া মিলের মাধ্যমে, যেটি আমরা হিসাব চক্রের চতুর্থ ধাপে করি। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে সি, হিসাব চক্রের চতুর্থ ধাপ রেওয়া মিল, রেওয়া মিল। ওকে, এরপরে দেখো কোনটি হিসাব সমীকরণের বর্ধিত রূপ? কোনটি হিসাব সমীকরণের বর্ধিত রূপ? কোনটি হিসাব সমীকরণের বর্ধিত রূপ? তাহলে সম্পদ ইকুয়াল টু দায় প্লাস মালিকানা সত্ত্ব। সম্পদ ইকুয়াল টু কি? দায় প্লাস মালিকানা সত্ত্ব, অর্থাৎ এ ইকুয়াল টু এল প্লাস ওই, এ ইকুয়াল টু এল প্লাস ওই। এইটা আমাদের প্রাথমিকভাবে হওয়ার কথা, কিন্তু এই ওইর ভিতর আমাদের আরো 4টি উপাদান আছে। একটি হচ্ছে সি, ক্যাপিটাল, প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস মাইনাস ড্রয়িংস বা উত্তোলন। তো আমরা দেখি সম্পদ ইকুয়াল টু, দেখো এখানে দায়ের সাথে মাইনাস আছে মূলধনের, তো এটা বাদ। এরপরে দেখো এখানে দায় প্লাস মূলধন প্লাস আয় মাইনাস খরচ, তাহলে এইটার সাথে আমাদের মিলে অপশন বি আমাদের কারেক্ট। এখানে অপশন বি কারেক্ট, অন্যান্যগুলো আমরা দেখছি না। যদিও তোমরা ভুল যদি আইডেন্টিফাই করতে চাও, তাহলে এখানে ভুল আছে, এই যে এখানে আয়ের আগে মাইনাস আছে এটা ভুল আছে। দ্বিতীয় যদি দেখো এইখানে মাইনাস আছে তো এটা ভুল, আর বাকিগুলো এখানে উত্তোলনের আগে প্লাস আছে এটাও ভুল। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এটা, সম্পদ ইকুয়াল টু দায় প্লাস মূলধন প্লাস আয় মাইনাস খরচ মাইনাস উত্তোলন। ওকে, তাহলে এটার অ্যান্সার আমাদের বি হবে। এরপর দেখো 7 নম্বর এমসিকিউতে কি বলতেছে? জুন মাসের 13 তারিখে 750 টাকার পণ্য 2/10, 2/10 নিট 30, নিট 30। তাহলে এই যে 2/10 নিট 30, এটার মানে কি? 2/10 নিট 30 এটার মানে কি? অর্থাৎ তুমি যে পরিমাণ পণ্য বাকিতে কিনবা সেটা যদি
এখানে যেহেতু 10 বলতেছে, তাহলে 10 দিনের ভিতর যদি পরিশোধ করো তাহলে 2% বাট্টা পাবা। যদি 10 দিনের ভিতর পরিশোধ করো তাহলে কয় পার্সেন্ট বাট্টা পাবা, আমি একটু লিখে দিই। 10 দিনের মধ্যে, 10 দিনের মধ্যে পরিশোধ করলে, 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% ডিসকাউন্ট বা বাট্টা পাবা। 2% কি পাবা, ডিসকাউন্ট বা বাট্টা পাবা। 2% ডিসকাউন্ট বা বাট্টা। তাহলে আর যদি 10 দিনের ভিতর পরিশোধ করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে তাকে 30 দিন, লিড 30 মানে সর্বোচ্চ 30 দিন, সর্বোচ্চ লিমিট 30 দিন, তাহলে 30 দিনের ভিতর অবশ্যই পরিশোধ করতে হবে এবং কোনো ধরনের ডিসকাউন্ট, ছাড় বা বাট্টা পাবে না। আচ্ছা, আমরা এখন দেখি যে 750 টাকার পণ্য কিনেছিলাম, 16 তারিখে 50 টাকার পণ্য ফেরত দিয়েছি, তাহলে আমাদের নিট ক্রয় কত আসে? নিট ক্রয় হচ্ছে 750 - 50 = 700 টাকা। এখন জুনের 23 তারিখ, দেখো 13 থেকে আমাদের 10 দিন হয় 23 তারিখ, তার মানে বাট্টা সময়ের মধ্যে আমরা পরিশোধ করেছি, অর্থাৎ 2% বাট্টা পাবো। তাহলে এই যে 700 টাকার উপর আমাদের যদি 2% বাট্টা করি, তাহলে কত হয়? 14 টাকা। কত টাকা? তাহলে আমাদের বাট্টার পরিমাণ হচ্ছে 14 টাকা। বাট্টার পরিমাণ কত? 14 টাকা। তাহলে বাট্টা যদি 14 টাকা হয়, তাহলে পরিশোধের পরিমাণ কত হবে? এই যে সম্পূর্ণ টাকা পাওয়া গেছে, যে বিক্রয় করছে সে সম্পূর্ণ টাকা পাইছে, তাহলে বাট্টা দেওয়ার পর তার প্রাপ্ত টাকার পরিমাণ কত? তাহলে তার প্রাপ্ত টাকার পরিমাণ হবে, বা যে ক্রেতা আছে তার পরিশোধের পরিমাণ হবে, প্রাপ্ত টাকা হচ্ছে, এই যে 700 ছিল আমাদের নিট ক্রয়, সেখান থেকে 14 টাকা ডিসকাউন্ট, তাহলে 686 টাকা। 600 কত টাকা? 86 টাকা। 686 টাকা। অপশন এ তে আছে 686, তাহলে অ্যান্সার আমাদের এ। অ্যান্সার হচ্ছে এ। ছয়ের কে কি বলছে? আমরা 6 না 7-এ আছি। আচ্ছা, 7-এর অ্যান্সার কেউ করছে কিনা? 7-এ মুহু বলতেছে 7-এর এ। ভেরি গুড। এরপরে দেখো 8, কোনটি আয় নয়? কোনটি আয় নয়? কোনটি আয় নয়? তাহলে আয় নয় কোনটি, আমরা একটু দেখি। পণ্য বিক্রয়লব্ধ অর্থ, যেটি আমাদের মূল আয়, মূল আয়ের উৎস হচ্ছে বিক্রয়লব্ধ বা সেবা আয়, তাহলে এটি হচ্ছে আমাদের মূল আয় বা প্রকৃত আয়। মূল বা প্রকৃত আয়। এরপরে দেখো ঋণপত্র বিক্রয়লব্ধ অর্থ। কারণ ঋণপত্র মানে কি? ঋণপত্র ইংরেজি তোমরা যদি বলো তাহলে ডিবেঞ্চার। তাহলে ডিবেঞ্চার আমরা হচ্ছে ঋণ নেওয়ার জন্য বিক্রি করি। ডিবেঞ্চার কি করি? ঋণ নেওয়ার জন্য আমরা যে পত্র বিক্রি করি সেটি হচ্ছে ঋণপত্র। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের কোনো আয় না, এটা আমাদের একটা দায়। তাহলে এই যে অপশন বিতে যে ঋণপত্র বিক্রয়লব্ধ অর্থ আছে, সেটি হচ্ছে প্রতিষ্ঠানের জন্য একটি দায় বা লায়াবিলিটি, তাহলে অ্যান্সার হবে এইটা। তারপরে আমরা অপশন সি এবং ডিটা একটু দেখি। সেবা থেকে প্রাপ্ত অর্থ, এটাও আমাদের মূল আয়ের উৎস। এবং হচ্ছে ভাড়া বাবদ প্রাপ্ত অর্থ, যদি আমাদের কোনো অফিস বা হচ্ছে কোনো ধরনের বিল্ডিং থাকে যেখানে যে ভাড়া দেওয়ার উপযোগী, সেখান থেকে কোনো আয় হলে সেটিও আমাদের আয় হবে। তাহলে অ্যান্সার হচ্ছে বি, যেহেতু এটি একটি দায়, এটি হচ্ছে আয় নয়। এরপরে আমাদের অপশন 9 কি, প্রশ্ন 9 কি আছে? একটি চেক, একটি 5,000 টাকার চেক ইস্যু করা হলেও ব্যাংকে উপস্থাপন করা হয়নি, তাহলে 5,000 টাকার চেক ইস্যুকৃত, তাহলে এটা হচ্ছে একটা ইস্যুকৃত চেক। এখন ইস্যুকৃত চেক মানে কি, এটা তোমাদেরকে বুঝতে হবে। ইস্যুকৃত চেক, ইস্যুকৃত চেক হচ্ছে যে চেক, আমি ধরো আমি আমার পাওনাদারকে দিয়ে দিয়েছি। আমি আমার পাওনাদারকে, ধরো আমার কাছে যে কোনো একজন ব্যক্তি 5,000 টাকার একটি 5,000 টাকা পাবে, আমি তাকে একটি চেক দিয়েছি। এখন একটা চেকের মেয়াদ থাকে 180 দিন বা 6 মাস। সেই ব্যক্তি তার প্রয়োজনীয় সময়ে বা ওই 180 দিনের মধ্যে যে কোনো দিন নিতে পারে। এখন আমি যখন চেকটি তাকে দিয়েছি, তখন আমার বই থেকে, আমার যে নগদান বই আছে সেখানে ব্যাংক কলাম থেকে বাদ দিয়ে দিয়েছি, কিন্তু ব্যাংকে যতক্ষণ না উপস্থাপন হবে ততক্ষণ পর্যন্ত কি ব্যাংক বাদ দিবে না। এখন যদি আমি এই মাঝখানে সমন্বয় করি, সেক্ষেত্রে দুইটার ভিতর গড়মিল বা পার্থক্য তৈরি হবে। যেহেতু আমার কাছে আমি দেখাচ্ছি যে আমার কাছে টাকা কম আছে ব্যাংকের কলামে, কিন্তু ব্যাংক এখনো সেই চেকটা পায়নি, তো অর্থ পরিশোধ করেনি, এজন্য কি হবে, সেখানে কিন্তু টাকা বেশি থাকবে। তো এই জন্য আমরা যদি সমন্বয় করতে চাই, ব্যাংক থেকে সেই টাকাটি বা ইস্যুকৃত চেকটি বাদ দিয়ে দেখাতে হবে। তোমাদেরকে সেই প্রশ্নটি করছে যে ব্যাংকে উপস্থাপিত হয়নি। এই যে দেখো এতক্ষণ যে আলোচনা করলাম, ব্যাংকে উপস্থাপন হয়নি, যেহেতু চেকের মেয়াদ 180 দিন থাকে, তো এটা যে কোনো সময় উপস্থাপন হতে পারে। তো এর ভিতর যদি আমরা সমন্বয় বিবরণ করি, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? 5,000 টাকার চেক মূলত ব্যাংক থেকে বাদ দিয়ে দেখাতে হবে। কি করতে হবে? 5,000 টাকার চেক ব্যাংক থেকে বাদ দিয়ে দেখাতে হবে। অপশন বি হচ্ছে দেখো 5,000 টাকা ব্যাংক জের হতে বিয়োগ করতে হবে। ওকে। এরপরে দেখো আন্তর্জাতিক হিসাবমান 1 বা আইএএস, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। আইএএস এর ফুল মিনিংটা একটু পড়ো, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস। তাহলে IAS 01 অনুযায়ী কোনটি আর্থিক বিবরণীর অংশ নয়? দেখো কোনটি আর্থিক বিবরণীর অংশ নয়, দেখো IAS 1 অনুযায়ী আর্থিক বিবরণীর অংশ হচ্ছে 5টি। আর্থিক বিবরণীর অংশ কয়টি? 5টি। আর্থিক বিবরণীর অংশ 5টি, যার ভিতর 4টা বিবরণী আছে আর একটা হচ্ছে ফুটনোট। একটা হচ্ছে ফুটনোট। ফুটনোট মানে কি? বিভিন্ন ধরনের নোট ও ব্যাখ্যা, বা নিচে হিসাব বিবরণীর নিচে কোনো ব্যাখ্যা থাকলে যেটা দেওয়া হয় সেটি হচ্ছে ফুটনোট। সেটি কি? ফুটনোট। ওকে।
তাহলে এই যে চারটি যে বিবরণী, সেই চারটি বিবরণী কি? যদি এক মালিকানা হয় তাহলে কি বিশদ বিবরণী, তারপরে কি মালিকানা সত্ত্ব বিবরণী, বিশদ বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, এবং হচ্ছে নগদ প্রবাহ বিবরণী, আরেকটা হচ্ছে ফুটনোট, ফুটনোট। আর যদি যৌথ মূলধনী হয় সেখানে মালিকানা সত্ত্ব বিবরণীর পরিবর্তে সংরক্ষিত আয় বিবরণী। এখন দেখো এই যে উৎপাদন ব্যয় বিবরণী, উৎপাদন ব্যয় বিবরণী নামে আমরা এই যে পাঁচটার ভিতর চারটি বিবরণী যে আছে সেই চারটার ভিতর আমরা কোনো কিছুই দেখি না, মানে এই পাঁচটি অংশের ভিতর উৎপাদন ব্যয় বিবরণী নামে কোনো কিছু নাই। তাহলে উৎপাদন ব্যয় বিবরণী নামে যদি কোনো কিছু না থাকে সেটা আর্থিক বিবরণীর অংশ নয় আইএএস অনুযায়ী। এছাড়া দেখো নগদ প্রবাহ বিবরণী আমাদের আইএএস 1 অনুযায়ী সেই বিবরণীর ভিতর আছে, আর্থিক অবস্থার বিবরণী আছে, নোট ও বিভিন্ন ধরনের ব্যাখ্যা আছে, আরো দুইটা আছে। সেই দুইটা কি হতে পারে? মালিকানা সত্ত্ব বিবরণী বা সংরক্ষিত আয় বিবরণী, এবং আরেকটি হচ্ছে বিশদ আয় বিবরণী। তাহলে এই পাঁচটার ভিতর এখানে তিনটা আছে, আরো দুইটা কিন্তু আছে, সেই দুইটা হচ্ছে বিশদ আয় বিবরণী এবং মালিকানা সত্ত্ব বিবরণী। তাহলে অংশ নয় হচ্ছে আমাদের, অংশ নয় হচ্ছে এ, তাহলে অ্যান্সার হবে এ, অ্যান্সার হবে এ। এরপরে দেখো যেহেতু অংশ নয় বলছে তাহলে অ্যান্সার হবে এ। এই যে নয় কথাগুলো, বহির্ভূত কথাগুলো, এগুলো আমরা অনেক সময় খেয়াল করি না, তখন হুট করে তুমি তো দেখতেছো আর্থিক বিবরণীর অংশ হুট করে বি বা সি দাগায় দিবা, কিন্তু পরে দেখবা যে এটা আসলে নয় বলছিল, বাকিগুলো অ্যান্সার হয়। তাহলে আমাদের নয় কথা, বহির্ভূত কথা থাকলে আমাদেরকে খেয়াল করতে হবে। আচ্ছা, এরপর দেখো শেয়ারের অভিহিত মূল্য 5 লক্ষ টাকা, বাজার মূল্য 7,50,000 টাকা, বই মূল্য 6,20,500 টাকা, এবং কোম্পানির নিট লাভের পরিমাণ, নিট লাভের পরিমাণ যদি 8 লক্ষ টাকা হয়, কোম্পানি যদি 10% লভ্যাংশ ঘোষণা করে, তাহলে লভ্যাংশের পরিমাণ কত হবে? তোমাকে কি বের করতে বলছে? লভ্যাংশের পরিমাণ। কি বের করতে বলছে? লভ্যাংশের পরিমাণ। কি বের করতে বলছে? লভ্যাংশের পরিমাণ। এখন লভ্যাংশ সবসময় শেয়ারের পরিশোধিত, শেয়ারের পরিশোধিত মূলধনের উপর কাটতে হয়। লভ্যাংশের সময় পরিশোধিত মূলধনের উপর কাটতে হয়, যেটা অভিহিত মূল্যে হিসাব করা হয়। তাহলে অভিহিত মূল্যে হিসাব করা হয়। এখন দেখো আমাদের অভিহিত মূল্য হচ্ছে 5 লক্ষ টাকা। অভিহিত মূল্য কত টাকা? 5 লক্ষ টাকা। অভিহিত মূল্য কত টাকা? 5 লক্ষ টাকা। তাহলে এই যে যে 5 লক্ষ টাকা, এটির উপর আমাদেরকে এই 10% কাটতে হবে। অন্যান্য যে বাজার মূল্য, এই যে দেখো বাজার মূল্য দিছে তোমাদেরকে, একটা দিছে বাজার মূল্য, এটা কোনো কাজে লাগবে না। তারপর দেখো বই মূল্য, এটা কোনো কাজে লাগবে না। আর তারপরে দেখো, তাহলে দেখো, তাহলে তোমাদেরকে পরিশোধিত মূলধন বা অভিহিত মূল্যের উপর লভ্যাংশ কাটতে হবে তোমাদেরকে। অন্যান্য যে তথ্যগুলো দিয়েছে এগুলো এক্সট্রা তোমাদেরকে কনফিউজ করার জন্য, তোমাদেরকে কি করার জন্য? কনফিউজ করার জন্য। একটা ম্যাথ অনেক বড় করে দিতে পারে, কিন্তু যখনই দেখবা বড় ম্যাথ, এই ম্যাথগুলো অত্যন্ত সহজ হয়, কোনো জটিল ক্যালকুলেশন এগুলোতে দেয় না। তো এগুলো দেখলে তোমাদের এগুলো দেখলে যেন তোমরা কি হও না, যেন উত্তেজিত না হয়ে পড়ো বা হচ্ছে শান্ত থাকতে পারো, সেগুলো মাথায় মাথায় রেখে তোমাদেরকে এই ম্যাথগুলো সলভ করার চেষ্টা করতে হবে। দেখো এখানে অনেকগুলো তথ্য দিচ্ছে, কিন্তু তোমার কাজে লাগবে মাত্র এই দুইটা তথ্য, এই যে 5 লক্ষ এবং 10%। তাহলে 5 লক্ষ টাকার 10% কত? 5 লক্ষ টাকার 10% কত? 50,000 টাকা। 5 লক্ষ টাকার 10% হচ্ছে 50,000 টাকা। তাহলে এই যে 50,000 টাকা হচ্ছে তোমাদের কি হবে? 50,000 টাকা হবে লভ্যাংশের পরিমাণ। তাহলে লভ্যাংশের পরিমাণ হবে 50,000 টাকা, যেটা অপশন ডিতে আছে। দেখো কত বড় লেখা, কিন্তু হচ্ছে ম্যাথ একেবারে সহজ। এই ধরনের বড় ম্যাথগুলোতে সহজ ক্যালকুলেশন দেয়, শুধু তোমাদেরকে ধরতে পারতে হবে যে কোনগুলো আসলে লাগবে কোনগুলো লাগবে না। জাহানারা ইসলাম লিখছে 50,000 টাকা, মহু লিখছে 11D, ভেরি গুড। এরপর দেখো, এরপর দেখো উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? দেখো আন্তর্জাতিক হিসাব মানের অনুসরণ, সম্ভাব্য বিনিয়োগকারীদের তথ্য প্রদান, প্রতিষ্ঠানের বিভাগ ভিত্তিক তথ্য প্রদান, ব্যবসায়ের অর্থায়নের সহায়তা। তাহলে দেখো উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান তোমাদের কোন হিসাব বিজ্ঞান বলছে? উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান। মনে রাখতে হবে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান করা হয়, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান করা হয় অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ হিসাব রক্ষক বা ব্যবহারকারীদের জন্য। কাদের জন্য? অভ্যন্তরীণ বা ইন্টারনাল, ইন্টারনাল যারা আছে, ইন্টারনাল বা অভ্যন্তরীণ পক্ষ যারা আছে, তাদের জন্য করা হয় উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান। এটা আমাদেরকে প্রকাশ করতে হয় না, এটা আমাদের রিপোর্ট আকারে প্রকাশ করতে হয় না, বরং আমরা ম্যানেজেরিয়াল বা ব্যবস্থাপকীয় দায়িত্বকে সহজ করার জন্য, ব্যবস্থাপকীয় দায়িত্বকে সহজ করার জন্য উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান করি, কিন্তু এটা আমাদের প্রকাশ করতে হয় না। তাহলে দেখো কোনটি প্রযোজ্য? আন্তর্জাতিক হিসাব মানের অনুসরণ, যেহেতু এটা অভ্যন্তরীণ কাজ, তো হিসাব মানের অনুসরণ না করলেও সমস্যা নেই। সম্ভাব্য বিনিয়োগকারীদের তথ্য প্রদান, দেখো বিনিয়োগকারীরা আমাদের বাহ্যিক পক্ষ, বিনিয়োগকারীরা কি? আমাদের বাহ্যিক পক্ষ, তাদেরকে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের কোনো তথ্য দেওয়া লাগে না। প্রতিষ্ঠানের বিভাগ ভিত্তিক তথ্য প্রদান, দেখো বিভাগ, বিভাগ ভিত্তিক মানে হচ্ছে অভ্যন্তরীণ। এই যে বিভাগ ভিত্তিক মানে কি? অভ্যন্তরীণ। তাহলে আমি কি প্রথমেই বলে নিছি যে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারীদের জন্য করা হয়। তাহলে অপশন সি আমাদের অ্যান্সার। অ্যান্সার কি হবে? অপশন সি। আমাদের অ্যান্সার হবে অপশন সি। তোমরা যারা জুমে যুক্ত আছে, আমাদের সি ইউনিট এক্সেলেন্ট অনলাইন কোর্সে যারা জুমে যুক্ত আছে, তারা কিন্তু প্রশ্ন করতে পারো চাইলে। না বুঝতে, তোমরা কি বুঝতেছো? আহ, পড়া কি বুঝতেছো? না বুঝলে অবশ্যই প্রশ্ন করেও, কোনো সমস্যা নাই। ওকে।
তোমরা জি জুমে যারা স্যার। যুক্ত আছো। ওকে ওকে। এরপরে এরপরে দেখো শেষেরটা বলছে ব্যবসায় অর্থায়নের সহায়তা, ব্যবসায়ের অর্থায়নের সহায়তা। তাহলে অর্থায়নের সহায়তার জন্য আমাদের ফিনান্স বা ফাইন্যান্সিং করতে হয়, যেটি উৎপাদন বা হিসাব বিজ্ঞানের কোনো কাজ নয়। তাহলে অ্যান্সার হচ্ছে সি। এরপর দেখো যদি বিক্রয়ের পরিমাণ 66,000 টাকা এবং ক্রয় মূল্যের উপর মুনাফার হার 10% হয়, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কত? এখন দেখো এখানে তিনটা বিষয় দেখো, একটা বলছে বিক্রয়, আর একটা হচ্ছে ক্রয় মূল্য, আর একটা মুনাফা। তাহলে আমরা তিনটা জিনিস লিখি, দেখো আমি এই পাশে একটু লিখি। দেখো বিক্রয়, একটা হচ্ছে বিক্রয়, আর একটা হচ্ছে ক্রয়, আর একটা হচ্ছে মুনাফা। বিক্রয়, ক্রয় আর মুনাফা। এখন মুনাফা বলতেছে 10 টাকা, কিসের উপর? ক্রয় মূল্যের উপর। তাহলে ক্রয় মূল্য 100 হলে মুনাফা হচ্ছে 10, তাহলে বিক্রয় মূল্য কত? ক্রয় এবং এই দুইটার যোগফল হচ্ছে আমাদের বিক্রয় মূল্য, এই দুইটার যোগফল হচ্ছে বিক্রয় মূল্য, তাহলে 110 টাকা। এই তিনটা বিষয় আমরা পেলাম। এখন তোমাকে কি বের করতে বলছে? তোমাকে বের করতে বলছে বিক্রিত পণ্যের ব্যয়। কি বের করতে বলছে? বিক্রিত পণ্যের ব্যয় তোমাকে বের করতে বলছে। বিক্রিত পণ্যের ব্যয় মানে বিক্রয় দেওয়া আছে, তো বিক্রয় দেওয়া আছে এবং বিক্রয়ের ক্রয় মূল্যের উপর হার দেওয়া আছে, তোমাকে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে বলছে, বিক্রিত পণ্যের ব্যয় বের করতে বলছে। তাহলে আমরা একটু ক্রয়টাকে আগে বের করি। দেখো ক্রয়টাকে আমরা বের করি, এখান থেকে ক্রয়টাকে বের করব। আমরা এখান থেকে বিক্রয় থেকে ক্রয়ে যাব। তাহলে বিক্রয় থেকে যদি ক্রয়ে যেতে চাই, বিক্রয় থেকে যদি আমরা ক্রয়ে যেতে চাই, দেখো বিক্রয় যদি 110 হয়, বিক্রয় যদি 110 হয়, তাহলে ক্রয় হচ্ছে 100 টাকা। ক্রয় কত টাকা? 100 টাকা। তাহলে আমরা এইভাবে লিখি, যেটা আমাদের বের করতে বলছে ওটা আমরা ডান পাশে রাখবো। দেখো বিক্রয় 110 হলে ক্রয় হচ্ছে 100 টাকা। বিক্রয় 1 টাকা হলে তাহলে 100/110। এবং বিক্রয় যদি 66,000 টাকা হয়, কত হয়? 66,000 টাকা হয়, তাহলে আমাদের কি হবে? 100/110, 100/110 × 66,000। ওকে, এখন একটু কাটাকাটি করো। একটা, দুইটা, 11, 6, তাহলে 600, 600 আর এখানে দুইটা ছিল, তাহলে 60,000 টাকা আমাদের ক্রয়ের পরিমাণ। এটা কিসের পরিমাণ? ক্রয়ের পরিমাণ। ক্রয়ের পরিমাণ। তাহলে ক্রয়ের পরিমাণ হচ্ছে 60,000 টাকা। ক্রয়ের পরিমাণ কত? 60,000 টাকা। এখন ক্রয়কেই আমরা বিক্রিত পণ্যের ব্যয় হিসাবে ধরতে পারবো। ক্রয়কে আমরা কি হিসাবে দেখাবো? বিক্রিত পণ্যের ব্যয় হিসাবে দেখাবো। তোমাদেরকে আমি উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান করানোর সময় বলেছিলাম যে কিছু প্রশ্নে তোমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করতে পারবা যখন প্রারম্ভিক মজুদ, সমাপনী মজুদ, ক্রয়ের সাথে আনুষঙ্গিক খরচ, যেমন হচ্ছে আন্তঃপরিবহন, ক্রয় বাট্টা, এগুলো যোগ বিয়োগ করার সুযোগ থাকবে। কিন্তু যখন ক্রয়ের বাইরে কোনো কিছু বের করতে পারবা না, তখন ক্রয়টাকে তোমরা কি হিসেবে দেখাবা? বিক্রিত পণ্যের ব্যয় হিসাবে দেখাবা এই ধরনের প্রশ্ন করলে। তাহলে আমাদের ক্রয়টাই হচ্ছে এখানে বিক্রিত পণ্যের ব্যয়, যেটা হচ্ছে 60,000 টাকা, যেটা অপশন এ তে আছে। যেটা আমাদের অপশন এ তে আছে, যেটা আমাদের কি আছে? অপশন এ তে আছে। ওকে। এরপরে দেখো, এরপর 14তে চলে আসি। ধারে বিক্রয়ের উপর নির্দিষ্ট হারে কুঋণ সঞ্চিতি সংরক্ষণ পদ্ধতি হিসাব বিজ্ঞানের কোন নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ? তাহলে ধারে বিক্রয়ের উপর নির্দিষ্ট হারে কুঋণ সঞ্চিতি। দেখো ধারে বিক্রয়ের উপর নির্দিষ্ট হারে কুঋণ সঞ্চিতি, এটা কোন, এটা কোন আহ, কোন নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ? তাহলে হিসাব বিজ্ঞানের নীতিমালা থেকে এই প্রশ্নটা করা হয়েছে, কোন নীতির সাথে সম্পর্কিত? তাহলে এই যে ধারে বিক্রয়ের উপর কুঋণ সঞ্চিতি, ধারে বিক্রয়ের উপর কুঋণ সঞ্চিতি, এটা হচ্ছে ব্যয় বা মিলকরণ নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। এটা কার সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যয় বা মিলকরণ নীতি। ব্যয় বা মিলকরণ নীতি, ব্যয় বা মিলকরণ নীতি। এই মিলকরণ নীতির আরেক নাম হচ্ছে ব্যয় নীতি। আরেক নাম কি? ব্যয় নীতি। ওকে। এরপরে দেখো হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার প্রথম ধাপ কি? তাহলে দেখো হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার প্রথম ধাপ কি? আমরা একেবারে প্রথম ধাপে কি করি? লেনদেন শনাক্ত করি। লেনদেন কি করি? শনাক্ত করি। তাহলে এখানে হবে লেনদেন শনাক্ত করা হচ্ছে প্রথম ধাপ। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ। এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ। তাহলে প্রথম ধাপ হচ্ছে লেনদেন শনাক্ত করা, যেটা অ্যান্সার হচ্ছে বি। তাহলে 15-র অ্যান্সার হচ্ছে বি। 15-র অ্যান্সার বি। ওকে। 16তে আসো। একজন উৎপাদনকারী 2022 সালে 10,000 একক পণ্য উৎপাদনের জন্য নিম্নলিখিত খাতে ব্যয় করে। তাহলে আমাদের উৎপাদন একক হচ্ছে 10,000। উৎপাদন একক কত বলছে? 10,000 একক। ওকে। এখন দেখো প্রত্যক্ষ কাঁচামাল আছে 9,000, তারপরে প্রত্যক্ষ মজুরি আছে, উৎপাদন উপরিব্যয় আছে। এখন দেখো উৎপাদন ব্যয়ের ভিতর এই যে প্রত্যক্ষ বা মুখ্য ব্যয়ের যে খরচগুলো আছে এগুলো যাবে, সাথে কারখানা উপরিব্যয় যাবে, উৎপাদন সংক্রান্ত যদি আরো কোনো খরচ থাকে সেগুলো যাবে, কিন্তু বিক্রয় এবং বন্টন সংক্রান্ত এবং প্রশাসনিক ব্যয় এগুলো আমাদের উৎপাদন ব্যয়ের ভিতর যায় না। এগুলো আমাদের উৎপাদন ব্যয়ের ভিতর যায় না। তোমাকে বলছে একক প্রতি উৎপাদন বের করতে, তাহলে উৎপাদন ব্যয়ের ভিতর কোনগুলো যায় না? উৎপাদন ব্যয়ের ভিতর উৎপাদন ব্যয়ের ভিতরে যে প্রশাসনিক উপরিব্যয়, তোমাদের যে প্রশাসনিক উপরিব্যয়, এইটা যায় না, এটা যায় না। তারপর দেখো বিক্রয় উপরিব্যয়, তারপরে যদি বন্টন ব্যয় থাকে এগুলো যায় না। তাহলে আমাদের এই যে গ পর্যন্ত এগুলো আমাদেরকে যোগ করতে হবে। মোট ব্যয় করার সময় কি করতে হবে? মোট উৎপাদন ব্যয় করার সময়, মোট উৎপাদন ব্যয় করার সময় আমরা কি করতে পারি? মোট উৎপাদন ব্যয়, মোট উৎপাদন ব্যয়। তাহলে দেখো মোট উৎপাদন ব্যয় কি কি আছে?
তাহলে দেখো প্রথমে আছে প্রত্যক্ষ কাঁচামাল 9,000 টাকা, তারপর দেখো মজুরি 3,000 টাকা, 9 যোগ মজুরি 23,000 টাকা, তারপর দেখো উৎপাদন পরিব্যয় হচ্ছে 8,000 টাকা। তাহলে এই সবগুলো যোগ করলে কত হয়? 23 আর 8 31 এবং 9 40,000 টাকা, 40,000 টাকা। তাহলে 40,000 টাকা তোমার মোট উৎপাদন ব্যয়। মোট উৎপাদন ব্যয় কত? 40,000। এখন মোট উৎপাদন ব্যয়কে যদি এই যে একক দিয়ে ভাগ করো, তাহলে একক প্রতি উৎপাদন দিয়ে উৎপাদন পেয়ে যাবা। তাহলে আমাদের এই যে যেটা বের করতে বলছে একক প্রতি উৎপাদন ব্যয়, সেটা হবে 40,000 ডিভাইডেড বাই 10,000। 40,000 ডিভাইডেড বাই কত? 10,000। তাহলে আমাদের হয় হচ্ছে 4,000 কত, 4 টাকা, দুঃখিত, 4 টাকা। তাহলে 4 টাকা হচ্ছে আমাদের একক প্রতি উৎপাদন ব্যয়। একক প্রতি উৎপাদন ব্যয় 4 টাকা, যেটা অপশন এ তে আছে। এরপর দেখো লেনদেন সংগঠিত হওয়ার প্রমাণপত্র কি। দেখো লেনদেন সংগঠিত হওয়ার প্রমাণপত্র কি বা উৎস দলিল কি। তাহলে লেনদেন সংগঠিত হওয়ার প্রমাণপত্র বা উৎস দলিল আসলে কি? লেনদেন সংগঠিত হওয়ার প্রমাণপত্র বা উৎস দলিল কি, এটা তোমাদেরকে বুঝতে হবে। লেনদেন সংগঠিত হওয়ার প্রমাণপত্র কি? প্রমাণপত্র, এই যে প্রমাণপত্র কখনো বলবে উৎস দলিল। তাহলে লেনদেন সংগঠিত হওয়ার প্রমাণপত্র বা উৎস দলিল হচ্ছে ভাউচার। প্রথমে কি বলতে পারো? ভাউচার। আরেকটা হচ্ছে ভাউচারের আরেক নাম হচ্ছে উৎস দলিল। আরেকটা নাম হচ্ছে উৎস দলিল। তাহলে এখানে তোমরা ভাউচার এই কথাটা লিখে নিতে পারো, বা যদি মনে থাকে তাও আরো ভালো। তাহলে দেখো প্রমাণপত্র হচ্ছে উৎস দলিল বা ভাউচার, উৎস দলিল বা কি ভাউচার। তাহলে অ্যান্সার আমাদের হচ্ছে সি। এটার অ্যান্সার কি হবে? সি। এরপরে দেখো ব্যাংক কর্তৃক পরিশোধিত 600 টাকা চেক যদি কোম্পানির বইতে ভুল করে 900 টাকা লিপিবদ্ধ হয়, তবে ব্যাংক সমন্বয় বিবরণীতে কি করতে হবে? তো দেখো ব্যাংক কর্তৃক পরিশোধ করছে 600 টাকা, যা হচ্ছে কোম্পানির বইতে মানে নগদান বইতে, আমাদের বইতে। কোম্পানির বই মানে নগদান বই, নগদান বইতে 900 টাকা লিপিবদ্ধ করছে। তাহলে আমরা কি করতে পারি? এটা যদি তোমাদের এই পদ্ধতি যদি ঝামেলায় মনে হয়, কেউ যদি সরাসরি বের করতে পারো ভালো। কেউ যদি মনে করো যে না আমার এটা এলোমেলো হয়ে যায়, অনেকের ব্যাংক সমন্বয় বিবরণী করতে গেলে এই ধরনের সমস্যাগুলো এলোমেলো হয়ে যায়, তাদেরকে আমি বলবো এইভাবে লিখবা তোমরা। এক পাশে লিখবা ক্যাশ বুক বা নগদান বই, এক পাশে লিখবা নগদান বই, আরেক পাশে লিখবা ব্যাংক, আরেক পাশে কি লিখবা? ব্যাংক। এখন দেখো কে ভুল করছে। দেখো তো আমরা হচ্ছে 600 টাকা লেনদেন নিয়ে লেখালেখি করতেছি, তাহলে আমরা ধরে নিব দুই পাশে আমাদের ব্যালেন্স আছে 1,000 টাকা। কত টাকা? 1,000 টাকা। 1,000 টাকা। 1,000 টাকা। এখন দেখো কোম্পানির বইতে ভুল করছি, কোম্পানির বইতে 600 টাকার চেক পরিশোধ করে, পরিশোধিত চেক, তাহলে পরিশোধ করে আমরা হচ্ছে 900 টাকা লিখছি। তাহলে এখানে নগদান বইতে আমরা লিখছি 900 টাকা মাইনাস, আমাদের ব্যালেন্স হয়ে আছে 100 টাকা, যেটা একটা ভুল। এটা একটা ভুল। আর ব্যাংক কি করছে? ব্যাংক সেই 600 টাকাই মাইনাস করছে। ব্যাংক 600 টাকা মাইনাস করছে, ব্যাংকের বইতে 400 টাকা আছে। তাহলে ব্যাংকের বইতে কারেক্ট আছে, কিন্তু তোমার বইতে 100 টাকা আছে। তোমার বইতে কত আছে? 100 টাকা। তাহলে তোমার বইতে এই যদি 400 বানাতে হয়, তাহলে তোমাকে কি করতে হবে? যদি 400 টাকা বানাইতে হয়, তাহলে তোমাকে কি করতে হবে? তাহলে তোমাকে করতে হবে এখানে 300 টাকা যোগ, এখানে কি করতে হবে? 300 টাকা যোগ। তাহলে এই দুই পাশ সমান হবে, তাহলে এটা সমান হবে। এটা সমান করতে গেলে কি করতে হবে? তোমাকে 300 টাকা যোগ করতে হবে। কোথায় যোগ করতে হবে? নগদান বইয়ের সাথে যোগ করতে হবে। তাহলে এটার অ্যান্সার হবে নগদান বইয়ের জেরের সাথে 300 টাকা যোগ। নগদান বইয়ের জেরের সাথে 300 টাকা যোগ। দেখো নগদান বইয়ের জেরের সাথে 300 টাকা যে যোগ কোথায় আছে? অপশন বিতে আছে, অপশন বিতে আছে। কিসে আছে? অপশন বিতে আছে। ওকে। এরপরে দেখো প্রারম্ভিক মজুত পণ্য 1,20,000 টাকা, বিক্রিত পণ্যের ব্যয় 18 লক্ষ টাকা, সমাপনী মজুত পণ্য 1,80,000 টাকা এবং বিক্রয় আয় 24 লক্ষ টাকা হলে মজুদ আবর্তন অনুপাত কত? এখন মজুদ আবর্তনের সূত্র কি? মজুদ আবর্তন বের করতে বলছে। মজুদ আবর্তনের সূত্র কি? মজুদ আবর্তনের সূত্র হচ্ছে উপরে বিক্রিত পণ্যের ব্যয়, নিচে হচ্ছে গড় মজুদ। উপরে বিক্রিত পণ্যের ব্যয়, নিচে হচ্ছে গড় মজুদ। বিক্রিত পণ্যের ব্যয়, নিচে হচ্ছে গড় মজুদ। তাহলে দেখো এখানে এই যে বিক্রয়, বিক্রয় আয়টা কোনো কাজেই লাগবে না, এটা এক্সট্রা দিছে। ওকে, এটা আমাদের বাদ। তাহলে দেখো বিক্রিত পণ্যের ব্যয় কত দেওয়া আছে, নিচে হচ্ছে আমাদের গড় মজুদ, নিচে হচ্ছে গড় মজুদ, গড় মজুদ। ওকে। এখন দেখো বিক্রিত পণ্যের ব্যয় কত দেওয়া আছে, বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে 18 লক্ষ টাকা। কত টাকা? 18 লক্ষ টাকা। 18 লক্ষ টাকা। আর গড় মজুদ কত হয়? গড় মজুদ মানে প্রারম্ভিক আর সমাপনীর যোগফল ভাগ 2। গড় মজুদ মানে কি? প্রারম্ভিক আর সমাপনী। এই যে প্রারম্ভিক 1,20,000, সমাপনী 1,80,000, এই দুটার যোগফল হচ্ছে 3 লক্ষ টাকা, ভাগ 2 হচ্ছে 1,50,000 টাকা, ভাগ 2 হচ্ছে কত? 1,50,000 টাকা। কত টাকা? 1,50,000 টাকা। 1,50,000 টাকা। তাহলে ভাগ 2 দিলে কত হয়? 1,50,000 টাকা। ওকে। তাহলে 1,50,000 টাকা 100 মানে 18 লক্ষকে 1,50,000 দিয়ে ভাগ করলে কত হয় দেখো। 18 লক্ষকে 1,50,000 দিয়ে ভাগ করলে কত হয়? এটার ভিতর যায় 12 বার। তাহলে 12 গুণ, 12 গুণ বা 12 বার, 12 গুণ বা 12 বার। ওকে। তাহলে অ্যান্সার হচ্ছে সি। অ্যান্সার হচ্ছে কি? সি। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে সি। ওকে। এরপরে দেখো 20, কোনটি অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য নয়? কোনটি অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য নয়? অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য নয় কোনটি? অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য নয় কোনটি?
দেখো 9 বলছে কিন্তু, তাহলে শেষের দিকে খেয়াল রাখতে হবে। দেখো করযোগ্য সত্তা, আমরা জানি করযোগ্য সত্তা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি। করযোগ্য সত্তা কি? যৌথ মূলধনী কোম্পানি, যৌথ মূলধনী কোম্পানি, যৌথ মূলধনী কোম্পানি। ওকে, যৌথ মূলধনী কোম্পানি। দেখো পারস্পরিক প্রতিনিধিত্ব, অংশীদারি ব্যবসায় একজন অংশীদার আরেকজনের পারস্পরিক প্রতিনিধিত্ব করে। সহ মালিকানা মানে একজনের একক কোনো মালিকানা নেই, প্রত্যেকেই সম অংশীদার, এটা বোঝাচ্ছে। সীমিত জীবনকাল, যে কোনো সময় বিলোপ সাধন ঘটতে পারে। তাহলে এই তিনটাই হচ্ছে বৈশিষ্ট্য। আর বৈশিষ্ট্য নয় হচ্ছে অপশন এ। অপশন এ হচ্ছে বৈশিষ্ট্য নয়, তাহলে অ্যান্সার হবে এ। অ্যান্সার হবে কি? এ। এরপরে দেখো অগ্রিম ব্যয়ের সমন্বয় কি? অগ্রিম ব্যয়ের সমন্বয়ের ফলে হিসাব সমীকরণে কোন প্রভাব পড়বে, এটা তোমাদের কাছে জানতে চাইছে। অগ্রিম ব্যয়ের সমন্বয়ের ফলে কোনটি ঘটবে? অগ্রিম ব্যয়ের সমন্বয়ের ফলে কি হবে, হিসাব সমীকরণে কি প্রভাব পড়বে? তাহলে হিসাব সমীকরণ হচ্ছে এ ইকুয়াল টু এল প্লাস ওই। তাহলে তোমাদেরকে এই যে অগ্রিম ব্যয়, অগ্রিম ব্যয়ের একটা সমন্বয় জাবেদা করতে হবে। এখন অগ্রিম ব্যয় যখন আমরা করি, অগ্রিম ব্যয় যখন আমরা করি তখন আমরা কি লিখি? ধরো আমরা অগ্রিম ভাড়া দিলাম, ধরো তোমার অফিস ভাড়া, অগ্রিম অফিস ভাড়া দিলা, সেক্ষেত্রে আমাদের জাবেদা কি হয়? অগ্রিম ভাড়া ডেবিট এবং নগদান ক্রেডিট। কিন্তু যখন ওই ভাড়াটা ব্যয় হয়ে যায়, যখন ব্যয় হয়ে যায়, ধরো তুমি 3 মাসের ভাড়া দিয়েছিলা, 3 মাসের ভাড়া দিয়েছো 18,000 টাকা। 3 মাসের ভাড়া কত দিয়েছো? 18,000 টাকা। 18,000 টাকা দিয়েছো ধরো জানুয়ারির 1 তারিখে। জানুয়ারি কত তারিখে? জানুয়ারির 1 তারিখে। এখন জানুয়ারি মাস শেষ, জানুয়ারি মাস শেষ অর্থাৎ জানুয়ারির 31 তারিখে। জানুয়ারি কত তারিখে? 31 তারিখে তোমাকে সমন্বয় করতে হবে। কি করতে হবে? সমন্বয় করতে হবে। অর্থাৎ তোমার 1 মাসের ভাড়া কিন্তু উত্তীর্ণ হয়ে গিয়েছে। তখন তুমি কি জাবেদা দিবা? তখন তো তুমি আর নগদ টাকা পরিশোধ করবে না, এই 18,000 টাকা থেকে 1 মাসের ভাড়া তুমি কেটে দেখাই দিবা তোমার হিসাবে। তাহলে তখন তোমাকে কি করতে হবে? ভাড়া হিসাব ডেবিট। ভাড়া হিসাব কি করতে হবে? ডেবিট করতে হবে। ভাড়া হিসাব ডেবিট, তাহলে ভাড়া হিসাব ডেবিট করলে এটি একটা ব্যয়। তাহলে ব্যয় বৃদ্ধি পাবে, কি হবে? এখানে ব্যয় বৃদ্ধি পাবে, কি হবে? ব্যয় বৃদ্ধি পাবে। এবং আরেকটি দেখো, আরেকটি হচ্ছে আমাদের যেহেতু নগদে আমি আর টাকা দিচ্ছি না, নগদের টাকা ইতোমধ্যে 1 জানুয়ারি দিয়ে দিয়েছি, তাহলে আমাকে অগ্রিম ভাড়া, অগ্রিম ভাড়াকে ক্রেডিট করতে হবে। কি ক্রেডিট করতে হবে? অগ্রিম ভাড়াকে ক্রেডিট করতে হবে। এখন অগ্রিম ভাড়াকে তুমি যখন ক্রেডিট করবা তখন তোমার সম্পদ হ্রাস পাবে। কি হ্রাস পাবে? সম্পদ হ্রাস পাবে, সম্পদ হ্রাস পাবে, সম্পদ হ্রাস পাবে। ওকে, সম্পদ যদি হ্রাস পায় তাহলে দেখো আমাদের দুইটা প্রভাব পড়তেছে। একটা হচ্ছে ব্যয় বৃদ্ধি, একটা হচ্ছে আমাদের ব্যয় বৃদ্ধি পাচ্ছে, আরেকটি হচ্ছে সম্পদ হ্রাস পাচ্ছে। তাহলে আমাদের দেখো ব্যয় বৃদ্ধি ও সম্পদ হ্রাস করে কোথায় আছে? ব্যয় বৃদ্ধি এবং সম্পদ হ্রাস আছে অপশন বি তে। কোথায় আছে? অপশন বি তে। তাহলে ব্যয় বৃদ্ধি ও সম্পদ হ্রাস অপশন বি। তাহলে আমাদের 21 নাম্বার অ্যান্সার হবে অপশন বি। এরপরে দেখো আমরা চলে যাচ্ছি 22-এ। দেখো প্রারম্ভিক মূলধন 30,000 টাকা। প্রারম্ভিক মূলধন কত? 30,000 টাকা। বছরের মাঝখানে বিনিয়োগ 45,000 টাকা। মালিকের উত্তোলন আছে 7,500 টাকা এবং বছরের শেষে মূলধন আছে 1,05,000 টাকা। ওই বছরের মুনাফা কত? তাহলে এটি একটি একতরফা, একতরফা দাখিলা পদ্ধতির অঙ্ক। এটি একটি এক মালিকানা ব্যবসায়ের অঙ্ক। আমরা প্রশ্ন দেখে বুঝতে পারতেছি। তো এক মালিকানা ব্যবসায় আমাদের এই যে দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী বা ডেবিট ক্রেডিট করে আমাদের অঙ্ক করতে হয় না। এক্ষেত্রে একটা শর্টকাট সূত্র আছে, মুনাফা বা আয়ের। মুনাফা বা আয়ের সূত্র কি? এই যে একতরফা দাখিলা পদ্ধতি, মুনাফা বা আয়ের সূত্র হচ্ছে সমাপনী মূলধন, সমাপনী মূলধন যোগ, সমাপনী মূলধন যোগ উত্তোলন, সমাপনী মূলধন যোগ কি? উত্তোলন। সমাপনী মূলধন যোগ উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন, মাইনাস হচ্ছে প্রারম্ভিক মূলধন মাইনাস অতিরিক্ত মূলধন, মাইনাস কি? অতিরিক্ত মূলধন। ওকে, তাহলে দেখো নিট আয় সমান তোমরা সূত্র পেয়ে গেলা। এখন জাস্ট এটা যোগ বিয়োগ করলেই হয়ে যাবে। দেখো প্রারম্ভিক মূলধন কোথায় বসবে? 30,000। তাহলে এটা একটু পরে বসাই আমরা। আমরা প্রথমে সমাপনী মূলধন এবং উত্তোলনটা প্রথম দিকে বসাই। তাহলে সমাপনী মূলধন আমাদের আছে 1,05,000। 1,00,000 কত হাজার? 5,000। 1,05,000 যোগ আমাদের উত্তোলন কত আছে? উত্তোলন কত আছে? উত্তোলন আছে 7,500 টাকা। উত্তোলন আছে 7,500 টাকা। বিয়োগ করো, বিয়োগ করো প্রারম্ভিক মূলধন 30,000 টাকা, বিয়োগ করো 30,000 টাকা। এবং আরেকটা বিয়োগ আছে অতিরিক্ত মূলধন। দেখো অতিরিক্ত মূলধন তোমাদেরকে বলে নাই, বলছে বিনিয়োগ, মাঝখানে বিনিয়োগ করে মানে হচ্ছে অতিরিক্ত মূলধন। তাহলে এটা হচ্ছে 45,000 টাকা। এটা হচ্ছে আমাদের 45,000 টাকা। 45,000 টাকা। তাহলে অ্যান্সার দেখো কত হয়, এগুলো যোগ বিয়োগ করলেই আমরা আমাদের অ্যান্সারটি পেয়ে যাব। তাহলে দেখো 1,05,000, পাঁচের সাথে যদি 7,500 টাকা যোগ করি তাহলে আমাদের 1,12,000 টাকা। সেখান থেকে 1,12,500 টাকা থেকে আমরা যদি 30,000 এবং 45,000, 30,000 এবং 45,000, 30,000 এবং 45,000 যদি 75,000 টাকা বাদ দিই, তাহলে 1,12,000 থেকে তুমি যদি 75,000 টাকা বাদ দাও তাহলে তোমার হবে 25 এবং 12, তাহলে 37,000। 25 এবং 12 হচ্ছে 37,500 টাকা, 37,500 টাকা। তাহলে এগুলো যোগ বিয়োগ করলেই আমরা নিট আয়টা পেয়ে যাই, যেটা আমাদের অপশন এ তে আছে। কোথায় আছে? অপশন এ। এরপর দেখো 23,
কোনটি আয় বিবরণীতে দেখানো হয় না? আয় বিবরণীতে দেখানো হয় না, আবারও না বলতেছে। এই যে এই কথাগুলো সবসময় খেয়াল রাখার চেষ্টা করবা, যে কোথায় না বলতেছে, কোথায় বহির্ভূত বলতেছে, কোথায় বলতেছে অংশ নয়। এই কথাগুলো খেয়াল করো না, এই জন্য আমাদের ভুল হয়ে যায় অনেক সময়, যে শেষের কথাটা আমরা খেয়াল করি না। অনেক সময় না কথাটা এইখানে লেখে, প্রশ্নের ধরো লাইন ধরে নাই, শেষে সেখানে না, তোমরা এই পর্যন্ত পড়ে অ্যান্সার করে দাও। তাহলে এগুলো করা যাবে না। দেখো আয় বিবরণীতে দেখানো হয় নাকি, তাহলে বিক্রয় বাট্টা আমরা শুরুতে যখন নিট বিক্রয় দেখো দেখাই, তখন বিক্রয় থেকে বাট্টা থাকলে সেটা বাদ দিয়ে দেখাই, তাহলে এটা আয় বিবরণীতে দেখানো হয়। তারপর দেখো শেয়ার বাট্টা, শেয়ার বাট্টা, এখন এই যে শেয়ার বাট্টা, শেয়ার বাট্টা, শেয়ার দালালের কমিশন, প্রাথমিক খরচ, এগুলো আমরা কোথায় দেখাই? এগুলো দেখাই আমরা অলিক সম্পত্তি হিসেবে। অলিক সম্পত্তি হিসেবে কোথায় দেখাই? অলিক সম্পত্তি হিসেবে আর্থিক বিবরণী, সম্পত্তির নিচে অলিক সম্পত্তি হিসেবে আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্ত পত্রের, আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্ত পত্রের সম্পদের নিচের অংশে, তাহলে সম্পদের শেষের অংশে উদ্বৃত্ত পত্রে দেখাই, তাহলে এগুলো আমরা উদ্বৃত্ত পত্রে দেখাই। তাহলে এইটা আমাদের আয় বিবরণীতে দেখানোর প্রয়োজন হয় না, এটা হচ্ছে অপশন বি। এখন দেখো আয়কর, খরচ বা ট্যাক্স, এগুলো আমরা দেখাই বিশদ বিবরণীতে, লাভ লোকসান হলে তো অবশ্যই দেখাই। তাহলে আমাদের এ, সি এবং ডি দেখাতে হয় বিশদ বিবরণীতে, কিন্তু বি শেয়ার বাট্টা দেখাতে হয় উদ্বৃত্ত পত্রে। শেয়ার বাট্টা কোথায় দেখাতে হয়? উদ্বৃত্ত পত্রে। ওকে, 23-এর অ্যান্সার বি করছো মু। ওকে, ভেরি গুড। এরপর দেখো নিম্নের কোনটি অলিক সম্পত্তি, নিচের কোনটি অলিক সম্পত্তি, নিচের কোনটি অলিক সম্পত্তি? তাহলে দেখো একটা হচ্ছে সুনাম, একটা হচ্ছে ব্যবসায়ের চিহ্ন, একটা লাইসেন্স এবং একটা হচ্ছে প্রাথমিক খরচ। এখন সুনাম, এই যে প্রথম যে তিনটি তোমরা দেখতেছো, ব্যবসায় চিহ্ন মানে কি? ব্যবসায় চিহ্ন মানে হচ্ছে ট্রেডমার্ক। ব্যবসায় যে ট্রেডমার্ক আছে সেটাকে আমরা ব্যবসায়ের চিহ্ন বলতে পারি বাংলায়। লাইসেন্স, সুনাম, এই তিনটি, প্রথম যে তিনটি, এই তিনটি কিন্তু হচ্ছে আমাদের অস্পর্শনীয় সম্পদ। কোন ধরনের সম্পদ? অস্পর্শনীয়, অস্পর্শনীয় সম্পদ। আর শেষে যেটা দেখতেছো কোম্পানি গঠনের প্রাথমিক খরচ, এই যে মাত্র আমরা একটা দেখলাম শেয়ার বাট্টা, শেয়ার দালালের কমিশন, এগুলো হচ্ছে অলিক বা ভুয়া সম্পত্তি। এগুলো কি? অলিক বা ভুয়া সম্পত্তি। অলিক বা ভুয়া সম্পত্তি, যেটা আমরা আর্থিক বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্ত পত্রে দেখাই। তাহলে এখানের অ্যান্সার হবে আমাদের ডি। এখানে অ্যান্সার হবে কি? ডি। ওকে, এরপরে দেখো প্রারম্ভিক মজুদ, 25 নং কি বলতেছে তোমাদেরকে? প্রারম্ভিক মজুদ, প্রারম্ভিক মজুদ তোমাদেরকে কি বলতেছে? প্রারম্ভিক মজুদ 5,000 টাকা, নিট ক্রয় 16,000 টাকা, অন্ত পরিবহন 1,000 টাকা, সমাপনী মজুদ পণ্য 7,000 টাকা, বিক্রয় মূল্যের উপর 25% হারে মোট লাভ হলে পণ্যের বিক্রয় মূল্য কত? তাহলে আমাদেরকে দেখো বিক্রয় মূল্যের উপর হার দিয়েছে, কি দিয়েছে? বিক্রয় মূল্যের উপর হার দিয়েছে 25%, কিন্তু কোথাও বিক্রয় মূল্য দেয় নাই। কোথাও কি দেয় নাই? বিক্রয় মূল্য দেয় নাই। এখন যদি বিক্রয় মূল্য না থাকে, আমরা বিক্রয় মূল্যের উপর হার বা মার্জিন দিয়ে কি করব আসলে? দেখো যখন আমরা বিক্রয় মূল্যের উপর হার পাই এবং হচ্ছে এই যে ক্রয় এবং ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ বা বিক্রিত পণ্যের ব্যয় সংক্রান্ত কথাবার্তা পাই, তখন আমরা এই বিক্রয় মূল্যের হারকে আমরা মার্কআপ বা বিক্রিত পণ্যের ব্যয়ের হারে কনভার্ট করে নিতে হবে। এখন তোমরা কনভার্ট কিভাবে করবা? এই যে বিক্রয় মূল্যের হার, বিক্রয় মূল্যের হারকে যদি আমরা ক্রয় মূল্যের হারে যেতে চাই, কোথায় যেতে চাই? ক্রয় মূল্যের হারে যেতে চাই, তাহলে উপরে হবে বিক্রয় মূল্য থেকে কোথায় যাচ্ছি? ক্রয় মূল্যের হার। ক্রয় মূল্যের হার কোথায় যাচ্ছে? ক্রয় মূল্যের হারে রূপান্তর। তাহলে ক্রয় মূল্যের হার ইকুয়াল টু কি হবে? উপরে 100 গুণ হার, তাহলে গুণ হার কত আছে? 25। নিচে কি হবে? 100 বিয়োগ হার, নিচে কি হবে? 100 বিয়োগ হার। তাহলে উপরে দেখো 2500 আর নিচে হচ্ছে 80। তাহলে এটা দিয়ে আবার যখন তুমি কাটাকাটি করবা, তখন তোমার 33.33, 33.33 এমন হবে, 33.33%। এইটা হবে। তোমরা কাটাকাটি করে দেখতে পারো বা ভাগ করে দেখতে পারো সরাসরি হাতে কলমে, 33.33% হবে, যেটাকে আমরা কি বলতে পারি? 1/3ও বলতে পারি। এটাকে আমরা 33.33, তোমাদেরকে ক্যালকুলেশন করতে গেলে অনেক জটিল হয়ে যায়। তো এই 33.33কে তোমরা সবসময় 1/3, যদি কখন 66.67 হয় সেক্ষেত্রে 2/3 এভাবে লিখে নিবা। তাহলে আমাদের ক্রয় মূল্যের হার হচ্ছে 33.33 বা হচ্ছে 1/3। এখন আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা একটু বের করি। দেখো বিক্রিত পণ্যের ব্যয়টা কিভাবে বের করতে পারো? বিক্রিত পণ্যের ব্যয়, দেখো বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য, তাহলে প্রারম্ভিক মজুত পণ্য হচ্ছে 5,000 টাকা। 5,000 যোগ নিট ক্রয় আছে 16,000, নিট ক্রয় আছে কত? 16,000। এরপরে দেখো অন্তঃপরিবহন, অন্তঃপরিবহন 1,000 টাকা, ক্রয়ের সাথে যোগ হবে 1,000 টাকা। সমাপনী মজুত পণ্য আমাদের বাদ দিতে হবে, তাহলে সমাপনী মজুদ আছে 7,000 টাকা। কত টাকা? 7,000 টাকা। তাহলে এগুলো যোগ বিয়োগ করো, 16 আর 5 21, আর 1 22 থেকে 7 বাদ দিলে আমাদের 15,000 টাকা হয়। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় 15,000 টাকা। আর বিক্রিত পণ্যের ব্যয় কত? 15,000 টাকা। এখন দেখো মুনাফা বা হচ্ছে এই যে মুনাফার হার যে আমরা বের করলাম, বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার আমরা পাইছি 33.33, যেটাকে আমি বলতেছি 1/3, যেটাকে আমি কি বলতেছি? 1/3। তাহলে এই যে বিক্রিত পণ্যের ব্যয় বের করছি 15,000, এটার 1/3 বের করবো। মুনাফা ইকুয়াল টু 15,000
ইন্টু 1/3 বা 1/3, তাহলে কত হয়? 5,000 টাকা। কত টাকা? 5,000 টাকা হচ্ছে আমাদের মুনাফা। এখন তোমাদের তো মুনাফা বের করতে বলে নাই, তোমাদেরকে বলছে বিক্রয় মূল্য বের করতে। কি বের করতে? বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য সূত্র হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় যোগ মুনাফা। বিক্রয় মূল্যের সূত্র কি? বিক্রিত পণ্যের ব্যয় যোগ মুনাফা। বিক্রিত পণ্যের ব্যয় যোগ মুনাফা। ওকে, বিক্রিত পণ্যের ব্যয় যোগ মুনাফা। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কত বের করছো? 15,000। মুনাফা কত? 5,000। 15 আর 5 20,000 টাকা। 15 যোগ 5 = 20,000 টাকা। কত হাজার টাকা? 20,000 টাকা। দেখো 20,000 আছে অপশন সি তে। 20,000 আছে কিসে? অপশন সি তে আছে 20,000 টাকা। অপশন সি তে আছে 20,000 টাকা। অপশন সি তে আছে কি? 20,000 টাকা। তাহলে এইটা আমরা দেখো প্রথমে বিক্রয় মূল্য, এটা একটু জটিল। তোমরা যদি স্টেপ গুলো ধরতে পারো খুব দ্রুত করতে পারবা, এবং এই টাইপের অনেকগুলো ম্যাথ বইয়ে পেয়ে যাবা, বা এই একটা ম্যাথ যদি তুমি 2-3 বার করো তাহলে কিন্তু এই রিলেটেড এত কঠিন ম্যাথ নাও দিতে পারে, কিন্তু এই রিলেটেড ম্যাথ অবশ্যই দিবে। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান এবং পণ্য ক্রয় বিক্রয় সংক্রান্ত হিসাব নিকাশ থেকে এই ধরনের ম্যাথ অবশ্যই দিবে। তোমার যদি স্টেপ জানা থাকে তুমি কোথাও আটকাবা না। তাহলে প্রথমে দেখো বিক্রয় মূল্য দেওয়া ছিল কিন্তু হার দেওয়া ছিল, বিক্রয় মূল্য দেওয়া ছিল না কিন্তু হার দেওয়া ছিল বিক্রয় মূল্যের উপর। তাহলে আমরা কি করতে পারি? ক্রয় মূল্য বা বিক্রিত পণ্যের ব্যয় বের করতে পারি, এবং বিক্রয়ের হারকে ক্রয় মূল্যের হারে বা বিক্রিত পণ্যের ব্যয়ের হারে রূপান্তর করতে পারি। এরপরে সেই হার দিয়ে আমরা যদি ক্রয় মূল্য বা বিক্রিত পণ্যের ব্যয়কে গুণ করি সেক্ষেত্রে আমরা মুনাফা পেয়ে যাব, এবং মুনাফাকে যদি ক্রয় মূল্যের সাথে বা বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে যোগ করি আমরা বিক্রয় মূল্য পেয়ে যাব। এটাই ছিল আমাদের স্টেপ। এরপর দেখো আমরা চলে যাব আমাদের, আমরা কত করলাম? মাত্র 25। 25-এ সি বলসমূহ, ভেরি গুড। এরপর দেখো 26-এ আসো। এক হিসাবকালে সমাপনী মজুদ বেশি দেখানোর ফলাফল কি হবে? এক হিসাবকালে সমাপনী মজুদ যদি আমরা বেশি দেখিয়ে ফেলি তাহলে কি হবে? দেখো কোনো হিসাবকালে যদি আমরা সমাপনী মজুদ বেশি দেখাই, তোমরা সবাই জানো সমাপনী মজুদ হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় থেকে বাদ দিয়ে দেখাতে হয়। তাহলে ব্যয় থেকে যে জিনিস বাদ দিয়ে দেখাই আমরা, সেটা আমরা কি করি? সেটা মূলত, যেহেতু ব্যয় থেকে বাদ দিয়ে দেখাচ্ছি তার মানে আমরা আয় বেশি দেখাচ্ছি। তাহলে সংশ্লিষ্ট হিসাবকালে আমরা আয় বেশি দেখাই। সংশ্লিষ্ট হিসাবকালে কি করি? আয় বেশি দেখাই। কিন্তু আমাদেরকে সংশ্লিষ্ট হিসাবকাল বলছে কিনা এটা দেখতে হবে। যেহেতু অপশন সবগুলোতে পরবর্তী হিসাবকাল বলতেছে, তাহলে পরবর্তী হিসাবকালের প্রভাবটা আমাদের দেখাতে হবে। তাহলে দেখো সংশ্লিষ্ট হিসাবকালে আমরা কি করি? সংশ্লিষ্ট হিসাবকালে আমরা আয় বেশি দেখাই ফেলাই। আয় কি করি? বেশি দেখাই ফেলি। তাহলে আয় বেশি দেখানো হয়। আয় বেশি দেখানো হয়। ওকে, আয় বেশি দেখানো হয়। কিন্তু পরবর্তী হিসাবকালে, পরবর্তী হিসাবকালে কি হয়? পরবর্তী মানে এর পরের বছর আসলে কি হয়? এর পরের বছর আমরা ওই সমাপনী মজুদকে প্রারম্ভিক হিসেবে গণ্য করি। কি করি? প্রারম্ভিক মজুদ পণ্য হিসেবে গণ্য করি। তাহলে প্রারম্ভিক মজুদ হিসেবে গণ্য করা হয় বিগত বছরের সমাপনীকে। এখন প্রারম্ভিক মজুদ পণ্য হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়ের অন্তর্ভুক্ত। কি হয়? তাহলে আমরা যেহেতু ব্যয় বেশি দেখাচ্ছি পরের বছরে, তাহলে আমাদের ব্যয় বৃদ্ধি পায়। কি হয়? ব্যয় প্লাস হয়, এবং হচ্ছে আয় কমে যায়। আয় কি হয়? হ্রাস পায় বা কমে যায়। এখন এখানে পরবর্তী হিসাবকালে হইলে আমাদের এই প্রভাবটা দেখাতে হবে, আর উক্ত হিসাবকালে হলে এই প্রভাবটা দেখাতে হবে। ওকে, এখন দেখো যেহেতু পরবর্তী হিসাবকাল দিয়ে অপশন দিছে, তাহলে আমাদের এই যে ব্যয় বৃদ্ধি পাওয়া বা আয় হ্রাস পাওয়া কোনোটা আছে কিনা। দেখো পরবর্তী হিসাবকালে সমাপনী মজুদ বেশি দেখানো হবে, এটা হবেই না, এটা সংশ্লিষ্ট হিসাবকালে। তারপর দেখো পরবর্তী হিসাবকালে কর পূর্ব আয় কম দেখানো হবে। এই যে আমি মাত্র লিখলাম যে আয় মাইনাস বা আয় কম দেখানো হয়, এটার সাথে কিন্তু মিলতেছে। আমরা বাকি অপশন দুইটা একটু পড়ি। পরবর্তী হিসাবকালে কর পূর্ব আয় বেশি দেখানো হবে। আয় বেশি দেখানোর সুযোগ সুযোগ নাই পরবর্তী হিসাবকালে। আয়কর বেশি দেখানো হবে। কি হবে পরবর্তী হিসাবকালে? আয়কর। যেহেতু আয় কম দেখাচ্ছি তাহলে আয়করও কম হবে। তাহলে আমাদের অপশন বি কারেক্ট। অপশন বি হচ্ছে কারেক্ট। আমাদের অপশন বি হচ্ছে কারেক্ট। এরপরে দেখো, এরপরে দেখো রাসনা কোম্পানির 10% হারে 1 লক্ষ টাকার ঋণপত্র। তাহলে দেখো ঋণপত্র আছে 1 লক্ষ টাকার, 10% হারে, 12% হারে অগ্রাধিকার বা প্রিফার্ড শেয়ার আছে 2 লক্ষ টাকা। এরপরে দেখো প্রতিটি 10 টাকা মূল্যের 50,000 সাধারণ শেয়ার আছে। যদি নিট মুনাফা, যদি কোম্পানির নিট মুনাফা 1,59,000 টাকা হয়, তাহলে দেখো নিট মুনাফা কত? 1,59,000 টাকা। তবে সাধারণ শেয়ার হোল্ডারদের শেয়ার প্রতি সর্বোচ্চ কত টাকা লভ্যাংশ পেতে পারে? তাহলে সাধারণ শেয়ার হোল্ডাররা কত পাবে আসলে শেয়ার প্রতি? তাহলে শেয়ার প্রতি বের করতে বলছে, তার মানে ইপিএস বা আর্নিং পার শেয়ার তোমাদেরকে বের করতে বলছে সংক্ষেপে বললে। তাহলে ইপিএস কত এটা চাইছে। আচ্ছা, ইপিএস যদি চায়, এখন দেখো তোমাদেরকে নিট আয় কিন্তু দিয়ে দিয়েছে। নিট আয় যদি দেয় তাহলে এই যে ঋণপত্র, ঋণপত্রের সুদ 10%, এটা কিন্তু বাদ দেওয়া আছে। এটা কি অলরেডি বাদ দেওয়া আছে। তাহলে এইটুকু আমাদের কোনো কাজে লাগবে না। এই যে ঋণপত্রের ব্যয়, ঋণপত্রের ব্যয় যে 10% দিছে, এটা আমাদের কোনো কাজে লাগবে না, এক্সট্রা দিছে তোমাদেরকে কনফিউজ করার জন্য। এরপর দেখো প্রতিটি 10 টাকা মূল্যের, প্রতিটি 10 টাকা মূল্যের 50,000, না এটার আগে একটা লাইন বাদ পড়ছে, 12% হারে
অগ্রাধিকার শেয়ার রয়েছে 2 লক্ষ টাকার। এখন এই যে অগ্রাধিকার শেয়ার মালিকদের লভ্যাংশ কিন্তু আমরা বিশদ আয় বিবরণীতে বা এই যে নিট আয় বের করার সময় আমরা কিন্তু বাদ দিইনি, তাহলে এটা আমাদেরকে বাদ দিতে হবে। তাহলে অগ্রাধিকার শেয়ার মালিকদের লভ্যাংশ কত টাকা, এটাকে দেখো 2 লক্ষ টাকা 12% হারে, তাহলে 2 লক্ষ টাকার 12% কত হয়? 2 লক্ষ টাকার 12% আসলে কত হয়? 12 / 100, তাহলে হয় 24,000 টাকা। কত টাকা? 24,000 টাকা হচ্ছে অগ্রাধিকার শেয়ার মালিকদের লভ্যাংশ। এটা অগ্রাধিকার শেয়ার মালিকদের লভ্যাংশ বা প্রিফার্ড শেয়ার মালিকদের লভ্যাংশ বা প্রিফার্ড ডিভিডেন্ড বা অগ্রাধিকার শেয়ার মালিকদের লভ্যাংশ। ওকে, অগ্রাধিকার শেয়ার মালিকদের লভ্যাংশ হচ্ছে 24,000 টাকা। এখন তোমার নেট আয় ছিল 1,59,000, অগ্রাধিকার শেয়ার মালিকদের লভ্যাংশ পাইছো 24,000 টাকা। তাহলে এই যে অগ্রাধিকার শেয়ার মালিকদের লভ্যাংশ বাদ দেওয়ার পর তোমার নিট আয় কত থাকে? তাহলে 159 মাইনাস হচ্ছে এই 24,000, তাহলে 24,000 বাদ দিলে তোমার থাকে নিট আয় থাকে 1,35,000 টাকা। কত টাকা? 1,35,000 টাকা এখন তোমার কাছে আছে শেয়ার মালিকদের লভ্যাংশ দেওয়ার পর, অগ্রাধিকার শেয়ার মালিকদের লভ্যাংশ দেওয়ার পর। এখন এই যে যে নিট আয় এটা পাবে হচ্ছে সাধারণ শেয়ার মালিকরা। এটা কারা পাবে? সাধারণ শেয়ার মালিকরা, মানে এই যে 50,000 ব্যক্তি বা 50,000 সাধারণ শেয়ার আছে তাদেরকে ভাগ করে দিতে হবে। তাহলে তোমাকে 1,35,000 ডিভাইডেড বাই 1,35,000 ডিভাইডেড বাই 50,000 করতে হবে। কি করতে হবে? 50,000। 50,000 তাহলে বাদ দাও 1 2 3, 1 2 3, তাহলে 50কে তুমি যদি 135 দিয়ে ডিভাইড করো তাহলে কি হয় আসলে? এখানে 3 দিয়ে যায় না, তাহলে 2 দিয়ে করলে 100, তারপরে 35 একটা দশমিক নাও, তাহলে 7, তাহলে 35 করলে 7, তাহলে 2.70 বা 2.7 টাকা। তাহলে অ্যান্সার হচ্ছে বি, আমাদের অ্যান্সার হচ্ছে বি। তাহলে আমরা কি করলাম, যেহেতু ঋণের সুদ বাদ দেওয়া ছিল, যেহেতু কি ছিল, ঋণের সুদ বাদ দেওয়া ছিল, তো ঋণের সুদ আমরা নিটাই থেকে বাদ দিব না। অগ্রাধিকার শেয়ার মালিকরা যদি কিছু পায় সেটা বাদ দিব, এবং বাকি অংশ সাধারণ শেয়ার যে কয়টা আছে সেটা দিয়ে ভাগ করলেই আমরা ইপিএস পেয়ে যাই। কি পেয়ে যাই? ইপিএস বা শেয়ার প্রতি আয়, বা সাধারণ শেয়ার মালিকদের শেয়ার প্রতি আয় পেয়ে যাই, বা আর্নিং পার শেয়ার পেয়ে যায়। যেটাই দেখো না কেন এই একই কথা, কিন্তু যেটাই প্রশ্ন করুক না কেন কেন তোমাদের এই যে শেয়ার প্রতি আয়, ইপিএস বা আর্নিং পার শেয়ার বা সাধারণ শেয়ার মালিকদের শেয়ার প্রতি আয় কত, একই প্রশ্ন। আশা করি বুঝতে পারছো। জিনাত ফাতেমা বলতেছে 27-এর বি। হ্যাঁ, 27-এর বি। ওকে, এরপর দেখো, ক্রয় মূল্য ও বাজার মূল্যের মধ্যে কম ভিত্তিতে মজুত পণ্যের মূল্যায়নের উদাহরণ কোনটি? ক্রয় মূল্য ও বাজার মূল্য, দেখো এটা হিসাব বিজ্ঞানের নীতিমালা থেকে একটা প্রশ্ন বলছে। ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে আমরা যে কম মূল্যে দুইটার মধ্যে যদি ধরো একটা মজুত পণ্যের সমাপনী মজুত পণ্যের মূল্য আছে বাজার মূল্য অনুসারে 20,000, আর ক্রয় মূল্য অনুযায়ী হচ্ছে ধরো 22,000 টাকা, তাহলে আমরা 20,000-এ দেখাবো, বা কম যেটা আছে সেটাতে দেখাবো। এটা কোন নীতি অনুযায়ী? এটা আমরা সবসময় করি রক্ষণশীলতা নীতি অনুযায়ী। এটা কোন কোন নীতি অনুযায়ী করি? রক্ষণশীলতা নীতি অনুযায়ী। তাহলে অ্যান্সার হবে সি। এটা হবে কি অ্যান্সার? সি। তাহলে হিসাব বিজ্ঞানের রক্ষণশীলতা নীতি অনুযায়ী আমরা ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে যেইটা কম সেইটাতে দেখাই চলতি সম্পদগুলো। ওকে, এরপরে দেখো 29-এ চলে আসো। 2021 সালের 31 ডিসেম্বর দেনাদারের পরিমাণ 3 লক্ষ টাকা। তাহলে দেনাদারের পরিমাণ কত টাকা? 3 লক্ষ টাকা। ওকে, 2021 সালের 1 জানুয়ারি সন্দেহজনক ঋণ সঞ্চিতির পরিমাণ ছিল 12,000 টাকা। ঋণ সঞ্চিতির পরিমাণ কত ছিল? 12,000 টাকা। 2021 সালে কুঋণের পরিমাণ 8,000 টাকা। সন্দেহজনক ঋণের জন্য 5% হারে সঞ্চিতি রাখলে উক্ত বছরে কুঋণ সঞ্চিতি বৃদ্ধির পরিমাণ কত? উক্ত বছরে কুঋণ সঞ্চিতি বৃদ্ধির পরিমাণ কত? উক্ত বছরে কুঋণ সঞ্চিতি বৃদ্ধির পরিমাণ কত? এখন দেখো, এই যে 3 লক্ষ টাকা, তোমাকে 3 লক্ষ টাকার উপর 5%, কত পার্সেন্ট? 5% সঞ্চিতি ধার্য করতে বসে। কত পার্সেন্ট সঞ্চিতি ধার্য করতে বলছে? 5%। কত পার্সেন্ট? 5%। এখন দেখো এই যে 5% যদি আমরা 3 লক্ষ টাকার উপর ধার্য করি, 3 লক্ষ টাকার উপর 5% যদি ধার্য করি, যেহেতু সমাপনী দেনাদার দিয়ে দিয়েছে, যেহেতু সমাপনী দেনাদার দিয়ে দিয়েছে, তাহলে এইটার উপরে আমাদের এই 8,000 এবং 12,000 বাদ দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু যেহেতু সমাপনী দেনাদারের উপর আমরা কাটতেছি, আমরা সবসময় সমাপনী দেনাদারের উপর বা একেবারে বছর শেষে বা ঋণগুলো বাদ দেওয়ার পর যে দেনাদার থাকে সেইটার উপর এই পার্সেন্টেজ থাকলে আমরা কাটি। তাহলে 5% যদি কাটো তাহলে কত হয়? কত হয়? তিন 3 লক্ষ টাকার 5% কত হয়? 3 লক্ষ টাকার 5% হয় 15,000 টাকা। কত টাকা? 15,000 টাকা। কত টাকা? 15। তাহলে এই যে 15,000 টাকা, এটা হচ্ছে আমাদের কিসের পরিমাণ? এটা হচ্ছে আমাদের কুঋণ সঞ্চিতি, মানে এই যে কুঋণ সঞ্চিতি, নতুন কুঋণ সঞ্চিতির পরিমাণ। এখন আমাদের তো বলছে বৃদ্ধির পরিমাণ বের করতে, কুঋণ সঞ্চিতি বৃদ্ধির পরিমাণ। তাহলে আমরা দেখবো গত বছর কত ছিল আর এই বছর মূলত কত হইলো। এখন দেখো এই বছর আরো একটা কুঋণের পরিমাণ আছে কিন্তু 8,000 টাকা। তাহলে আমাদের এ বছরের মোট কুঋণ হয়, এবছরের মোট কুঋণ, এবছরের মোট কুঋণ, মোট কুঋণ হচ্ছে এই 15,000, এই 15,000 যোগ হচ্ছে এবছরের যে কুঋণ অবলোপন করছি,
এটা হচ্ছে আমাদের মোট কুড়ির সঞ্চিতি। তাহলে এই যে 8,000 টাকা যোগ করলাম, তাহলে কত হইলো? 23,000 টাকা। তাহলে এই বছর হয়েছে 23,000 টাকা, গত বছর ছিল 12,000 টাকা। দেখো তো গত বছর কত ছিল? 12,000 টাকা। তাহলে এই বছর যদি 23,000 হয় আর গত বছর যদি 12,000 টাকা হয়, তাহলে দুইটার পার্থক্য কত? দুইটার পার্থক্যই মূলত বৃদ্ধির পরিমাণ। আমাদের কি বের করতে বলছে? বৃদ্ধি। আমাদেরকে বের করতে বলছে বৃদ্ধির পরিমাণ। তাহলে এই যে গত বছর আর এই বছরের পার্থক্য, এটাই হচ্ছে আমাদের বৃদ্ধির পরিমাণ। যেহেতু 1 জানুয়ারি বলছে, তার মানে এটা হচ্ছে গত বছর। এই যে 1 জানুয়ারি, দেখো 1 জানুয়ারি মানে গত বছর, গত বছরের সমাপনী, যেটা এই বছরের প্রারম্ভিক। গত বছরের 31 ডিসেম্বর মানে এই বছরের 1 জানুয়ারি। তাহলে এটা ছিল গত বছরে, আর এই বছর হয়েছে 23,000। তাহলে এই দুইটার পার্থক্যই হচ্ছে বৃদ্ধির পরিমাণ। তাহলে বৃদ্ধি ইকুয়াল টু এই বছর হয়েছে 23,000 এবং গত বছরে ছিল 12,000। তাহলে এই দুইটার বিয়োগফল বা পার্থক্যই হচ্ছে আমাদের বৃদ্ধির পরিমাণ, যেটা হচ্ছে 11,000 টাকা। যেটা হচ্ছে কি? 11,000 টাকা, যেটা আমাদের অপশন এ তে আছে। অপশন কততে আছে? এতে। অপশন এ তে আছে। এবার দেখো 30-এ চলে যায়। একটি নির্দিষ্ট জবের উৎপাদন ব্যয় নির্ণয়ে কাঁচামাল অন্তর্ভুক্ত করা হয় কখন? তাহলে জব মানে কি? তোমাদেরকে আগে জব বুঝতে হবে। জব, জব মানে হচ্ছে আমরা যখন কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা উৎপাদনকারী প্রতিষ্ঠানে আমরা যখন একটা প্রজেক্টের উৎপাদন শুরু করি, সেটাকে আমরা জব বলি। এই যে জবের কোড থাকে, ধরো কোনো একটা কাস্টমার থেকে আমরা 3টা জব পাইলাম, মানে ধরো কেউ বলছে আমাদেরকে 100 ইউনিট, তোমরা যদি গার্মেন্ট শিল্পের কথা বলো, তাহলে ধরো কেউ বলছে 10,000 প্যান্ট লাগবে, আরেকজন বলছে 5,000 শার্ট লাগবে, ঠিক আছে? তো এটাকে একটা জব বলা হয়। তো এই যে এক একটা অর্ডার পাওয়া, এটাকে একটা জব বলা হয়। এখন এই জবের ক্ষেত্রে আমরা কাঁচামালকে কখন অন্তর্ভুক্ত করি? যতক্ষণ না পর্যন্ত আমাদের গোডাউন বা কাঁচামালের যে গুদাম ঘর, সেখান থেকে যতক্ষণ পর্যন্ত মাল না নেই বা হচ্ছে র ম্যাটেরিয়ালস না নেই, ততক্ষণ পর্যন্ত আমরা ওই পণ্যকে বা ওই মজুত পণ্যকে হিসাবভুক্ত করি না। এজন্য আমাদেরকে বলতে হবে উৎপাদন ব্যয় নির্ণয়ে, জবের উৎপাদন ব্যয় নির্ণয়ে কাঁচামাল অন্তর্ভুক্ত করা হয় তখনই যখন গুদাম রক্ষক কর্তৃক কাঁচামাল ইস্যু করা হয়, অর্থাৎ গুদাম ঘর বা ওয়্যার হাউস থেকে যখন কাঁচামাল বা র ম্যাটেরিয়ালস উৎপাদন কাজে নিয়ে যাওয়া হয়। আশা করি সবাই বুঝতে পারছো। এই প্রশ্নটা নিয়ে অনেকেরই অনেক কনফিউশন থাকে, কিন্তু তোমরা বুঝে উঠতে পারো না এই যে জবটা কি, তারপর এটা কোথায় কাজে লাগে। জব মূলত হচ্ছে যে একটা অর্ডার পাওয়া। তো ওই জবে কতটুকু কাঁচা মাল লাগলো, এটা আমাদের আলাদা আলাদা করে হিসাব করতে হয় অভ্যন্তরীণ ম্যানেজারদের জন্য বা অভ্যন্তরীণ উৎপাদন ব্যবস্থাপক যিনি আছে তাদের জন্য। এটা গুরুত্বপূর্ণ হিসাব রাখার জন্য, আলাদা আলাদা অর্ডারের হিসাব রাখার জন্য। তো ওইটা তখনই অন্তর্ভুক্ত করা হয় যখন গুদাম ঘর থেকে বা গোডাউন থেকে যখন হচ্ছে কাঁচামাল বা র ম্যাটেরিয়ালস নিয়ে নেওয়া হয়। তো এটাকে তোমরা বলতে পারো অন্য ভাষায় যে গুদাম রক্ষক কর্তৃক যখন কাঁচামাল ইস্যু করা হয়। আশা করি বুঝতে পারছো। এবার দেখো 31-এ যাই আমি। 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের সমন্বয়ের পূর্বে কোম্পানির বীমা ব্যয় হিসাবে জের ছিল 925 টাকা। তাহলে 31 ডিসেম্বর সমন্বয়ের পূর্বে কোম্পানির বীমা ব্যয়, তাহলে কোম্পানির বীমা ব্যয় আমাদের রেওয়া মিলে দেওয়া আছে 925 টাকা। অগ্রিম বীমা হিসাবে জের ছিল, তাহলে অগ্রিম বীমা বা সম্পদ হিসেবে ছিল আমাদের 1,900 টাকা বা 1,900 টাকা। বছর শেষে এক 1,500 টাকার বীমার মেয়াদ উত্তীর্ণ হয়েছে। তাহলে এটা হচ্ছে একটা খরচ। এই যে এটা হচ্ছে এই বছরের খরচ, বীমা খরচ। এটা হচ্ছে এই বছরের বীমা খরচ। তাহলে বীমা ব্যয় হিসাবে সমন্বিত জের হবে। তাহলে দেখো আমাদের শুরুতে শুরুতে খরচের জের ছিল 925 টাকা এবং সারা বছর ধরে আরো খরচ হয়েছে 1,500 টাকা। সমগ্র বছর ধরে আরো খরচ হয়েছে কত? 1,500 টাকা। তাহলে আমাদের এই দুইটা যোগ করলে, এই যে এই দুইটা জিনিস যোগ করলেই কিন্তু আমাদের এই বছরের বীমা ব্যয় পেয়ে যাব। তাহলে এই বছরের বীমা ব্যয় সমান কত? বা সমন্বিত জের, বীমা ব্যয়ের সমন্বিত জের, বীমা ব্যয়ের সমন্বিত জের, যে দুইটা ব্যয় হয়েছে সেই দুইটার যোগফলই হচ্ছে সমন্বিত জের। তাহলে বীমা ব্যয়ের সমন্বিত জের, বীমা ব্যয়ের কি? সমন্বিত জের, বীমা ব্যয়ের সমন্বিত জের। তাহলে বীমা ব্যয়ের সমন্বিত জের কত? 925 যোগ 1,500 কত হয়? 925 যোগ 1,500 কত হবে? 2,425, 2,425 টাকা। ওকে, তাহলে 2,425 কোথায় আছে? অপশন ডিতে আছে। অপশন ডিতে আছে 2,425 টাকা। এরপরে দেখো আমরা 31 করে ফেললাম, আমরা চলে যাব 32 নং এমসিকিউতে। উপার্জন ক্ষমতার সামগ্রিক পরিমাপ কি? উপার্জন ক্ষমতা, দেখো উপার্জনের হার আমরা অনেক কিছুর উপর নির্ভর করে বের করতে পারি অনুপাত বিশ্লেষণে আমরা দেখো উপার্জন ক্ষমতার অনুপাত পড়ছি। কিন্তু মূলত কোনটা হচ্ছে আমাদের প্রকৃত উপার্জন ক্ষমতা পরিমাপ করতে সাহায্য করে, সেটা হচ্ছে আমরা যে সম্পদ, শেয়ার হোল্ডাররা যে সম্পদ বিনিয়োগ করে বা আমাদের প্রতিষ্ঠানে আমরা মূলধন জাতীয় ব্যয় করে যে সম্পদগুলো কিনি, সেটা দিয়ে আসলে কতটুকু আয় করতে পারতেছি, এটাই মূলত আমাদের উপার্জন ক্ষমতা, প্রকৃত উপার্জন ক্ষমতা। তাহলে প্রকৃত উপার্জন ক্ষমতা কোনটা? কতটুকু সম্পদ দিয়ে কতটুকু উৎপাদন করা যাচ্ছে বা কতটুকু আয় করা যাচ্ছে, এটাই মূলত উপার্জন ক্ষমতা। কতটুকু সম্পদ দিয়ে, কতটুকু স্থায়ী সম্পদ দিয়ে কতটুকু আমরা আয় করতে পারতেছি, এটাই হচ্ছে আমাদের প্রকৃত উপার্জন ক্ষমতা বা সামগ্রিক উপার্জন ক্ষমতা। তাহলে এই যে সামগ্রিক উপার্জন ক্ষমতা, দেখো সম্পত্তির উপর মুনাফার হার, অপশন সিতে আছে যেটা।
সম্পত্তির উপর মুনাফার হার, অপশন সি তে আছে সম্পত্তির উপর মুনাফার হার, সম্পত্তির উপর মুনাফার হার। ওকে, এরপরে দেখো, কোম্পানি সাধারণত সমাপনী দাখিলা প্রস্তুত করে সরাসরি ড্যাশ থেকে। তাহলে সমাপনী দাখিলা কি থেকে প্রস্তুত করে? কোম্পানি সমাপনী দাখিলা, ক্লোজিং এন্ট্রি বা সমাপনী দাখিলা কি থেকে প্রস্তুত করা যায় এটা বলতেছে। আয় বিবরণী, আয় বিবরণী করার আগেই আমাদেরকে সমাপনী দাখিলা দিতে হয়। তারপরে দেখো, রেওয়া মিল কার্যপত্রের আয় বিবরণী কলাম খতিয়ানের সমন্বিত জের, খতিয়ানের সমন্বিত জের। তাহলে দেখো, খতিয়ানের সমন্বিত জের দিয়ে আমরা কিন্তু সমাপনী দাখিলা দিতে পারি। খতিয়ানের সমন্বিত জের, খতিয়ানের সমন্বিত জের থেকে আমরা সমাপনী দাখিলা দিয়ে থাকি মূলত। খতিয়ানের সমন্বিত জের, খতিয়ানের সমন্বিত জের দিয়ে কি করি? সমাপনী দাখিলা দিই। তাহলে এইটা সবাই জেনে রাখো যে খতিয়ানের সমন্বিত জের থেকে আমরা সমাপনী দাখিলা সরাসরি করতে পারি। এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন। ওকে, 34 আসো। একটি কোম্পানি একটি সরঞ্জাম বিক্রয় করে 9,000 টাকায়। কত টাকায় বিক্রয় করে? একটি সরঞ্জাম বা স্থায়ী সম্পদ বিক্রি করে দেয় 9,000 টাকায়। ওকে, ক্রয় মূল্য ছিল 45,000 টাকা এবং বিক্রয়ের পূর্বে পুঞ্জীভূত অবস্থা ছিল 30,000 টাকা। পরোক্ষ পদ্ধতি ব্যবহার করা হলে নগদ প্রবাহ বিবরণীর পরিচালন কার্যক্রম সেকশনে কত টাকা প্রদর্শিত হবে? তাহলে দেখো, পরোক্ষ পদ্ধতিতে আমরা কি করি? মূলত আয়ের সাথে অবচয় যোগ করি। আয়ের সাথে কি যোগ করি? অবচয় যোগ করি। আয়ের সাথে কি যোগ করি? অবচয় থাকলে সেটা যোগ করি। আয়ের সাথে অবচয় যোগ থাকলে সেগুলো যোগ করি। তাহলে দেখো, একটি কোম্পানি সরঞ্জাম বিক্রয় করে 9,000 টাকা, ক্রয় মূল্য ছিল 45,000 টাকা এবং বিক্রয়ের পূর্বে পুঞ্জীভূত অবচয় ছিল 30,000 টাকা। পরোক্ষ পদ্ধতি ব্যবহার করা হলে নগদ প্রবাহের পরিচালন কার্যক্রমে হতে। এখন দেখো, পরিচালন কার্যক্রম থেকে আমরা কি করি? পরিচালন কার্যক্রম মানে আমাদের কোম্পানি পরিচালনা সংক্রান্ত যে নগদ প্রবাহ, মানে আয়গুলো নগদে হয় এবং ব্যয়গুলো নগদে করা হয়, সেগুলো যোগ বিয়োগ করে দেখাতে হবে। সেগুলো কি করতে হবে? যোগ বিয়োগ করে দেখাতে হবে। এখন দেখো এখানে কি কি হয়েছে। এখানে একটা সরঞ্জাম তুমি বিক্রি করছো 9,000 টাকা, তার মানে তুমি নগদ 9,000 টাকা পেয়েছো। তাহলে নগদ যদি 9,000 টাকা পাও, তাহলে সেটা তুমি যোগ করবা। এরপর দেখো, ক্রয় মূল্য, যখন তুমি কোনো সম্পদ কিনো তখন তোমার হাত থেকে নগদ টাকা চলে যায়। তাহলে তুমি 45,000 টাকা কি করবা? বিয়োগ করবা। কি করবা? বিয়োগ করবা। 45,000 টাকা কি করবা? বিয়োগ করবা। 45,000 টাকা কি করবা? বিয়োগ করবা। এরপরে দেখো, তুমি কি করছো? বিক্রয়ের উপর পুঞ্জীভূত অবচয় ছিল 30,000 টাকা, যেটা তোমাকে কি করতে হবে? যোগ করতে হবে। কত টাকা? 30,000 টাকা যোগ করতে হবে। তাহলে দেখো, এটা আসে আমাদের -6,000 টাকা বা 6,000 টাকা। 6,000 টাকা -6,000, যেহেতু আমাদের নগদ মাইনাস হতে পারে না, তাহলে পরিচালন কার্যক্রমে আমাদের মূলত 6,000 টাকা দেখাইতে হবে। কি দেখাইতে হবে? পরোক্ষ পদ্ধতি ব্যবহার করে 6,000 টাকা দেখাতে হবে। তাহলে অ্যান্সার আসে আমাদের বি। অ্যান্সার আসে কি? বি। অ্যান্সার আসে আমাদের বি। তাহলে পরোক্ষ পদ্ধতি ব্যবহার করলে আমাদের মূলত পরিচালন কার্যক্রম থেকে আসে 6,000 টাকা। ওকে, এরপরে দেখো, কোনো আর্থিক বিবরণী একটি সময়কালের জন্য নয়। একটি সময়কাল, সময়কাল মানে হচ্ছে হিসাবকাল। সময়কালের আর একটা কথা তোমরা বলতে পারো হিসাবকাল। হিসাবকাল মানে প্রত্যেকটা কোম্পানি যতদিন ধরে একটা বছরে পরিচালিত হতে পারে, সেটা জানুয়ারি 1 থেকে ডিসেম্বর 31 হতে পারে। তাহলে হিসাবকালের জন্য কোনটা করা হয় না? হিসাবকাল। হিসাবকাল। তাহলে হিসাবকালের জন্য দেখো, আমরা বিশদ আয় বিবরণী করি, মালিকানা সত্ত্ব বিবরণী করি, সংরক্ষিত আয় বিবরণী করি, নগদ প্রবাহ বিবরণী করি, এগুলো সবগুলো হচ্ছে হিসাবকালের জন্য। কিন্তু একটা বিবরণী আছে যেটা সময় বিন্দুর জন্য করি। কিসের জন্য করি? সময় বিন্দু। সময় বিন্দু বা যে কোনো সময় করা যায়। যে কোনো সময় সময় বিন্দু বা নির্দিষ্ট তারিখে করা যায় আর্থিক অবস্থার বিবরণী। কি করা যায়? এটা করা যায় আর্থিক অবস্থার বিবরণী নির্দিষ্ট সময় বিন্দুতে বা যে কোনো তারিখে। তাহলে সময়কাল বা হিসাবকালের জন্য আমরা করি হচ্ছে বিশদ আয় বিবরণী, সংরক্ষিত আয় বিবরণী, শেয়ার হোল্ডারদের স্বত্ব বিবরণী, নগদ প্রবাহ বিবরণী। কিন্তু আর্থিক অবস্থার বিবরণী করি সময় বিন্দু বা নির্দিষ্ট তারিখের জন্য। তাহলে অপশন বি হবে অ্যান্সার। আমাদের অ্যান্সার হবে বি। 34 বি বলতেছো, 35 বি। 35 বি, ভেরি গুড। এরপর দেখো, খতিয়ানের হিসাবসমূহ সাজানো উচিত কি অনুসারে? খতিয়ানের হিসাবসমূহ সাজানো উচিত আর্থিক বিবরণীর ক্রমানুসারে। তাহলে আর্থিক বিবরণীতে আমরা যে ক্রমে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব দেখাই, সেই অনুযায়ী আমাদের খতিয়ানে কি করা উচিত? হিসাবসমূহ সাজানো উচিত। এরপরে দেখো, টাকার মূল্যে পরিমাপযোগ্য ঘটনাসমূহের সুশৃঙ্খল সময় অনুক্রমিক ডায়েরি সংরক্ষণকে ড্যাশ বলে। ডায়েরি সংরক্ষণকে কি বলে বা ড্যাশ বলে? তাহলে দেখো, যখন আমরা সময় অনুসারে বা তারিখের ক্রমানুসারে হিসাবগুলো লিখি, সেটাকে আমরা বলি জাবেদা। এটা মূলত হবে কি? জাবেদা। এখন এই যে জাবেদা, লিপিবদ্ধকরণের ধাপের প্রথম ধাপ হচ্ছে জাবেদা। লিপিবদ্ধকরণ ধাপের প্রথমটা হচ্ছে লেনদেন শনাক্ত করা, এরপর জাবেদাভুক্ত করা। তাহলে এই যে লিপিবদ্ধ মূলত করি আমরা, জা- জাবেদা মূলত করি হচ্ছে লিপিবদ্ধকরণের ভিতর। তাহলে এটা হচ্ছে আমাদের অপশন এ। তাহলে লিপিবদ্ধকরণের একটা অংশ হচ্ছে জাবেদা, সেই জন্য আমাদের অ্যান্সার দিতে হচ্ছে লিপিবদ্ধকরণ, যেহেতু জাবেদা অপশনে নেই। তোমাদের যদি এটার কোনো অপশনে জাবেদা দেখতে হয়, সেটাও কিন্তু অ্যান্সার করতে পারতা। ওকে, এরপর দেখো, মোট চাঁদা প্রাপ্তি
80,000 টাকা, তার মধ্যে বিগত বছরের 5,000 টাকা, আগামী বছরের 4,000, চলতি বছরের অনাদায়ী চাঁদা হলে আয় ব্যয় হিসাবে কত টাকা দেখাতে হবে। তাহলে দেখো তোমাদের চাঁদা প্রাপ্তি, মনে রাখবা একটা বছরে আমরা অনেক কিছু পেতে পারি, কিন্তু সেটা সেই বছরের আয় নাও হতে পারে। এটা অন্য বছরের অগ্রিম আয় হতে পারে, বিগত বছরের বকেয়া আয় হতে পারে, এবং আহ, এগুলো হচ্ছে থাকলে আমরা কি করব, বাদ দিয়ে দেখাবো। কিন্তু সংশ্লিষ্ট বছরে যদি কোনো আয় ব্যয় থাকে সেগুলো যোগ করে দেখাবো। তাহলে চাঁদা প্রাপ্তি কত আছে, চাঁদা প্রাপ্তি কত আছে, দেখো 80,000 টাকা চাঁদা প্রাপ্তি আছে। 80,000 টাকা, তাহলে এর পুরাটা আমাদের আয় নয়। তাহলে এর ভিতর দেখো বিগত বছরের আছে 5,000 টাকা, তাহলে বিগত বছরের থাকলে মানে গত বছরের বা আগামী বছরের কোনো কিছু থাকলে আমরা সেগুলো বাদ দিব। তাহলে বিগত বছরের আছে 5,000, কত হাজার, 5,000, আগামী বছরের আছে 4,000, তাহলে এটাও বাদ দিব। চলতি বছরে যদি কোনো কিছু থাকে সেটা আমরা যোগ করবো। দেখো চলতি বছরের অনাদায়ী বা বকেয়া চাঁদা হচ্ছে 8,000 টাকা, এটা আমাদেরকে যোগ করতে হবে। এটা আমাদেরকে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে এগুলো যোগ বিয়োগ করো, 80 থেকে 9 বাদ দাও, 71 আর 8, 79,000 টাকা। তাহলে 79,000 টাকা এই বছরের আয়, এই বছরের আয় বাবদ দেখাতে হবে বা ক্রেডিট করতে হবে। তাহলে 79,000 টাকা আছে অপশন সি তে, যেটা আমাদের অ্যান্সার। এরপরে দেখো প্রাপ্য হিসাব থেকে নগদ প্রাপ্তি হলে কি ঘটবে। দেখো প্রাপ্য হিসাব থেকে যখন তুমি নগদ প্রাপ্তি ঘটে বা তুমি নগদ টাকা পাও দেনাদারের কাছ থেকে, তখন আসলে কি ঘটে, তখন তোমাদের কি হয় দেখো। তখন তোমাদেরকে ডেবিট করতে হয় নগদান, তখন তোমাদেরকে কি করতে হয়, নগদানকে ডেবিট ডেবিট করতে হয়, নগদান হিসাব ডেবিট, আর প্রাপ্য হিসাব ক্রেডিট করতে হয়। কি করতে হয়, প্রাপ্য হিসাব ক্রেডিট করতে হয়। তাহলে এটা ডেবিট, এটা ক্রেডিট। তাহলে তোমার সম্পদ বৃদ্ধি পায় এবং সম্পদ হ্রাস পায়। তাহলে নগদের যে হ্রাস করে, নগদের যে বৃদ্ধি পায়, তাহলে এটা হচ্ছে না আয় বৃদ্ধি করে, আয় বৃদ্ধি করে না। মালিকের স্বত্বকে বৃদ্ধি করে, করে না। মোট সম্পদ পরিবর্তন করে না। দেখো যখন একটা সম্পদ বৃদ্ধি পাচ্ছে, একবার এ প্লাস হচ্ছে আর একবার এ মাইনাস হচ্ছে, তাহলে মোট সম্পদ পরিবর্তন করে না বা অপরিবর্তিত থাকে। এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, এরপর দেখো 40-এ যাই আমরা। নিট আয় 10,000 টাকা, পরিচালন কার্যক্রম হতে নগদ প্রাপ্তি 15,000 টাকা, নগদ বিক্রয় 30,000 টাকা, মূলধন জাতীয় ব্যয় 5,000 টাকা এবং নগদ নগদ লভ্যাংশ 3,000 টাকা। মুক্ত নগদ প্রবাহের পরিমাণ কত। তাহলে আমাদেরকে ফ্রি নগদ প্রবাহ বা ফ্রি ক্যাশ ফ্লো বের করতে বলছে, ফ্রি ক্যাশ ফ্লো বের করতে বলছে। আমরা আছি 40 নম্বরে। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, যারা তোমরা ক্লাসটি লাইভে দেখছো তাদের জন্য আরেকটি অ্যানাউন্সমেন্ট রয়েছে আমাদের। তোমরা যারা এই শেষ মুহূর্তে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিচ্ছ বা একেবারে শেষ মুহূর্তে এসে তোমরা নিজেদেরকে যাচাই করতে যাও, তাদের জন্য আমরা স্কুল অফ এক্সিলেন্স কিন্তু 3টা ফ্রি ঢাকায় বিশ্ববিদ্যালয়ের অনুরূপ 3টা ফ্রি সি ইউনিট মডেল টেস্টের ব্যবস্থা করেছি, যেটি কিন্তু আজকে সন্ধ্যা থেকে আমাদের শুরু হচ্ছে এবং আগামীকালকে 2টা হবে। তাহলে মডেল টেস্ট 1, 2, 3 তোমরা কিন্তু দিতে পারবে, এবং হচ্ছে এই 1, 2, 3-এ তোমরা যেমন 60টি এমসিকিউ দিতে পারবে 5টি সাবজেক্টের উপর, পাশাপাশি 40 মার্কের রিটেনও কিন্তু রয়েছে। এবং এমসিকিউ এবং রিটেন দুইটাই কিন্তু তোমরা অংশগ্রহণ করতে পারবে, এবং তোমাদের রেজাল্ট তোমরা যারা তোমরা যারা অংশগ্রহণ করবে তাদের সমগ্র রেজাল্ট তোমরা একসাথে কিন্তু দেখতে পারবা। তাহলে তোমাদের এই যে 3টা ফ্রি মডেল টেস্ট স্কুল অফ এক্সেলেন্স তোমাদের চূড়ান্ত প্রস্তুতিকে যাচাই করার জন্য ব্যবস্থা করেছে। তোমরা এটাকে একটা সুখবর হিসেবেও বলতে পারো। তোমরা চাইলে এই 3টা মডেল টেস্টে কিন্তু অ্যাটেন্ড করে তোমাদের শেষ মুহূর্তের অবস্থা নিজেদেরকে যাচাই করে নিতে পারো। এর জন্য আমাদের bdsoi.com ভিজিট করতে পারো, অথবা আমাদের পেজে নক দিলেও তোমাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। আশা করি তোমরা মডেল টেস্ট 3টি দিয়ে তোমাদের ঢাবির প্রিপারেশন, ঢাবি সি ইউনিটের প্রিপারেশন যাচাই করবে। এছাড়া আমাদের বি ইউনিটের জন্য ফ্রি মডেল টেস্ট থাকবে, তোমরা সেখানেও যারা বি ইউনিটের আছো তারা তারা কিন্তু যুক্ত হতে পারো। একেবারে ফ্রি মডেল টেস্ট আমাদের এগুলো। এরপর দেখো আমরা ফ্রি নগদ প্রবাহ বের করছি। আমরা কি বের করব, ফ্রি নগদ প্রবাহ। দেখো নগদ প্রাপ্তি 15,000 টাকা, নগদ বিক্রয় 30,000 টাকা, মূলধন জাতীয় ব্যয় হচ্ছে 5,000 টাকা এবং নগদ লভ্যাংশ আমাদের আছে 3,000 টাকা। তাহলে দেখো পরিচালন কার্যক্রম হতে নগদ প্রাপ্তি কত হয়েছে তোমাদের, 15,000 টাকা। নগদ বিক্রয় আছে কত, নগদ বিক্রয় আছে তোমাদের নগদ বিক্রয় আছে 30,000 টাকা, মূলধন জাতীয় ব্যয় আছে 5,000 টাকা এবং নগদ লভ্যাংশ আছে। তাহলে দেখো আমরা আসলে যখন মুক্ত নগদ প্রবাহ বিবেচনা করি, যখন আমরা মুক্ত নগদ প্রবাহ বের করি, তখন আসলে মূলত কি করি, তখন মূলত আমরা দেখো আহ, মুক্ত যখন নগদ প্রবাহ বিবেচনা করি, তখন আমাদেরকে নিট বিক্রয় থেকে আমাদের মূলধন জাতীয় যদি কোনো ব্যয় থাকে সেটা আমাদের বাদ দিতে হয়। সেটা আমাদেরকে কি করতে হয়, বাদ দিতে হয়। এবং এবং কি করতে হয়, এবং যদি কোনো লভ্যাংশ প্রদান করা হয়, এবং যদি কোনো লভ্যাংশ প্রদান করা হয় সেটিও আমাদেরকে বাদ দিয়ে দেখাতে হয়, সেটিও কি করতে হয়, বাদ দিয়ে দেখাতে হয়। তাহলে দেখো এই যে নগদ বিক্রয় আছে তোমাদের 30,000 টাকা, কত আছে, 30,000 টাকা। নগদ বিক্রয় কত আছে, 30,000 টাকা। তাহলে এই 30,000 টাকা থেকে আমরা যদি মূলধন জাতীয় ব্যয় 5,000 টাকা এবং লভ্যাংশ প্রদান 3,000 টাকা এই দুটা বাদ দিই, তাহলে আমাদের অ্যান্সার হয় 22,000 টাকা। তাহলে 30 থেকে তোমরা 5 এবং 3 এই দুটা যদি বাদ দাও, তাহলে 22,000 টাকা পেয়ে যাচ্ছে অ্যান্সার, যেটা হচ্ছে ফ্রি নগদ প্রবাহ, যেটা আমাদের অপশন বি তে আছে। তাহলে আমাদের এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে বি।
এরপর দেখো, একটি ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী সমূহে প্রদর্শিত সকল হিসাব যে বইতে পাওয়া যায় তাকে কি বলে? যে বইতে পাওয়া যায় তাকে কি বলে? তাই দেখো, একটি ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী সমূহে প্রদর্শিত সকল হিসাব যে বইতে পাওয়া যায়। তাহলে দেখো, সকল ধরনের হিসাব আমরা সাধারণ খতিয়ানে হিসাবভুক্ত করি। কোন ধরনের খতিয়ানে হিসাবভুক্ত করি? সাধারণ খতিয়ানে। আর এই যে এরপরে তোমাদেরকে যা যা বলতেছে, যে সহকারী খতিয়ান, সহকারী খতিয়ান আমরা মূলত করি দেনাদার এবং পাওনাদারের জন্য। কাদের জন্য করি? দেনাদার এবং পাওনাদারের জন্য। দেনাদার ও পাওনাদারদের জন্য। দেনাদার ও পাওনাদারের জন্য করি সহকারী খতিয়ান। আর সাধারণ খতিয়ানে সকল হিসাব আমরা করি। সকল ধরনের হিসাবকে আমরা অন্তর্ভুক্ত করি। তাহলে এই যে সকল ধরনের হিসাবকে আমরা অন্তর্ভুক্ত করি সাধারণ খতিয়ানে। তাহলে আর্থিক বিবরণীতে সাধারণত সব ধরনের হিসাব থাকে, তাহলে আমাদের সাধারণ খতিয়ান হবে অ্যান্সার। আমাদের অ্যান্সার কি হবে? সাধারণ খতিয়ান। এরপরে আমরা 42-এ চলে যাই। যদি প্রারম্ভিক মজুত পণ্য 6 লক্ষ টাকা, কৃত পণ্যের ব্যয় 38 লক্ষ টাকা এবং সমাপনী মজুত 5 লক্ষ টাকা হয়, সেক্ষেত্রে বিক্রিত পণ্যের ক্রয় মূল্য কত? বিক্রিত পণ্যের ক্রয় মূল্য বলতে তোমাদেরকে বলতে যাচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। কি বলতেছে? বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়। আচ্ছা, বিক্রিত পণ্যের ব্যয় বের করতে বলছে। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে গেলে তোমাকে লাগবে প্রারম্ভিক মজুত পণ্য। এখন দেখো, কৃত পণ্যের ব্যয় মানে হচ্ছে ক্রয় মূল্য। এই যে কৃত পণ্যের ব্যয় বলতেছে, এর মানে হচ্ছে ক্রয় মূল্য। এর মানে কি? ক্রয় মূল্য বা নিট ক্রয়। ওকে, ক্রয় মূল্য বা নিট ক্রয়। এখন বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র কি? প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় বা সমাপনী মজুদ। তাহলে প্রারম্ভিক মজুদ আছে 6 লক্ষ, যোগ হচ্ছে কৃত পণ্যের ব্যয় আছে তোমাদের 38 লক্ষ, আর হচ্ছে সমাপনী মজুদ আছে 5 লক্ষ। তাহলে সমাপনী মজুদ বাদ যায়, আমরা জানি বিক্রিত পণ্যের ব্যয় বের করার সময়। তাহলে এই দুইটা যোগ করলে হয় 4400, বাদ 500 হচ্ছে 3900। আমি 3টা শূন্য বাদ দিয়ে নিয়েছিলাম, তাহলে 3টা শূন্য তোমরা আবার অ্যাড করে নিবা। 3টা শূন্য, 1 2 3, ওকে। তাহলে 39 লক্ষ হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার কত? 39 লক্ষ, যেটা হচ্ছে অপশন সিতে আছে, অপশন সিতে আছে। ওকে, এরপরে দেখো, একটি কোম্পানি যদি সম্ভার ক্রয়কে শুরুতে সম্ভার ব্যয় হিসাবে লিপিবদ্ধ করে, তাহলে হিসাবকাল শেষে সমন্বয় দাখিলার প্রমাণ হবে, পরিমাণ হবে। সমন্বয় দাখিলার কি হবে? পরিমাণ হবে। সমন্বয় দাখিলার পরিমাণ কি হবে? তাহলে দেখো, একটি কোম্পানি যদি সম্ভার ক্রয়কে শুরুতে সম্ভার ব্যয় হিসাবে লিপিবদ্ধ করে, তাহলে সম্ভারকে তোমরা ধরতে পারো একটা চলতি সম্পদ বা সাপ্লাইজ। সাপ্লাইজ হচ্ছে একটা চলতি সম্পদ। তাহলে এই চলতি সম্পদকে শুরুতে আমরা ব্যয় হিসাবে দেখাইছি। শুরুতে আমরা কি লিখছি? ধরো, লিখছি হচ্ছে খরচ, মানে সম্ভার খরচ, এইভাবে লিখছি। আমি যদি একটু সুন্দর করে লিখি, দেখো, সম্ভার খরচ ডেবিট, সম্ভার খরচ ডেবিট, আর নগদান ক্রেডিট। কি লিখছি? নগদান ক্রেডিট। নগদান ক্রেডিট, এটা হচ্ছে শুরুতে দেখাইছি, হিসাবকালের শুরুতে। এখন আমি বছর শেষে এসে দেখলাম যে হচ্ছে আমার এই যে যে খরচ দেখাইছিলাম, এই পুরাটা আমার খরচ হয় নাই। পুরা সম্পদটাই আমার খরচ হয়ে যায় নাই, কিছু হাতে রয়ে গিয়েছে। তাহলে আমি বছর শেষে এসে কি করব? বছর শেষে এসে বা হিসাবকালের শেষে এসে আমি কি করব? তখন আমাকে করতে হবে, যেহেতু খরচ বেশি দেখাই ফেলছি, তাহলে এই খরচ ডেবিটে ছিল, এটাকে ক্রেডিটে নিয়ে যেতে হবে। আর সম্ভার বা অগ্রিম সম্ভার, সম্ভার বা অগ্রিম সম্ভার বা শুধু সম্ভারও বলতে পারো, সম্ভার, সম্ভার ডেবিট, এবং হচ্ছে সম্ভার খরচ ক্রেডিট। কি করবা? সম্ভার খরচ ক্রেডিট। ওকে, সম্ভার খরচ ক্রেডিট। তাহলে দেখো, এই যে সম্ভার যে আমি ডেবিট করলাম, তাহলে এটাকে বলা হয় অব্যবহৃত অংশ। এই যে সম্ভার ডেবিট, এটাকে আমরা বলি অব্যবহৃত অংশ। এটাকে কি বলি? অব্যবহৃত অংশ। অব্যবহৃত অংশ। তাহলে এই যে অব্যবহৃত অংশ, এইটা হচ্ছে আমরা সমন্বয় করার সময় দেখাবো। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে দিতে আছে, দেখো এই অপশনটা আছে দিতে। হিসাবকাল শেষে অব্যবহৃত সম্ভারের পরিমাণকে আমরা ডেবিট করি। হিসাবকাল শেষে কি করি? অব্যবহৃত সম্ভারের পরিমাণকে ডেবিট করি। দেখি কেউ কি অ্যান্সার করতে পারছো? আমরা আছি 43 নম্বরে। তোমরা যারা দেখছো তারা চাইলে অ্যান্সার করার চেষ্টা করতে পারো। তোমরা যদি কোনো প্রশ্ন পারো সেটা অ্যান্সার করার ট্রাই করো, আর যদি হচ্ছে না পারো, বুঝে নাও, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো। এরপরে 44-এ আসো। 4 বছর পূর্বে কোম্পানি 3 লক্ষ টাকা ব্যয়ে একটি ইকুইপমেন্ট ক্রয় করে। ইকুইপমেন্ট মানে হচ্ছে যন্ত্রপাতি। ইকুইপমেন্ট মানে হচ্ছে যন্ত্রপাতি। এরপর দেখো, 3 লক্ষ টাকা, যার আয়ুষ্কাল ছিল 5 বছর। আয়ুষ্কাল কত ছিল? 5 বছর। ভগ্নাবশেষ মূল্য ছিল 15,000 টাকা। অনুমান করা হয়, 15,000 টাকা অনুমান করা হয়, সেই থেকে এটিকে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়। আজ যদি এটি 90,000 টাকায় বিক্রয় করা হয়, তাহলে এই বিক্রয় থেকে কত টাকা লাভ বা ক্ষতি হবে? তাহলে দেখো, 3 লক্ষ টাকার যে ইকুইপমেন্ট ছিল, ওইটার আমরা
কত বছর আগে? 4 বছর পূর্বে। তাহলে 4 বছর ধরে ব্যবহার করছি, তাহলে আমাদের 4 বছরের অবচয় বের করা লাগবে। তাহলে আমরা 1 বছরের অবচয় প্রথমে বের করি, বার্ষিক অবচয় বের করি, বা 1 বছরের অবচয় বের করি। তাহলে 1 বছরের অবচয় কি হবে? 3 লক্ষ থেকে 15,000 বাদ, মানে ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিতে হবে 15,000 টাকা। এরপর মূল যে আয়ুষ্কাল আছে 5 বছর, এটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে 2,85,000 ডিভাইডেড বাই 5, তাহলে কত হয়? 2,85,000 ডিভাইডেড বাই 5, 2,75,85,000, তাহলে 2,85,000 ডিভাইডেড বাই 5, তাহলে করলে কত হবে? 5, 25, 3, 35, তাহলে 57, সাথে 3টা শূন্য, তাহলে 57,000 টাকা। তাহলে অবচয়, 1 বছরের অবচয় হচ্ছে 57,000 টাকা। 1 বছরের অবচয় কত? 57,000 টাকা। ওকে, এখন আমি তো 4 বছর ধরে ব্যবহার করছি, তাহলে 4 বছর, তাহলে 4 দিয়ে গুণ করতে হবে। 4 7 28-এর 8, হাতে হচ্ছে 2, 4 5 20 আর 2 22, তাহলে 2,28,000 টাকা তোমাদের কি হয়? 2,28,000 টাকা পঞ্জীভূত অবচয় হয়। কত হয়? 2,28,000 টাকা তোমার পঞ্জীভূত অবচয় হয়। এখন তোমার বই মূল্য তাহলে কত থাকে? তুমি 3 লক্ষ টাকা দিয়ে কিনছো, 2,28,000 টাকা তুমি শেষ করে ফেলছো। 3 লক্ষ টাকা দিয়ে কিনছো, 2,28,000 টাকা তুমি শেষ করে ফেলছো, তাহলে কি হয় দেখো? 3 লক্ষ টাকা দিয়ে কিনছো, 2,28,000 তুমি ইতোমধ্যে ব্যবহারের মাধ্যমে শেষ করে ফেলছো। তাহলে এটার দাম আর কত থাকে? এটার দাম থাকে হচ্ছে 68,000 টাকা। কত টাকা থাকে? এটার দাম থাকে কত? 68, না 72,000 টাকা থাকে। এটার দাম থাকে আর 72,000 টাকা। কত টাকা থাকে? 72,000 টাকা। তাহলে 72,000 টাকা থাকার কথা, কিন্তু তুমি হচ্ছে কি করছো? 90,000 টাকা বিক্রি করছো। তাহলে তোমার পাওয়ার কথা ছিল 72,000 টাকা, কিন্তু তুমি পাইছো, বিক্রি করে পাইছো 90,000 টাকা। তাহলে লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে? অবশ্যই লাভ হয়েছে, যেহেতু তুমি 72,000 টাকার জিনিস 90,000 টাকায় বিক্রি করলে তোমার লাভ হয়েছে 18,000 টাকা। তাহলে 90 - 72 = 18,000 টাকা তোমার লাভ। 18,000 টাকা কি হয়েছে? মূলধন জাতীয় লাভ হয়েছে। তাহলে মূলধন জাতীয় লাভ বা সম্পদ বিক্রয় হতে 18,000 টাকা লাভ করছো, যেটা অপশন সি তে আছে। কোথায় আছে? অপশন সি। ওকে, এরপরে 45-এ চলে আসো। ব্যাংক সমন্বয় বিবরণীতে ব্যাংক সার্ভিস চার্জ কি করতে হয়? ব্যাংক সমন্বয় বিবরণীতে ব্যাংক সার্ভিস চার্জ কি করতে হয়? ব্যাংক সমন্বয় বিবরণীতে ব্যাংক সার্ভিস চার্জ কি করি আমরা? দেখো, ব্যাংক যখন কোনো চার্জ কেটে নেয় সেটা তো আমরা জানি না, যতক্ষণ না পর্যন্ত আমাদেরকে ব্যাংক স্টেটমেন্ট সরবরাহ করা হয় ততদিন পর্যন্ত আমরা জানি না, বা কোনোভাবে আমাদেরকে যদি অবহিত না করা হয় আমরা জানি না। তাহলে আমরা কি করি? যতক্ষণ না পর্যন্ত আমরা কোনো ধরনের স্টেটমেন্ট না পাই ততক্ষণ পর্যন্ত নগদান বই থেকে ওটা বিয়োগ করি না। যখনই স্টেটমেন্ট পাই সব বা সমন্বয় করার চেষ্টা করি, তখন আমাদেরকে ওই সার্ভিস চার্জ নগদান বই থেকে বিয়োগ করে দেখাতে হয়। কি করে দেখাতে হয়? আমানতকারীর বই থেকে বা আমানতকারীর বই বা নগদান বই থেকে বিয়োগ করে দেখাতে হয়। তাহলে ব্যাংক সার্ভিস চার্জ কি করতে হয়? আমানতকারী বা নগদান বই থেকে বিয়োগ করে দেখাতে হবে। আমানতকারীর বই বা নগদান বই থেকে বিয়োগ করে দেখাতে হবে। এরপরে আসো, এরপরে চলে আসো 46। কোনটি বিশদ আয় বিবরণীতে প্রদর্শিত হয় না? বিশদ আয় বিবরণীতে কি প্রদর্শিত হয় না? তাহলে বিশদ আয় বিবরণীতে আমরা যাবতীয় আয় এবং খরচগুলো দেখাই। তাহলে যেগুলো আয় আছে এবং যেগুলো খরচ আছে সেগুলো অবশ্যই প্রদর্শিত হবে, আর যেগুলো আয় বা খরচের বাইরে যদি কোনো কিছু থাকে সেটা প্রদর্শিত হবে না। দেখো, সেবা আয়, এটা আয়, আয়কে আমরা অবশ্যই আয় বিবরণীতে দেখাই, খরচকেও দেখাই, নিট আয়কেও দেখাই। লভ্যাংশ, দেখো লভ্যাংশ হচ্ছে মালিকানা সত্ত্ব বা সংরক্ষিত আয় বিবরণীর অংশ, তো এটা আমরা দেখাই না। এটা কোথায় যায়? সংরক্ষিত আয় বিবরণীতে। কোথায় যাবে? সংরক্ষিত আয় বিবরণীতে। সংরক্ষিত আয় বিবরণী, সংরক্ষিত আয় বিবরণীতে আমরা লভ্যাংশ দেখাই। তাহলে অপশন ডি হচ্ছে আমাদের অ্যান্সার। 47-এ আসো। কজন উৎপাদনকারী, কজন নয় একজন হওয়ার কথা, একজন উৎপাদনকারী তার উদ্বৃত্ত পথে, একজন, একজন উৎপাদনকারী কি হবে এখানে? একজন। ওকে, একজন উৎপাদনকারী তার উদ্বৃত্ত পথে 3 ধরনের মজুত প্রদর্শন করে। একটা হচ্ছে কাঁচামাল বা র ম্যাটেরিয়ালস, এটা চলতি কার্য, আর একটা হচ্ছে সমাপ্ত পণ্য। তাহলে দেখো, যারা উৎপাদনকারী আছে, যারা উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে, যারা উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে তাদের ক্ষেত্রে কি হয় মূলত? তাদের ক্ষেত্রে 3 ধরনের মজুদ থাকে। একটা হচ্ছে একেবারে ডিরেক্ট র ম্যাটেরিয়ালস, যেটা একটু আগে বলতেছিলাম, ওয়্যার হাউস থেকে নেওয়া হয়। আর একটা হচ্ছে এখনো উৎপাদন কার্যক্রম চলমান, তাহলে এটা হচ্ছে প্রসেস গুডস, বা হচ্ছে এখনো প্রক্রিয়াজাতের ভিতর আছে। যখন আমরা হচ্ছে প্রক্রিয়াজাত করি তখন হচ্ছে যখন আমরা প্রক্রিয়াজাতকরণের মধ্যে থাকি তখন হচ্ছে আমাদের কি করতে হবে? সেটা এক ধরনের পণ্য। আর একটা হচ্ছে পণ্য যখন চূড়ান্ত হয়ে যায়, যখন পণ্য একেবারে শেষ হয়ে যায়, মানে একেবারে তোমাদের ব্যবহার উপযোগী হয়ে যায়, সেটা একটা চূড়ান্ত পণ্য। তাহলে এই, তাহলে এই 3 ধরনের পণ্য, এই 3 ধরনের পণ্য আমরা দেখাই। এখন 3 ধরনের পণ্যকে আমরা কোনটাকে কোনটাকে আমরা শুরুতে দেখাবো? আমরা শুরুতে এই যে সমাপ্ত পণ্য দিয়ে শুরু করি, এরপরে চলতি কার্য এবং তারপরে কাঁচামাল। তাহলে এই 3 ধরনের পণ্য হচ্ছে আমরা দেখাই। তাহলে আমরা, আমাদের ক্রমানুসার হতে হবে 3 2 1। তাহলে আমাদের ক্রমানুসার হতে হবে কি? 3 2 1, যেটা অপশন বি তে আছে।
এরপর দেখো তারল্য কি নির্দেশ করে, তারল্য কি নির্দেশ করে, তারল্য মূলত হচ্ছে দায় পরিশোধের সক্ষমতা, মানে আমি যখন দায় পরিশোধ করব তখন আমার আসলে কতটুকু সক্ষমতা আছে এইটা নির্দেশ করে হচ্ছে তারল্য অনুপাত। যেটা দেখো কোথায় আছে, এটা অপশন ডিতে আছে, দায় প্রদেয় হলে তা পরিশোধে ঋণ গ্রহীতার ক্ষমতা। ওকে। এরপর দেখো কোম্পানির চলতি সম্পত্তি 15,000 টাকা, চলতি অনুপাত, চলতি সম্পত্তি হচ্ছে 15,000 টাকা, চলতি অনুপাত 5:2, উক্ত কোম্পানির চলতি মূলধনের পরিমাণ কত। তাই দেখো চলতি সম্পত্তি দেওয়া আছে তোমাদেরকে, চলতি দায় বের করে তারপরে বিয়োগ করতে পারলে কিন্তু চলতি মূলধন তোমরা বের করতে পারবা। তাহলে দেখো যেহেতু চলতি সম্পত্তি আছে 15,000 এবং চলতি সম্পদের অনুপাত আছে 5, তাহলে আমি 5 দিয়ে ডিভাইড করবো এবং 2 দিয়ে যদি গুণ করি তাহলে কি পাবো আমি, 2 দিয়ে গুণ করলে আমি চলতি দায় পাবো। এটা আমরা চলতি দায় বের করতেছি। প্রথমে চলতি দায়, ওকে, চলতি দায় বের করতেছি। তাহলে চলতি দায় দেখো হয় 10,000 টাকা। চলতি দায় কত হয়, দুঃখিত, 3 3 দুগুণে 6, 6,000 টাকা। চলতি দায় হচ্ছে 6,000 টাকা। কত টাকা হয়, 6,000 টাকা হয়। ওকে। 6,000 টাকা যদি হয় তাহলে তোমাদেরকে চলতি মূলধন বের করতে বলছে। এখন চলতি মূলধন হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দায়, তাহলে চলতি সম্পদ ছিল 15, দায় বের করছো 6, তাহলে 9,000 টাকা হচ্ছে চলতি মূলধন। 9,000 টাকা হচ্ছে চলতি মূলধন, যেটা অপশন বি তে আছে। এরপর 50-এ আসো, নগদ ভিত্তিতে হিসাব নিকাশের ক্ষেত্রে কোম্পানি আয় লিপিবদ্ধ করে যখন, তাহলে নগদ ভিত্তিতে আমরা যখন হিসাব নিকাশ করি তখন আয় লিপিবদ্ধ হয় যখন নগদ অর্থ পাওয়া যায়, যখন কি হয়, নগদ অর্থ পাওয়া যায়। এরপর দেখো একক প্রতি বিক্রয় মূল্য, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ও স্থির ব্যয় দেওয়া আছে। তোমাদেরকে বলছে 5,000 টাকা, 5,000 টাকা লাভ করতে চাইলে কত একক পণ্য বিক্রয় করতে হবে, তাহলে প্রত্যাশিত বিক্রয় একক বের করতে বলছে। তাহলে বিক্রয় একক সমান কি হবে আমাদের, বিক্রয় একক সমান কি হবে, বিক্রয় একক সমান আমাদের কি হবে, বিক্রয় একক সমান হবে স্থায়ী ব্যয় যোগ মুনাফা। তাহলে স্থায়ী ব্যয় আছে আমাদের 20,000 যোগ মুনাফা 5,000, তাহলে 20,000 যোগ 5,000, 20,000 যোগ 5,000, আর নিচে হচ্ছে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিতে হয়, তাহলে 16 - 11। তাহলে উপরে 25,000 ডিভাইডেড বাই কত, 25, কত আমাদের কি বলছে, লাভ করতে হবে কত, 5,000 টাকা মুনাফা করতে চাইলে, তাহলে 25,000, 25,000 উপরে যোগ করলে 25,000, নিচে 5, তাহলে 25,000 ভাগ 5, তাহলে 5,000 একক, 5,000 কি একক হচ্ছে আমাদের প্রত্যাশিত বিক্রয় একক। তাহলে তুমি 5,000 একক যদি বিক্রি করো তাহলে তুমি 5,000 টাকা লাভ করতে পারবা, এই যে তথ্য আছে এই তথ্য মতে। তাহলে আমাদেরকে অপশন ডি 5,000 একক বিক্রি করতে হবে। এরপরে আসো হিসাব বিজ্ঞান তত্ত্বের অভ্যন্তরীণ ব্যবহারকারীদের অন্তর্ভুক্ত নয়। কি হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী নয় বা বাহ্যিক ব্যবহারকারী, দেখো কোম্পানির কর্মকর্তা অবশ্যই অভ্যন্তরীণ, বিনিয়োগকারী হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী, বিনিয়োগকারী কি বাহ্যিক ব্যবহারকারী, আর এই যে বিপণন ব্যবস্থাপক, উৎপাদন ব্যবস্থাপক, এরাও অভ্যন্তরীণ ব্যবহারকারী। তাহলে অপশন বি হচ্ছে অ্যান্সার। 53 আসে, ক খ এর মুনাফা বন্টন অনুপাত 2:1, 2/7 মুনাফা প্রদানের শর্তে গ কে নতুন অংশীদার করা হলে নতুন অনুপাত কত হবে। তাহলে এটা আমাদের করার একটা শর্ত ছিল ক:/খ, এবং এইখানে আমরা লিখবো গ। তাহলে প্রথম যে দুইজনের আছে 2:1, এই দুটা যোগ করবো, এই দুটা কি করব, 2:1 কে আমরা যোগ করব, 3 হইলো। গ কে কত দিছি, 2/7 দিছি, তাহলে গয়ের যে 2 অংশ আছে এটা গুণ করলে আমরা গয়ের নতুন অনুপাত পেয়ে যাবো, যেটা হচ্ছে 6। এখন 7-এর 2 দিয়ে দিলে বাকি থাকে হচ্ছে 5, বাকি থাকে কত, 5, যেটা দিয়ে আমরা একবার ক কে আর একবার হচ্ছে খ কে গুণ করব। তাহলে এখানে হয় 10 এবং ক্ষয়টা হয় হচ্ছে 5। তাহলে 10:5:6, 10:5 কত, 6। আমাদের অ্যান্সার হচ্ছে 10:5:6, যেটা অপশন এতে আছে, অপশন এতে আছে। ওকে। 54 আসে, বকেয়া ব্যয় সমন্বয় দাখিলা প্রভাবিত করে, বকেয়া ব্যয় সমন্বয় দাখিলা। তাহলে বকেয়া ব্যয় হলে আমরা জাবেদা কি দিই, বকেয়া ব্যয় হলে আমরা জাবেদা দিই ব্যয় হিসাব ডেবিট। তো ব্যয় হিসাব ডেবিট আর কি করি, বকেয়া ব্যয় ক্রেডিট, কি করি, বকেয়া ব্যয় ক্রেডিট, বকেয়া ব্যয় ক্রেডিট। তাহলে ব্যয়ের ফলে আমাদের কি হয়, ব্যয় বৃদ্ধি পায়, আর বকেয়া ব্যয়ের ফলে দায় বৃদ্ধি পায়। তাহলে ব্যয় ও দায় বৃদ্ধি হবে, ব্যয় ও দায় বৃদ্ধি, যেটা অপশন ডি তে আছে, ব্যয় ও দায় প্রভাবিত হবে। এরপরে 55 আছে, সংরক্ষিত আয় বিবরণী প্রভাবিত হয় না ড্যাশ দ্বারা। সংরক্ষিত আয় বিবরণী কি দ্বারা প্রভাবিত হয় না, দেখো সংরক্ষিত আয় বিবরণী দেখো বিগত বছরের সমন্বয় দিয়ে প্রভাবিত হয়, বোনাস শেয়ার ইস্যু করা হলে হয়, অধিকার শেয়ার, দেখো অধিকার বা রাইট শেয়ার যদি ইস্যু করি, আহ অধিকার বা রাইট শেয়ার যদি ইস্যু করি সেক্ষেত্রে আমাদের সংরক্ষিত, মানে বর্তমান শেয়ার হোল্ডারদের মধ্যে যদি নতুন করে শেয়ার ইয়া করি, শেয়ার যদি বিলি করি সেক্ষেত্রে আমাদের সংরক্ষিত আয় বিবরণী কখনোই কি হবে না, প্রভাবিত হবে না, কারণ তারা তো এখনো কোনো আয় পায় নাই, তারা এখনো কোনো কি পায় নাই, আয় পায় নাই। তাহলে নতুন কোনো আয় না পাইলে বা লভ্যাংশ না পেলে কি হবে, তাদের দ্বারা কোনো প্রভাবিত হবে না সংরক্ষিত আয় বিবরণী। 56-তে আসো, যদি মোট লাভ 1,000 টাকা এবং ক্রয় মূল্যের উপর লাভের হার 10% হয় তবে বিক্রয়ের পরিমাণ কত হবে। তাহলে দেখো এখানে তিনটা বিষয় জড়িত, একটা হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে যদি 100 হয়, ক্রয় মূল্য যদি 100 হয়
তাহলে হচ্ছে লাভ হচ্ছে 10 টাকা, লাভ হচ্ছে 10 টাকা এবং বিক্রয় মূল্য হচ্ছে 110। বিক্রয় মূল্য কত হচ্ছে? 110। এখন তোমাদেরকে কি বলতেছে? বিক্রয়। তাহলে বিক্রয়কে ডান সাইডে রাখো 110। কি দেওয়া আছে? লাভ দেওয়া আছে, তাহলে লাভ হচ্ছে 10। 10টাকে বাম শেষে রাখো। পরের লাইনে যদি এখানে 1 দাও তাহলে 10 ডিভাইড হবে, এবং যেহেতু লাভের পরিমাণ দেওয়া আছে এটা দিয়ে তুমি গুণ করো, 1000 দিয়ে গুণ করো, তাহলে তুমি হচ্ছে বিক্রয়ের পরিমাণ পেয়ে যাচ্ছ। তাহলে কি হয়? একটা শূন্য কাটা যায়, 11-র পরে 3টা শূন্য, 11-র পরে 3টা শূন্য, তাহলে 11,000 টাকা তোমার বিক্রয় মূল্য। 11,000 টাকা কি বিক্রয় মূল্য, যেটা হচ্ছে অপশন এতে আছে, অপশন এতে আছে। 57তে আসে, কোনটি উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের অন্তর্ভুক্ত নয়? উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের অন্তর্ভুক্ত নয় কোনটি? উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের অন্তর্ভুক্ত কোনটি উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের অন্তর্ভুক্ত নয়? দেখো, উৎপাদিত পণ্যের ব্যয় পরিমাপকরণ, উৎপাদিত পণ্যের ব্যয় লিপিবদ্ধ, উৎপাদিত পণ্যের ব্যয় রিপোর্টিং এবং প্রক্রিয়াকরণ। তাহলে দেখো আমরা পরিমাপ অবশ্যই করি, এরপর দেখো লিপিবদ্ধ করি, রিপোর্টও করি, কিন্তু এই যে প্রক্রিয়াকরণ এটা আমাদেরকে দেখাতে হয় না, কিভাবে পুরো প্রসেসটা প্রক্রিয়াজাত হয় বা একেবারে শুরু থেকে শেষ হয় সেটা কিন্তু আমাদের দেখাতে হয় না উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানে। তাহলে অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট। তাহলে এখানে কারেক্ট হচ্ছে আমাদের অপশন ডি। এরপর দেখো, 1 জানুয়ারি 2023 তারিখে সরঞ্জাম ক্রয় করা হয় 5 লক্ষ টাকায়। অনুমিত জীবনকাল 8 বছর এবং ভগ্নাবশেষ মূল্য 20,000 টাকা। অবচয় ধার্য করা হলে সরলরৈখিক পদ্ধতিতে 2024 সালের উদ্বৃত্ত পথে পুঞ্জীভূত অবচয় বাদে নিট বই মূল্য কত দেখাতে হবে? তো দেখো, 1 জানুয়ারি 2023, 1 জানুয়ারি 2023-এ কিনছি, 1 জানুয়ারি 2023-এ কিনছি, আর 2024 সালে, 2024 সালে শেষে যেহেতু উদ্বৃত্ত পত্র করবো, তাহলে আমাদের 2 বছরের অবচয় হয়েছে। কত বছরের অবচয় হয়েছে? 2 বছর। তাহলে আমরা কিনছিলাম 5 লক্ষ টাকা দিয়ে, ভগ্নাবশেষ মূল্য আছে 20,000। 5 লক্ষ টাকা দিয়ে কিনছি, 20,000 আছে ভগ্নাবশেষ মূল্য, আর আয়ুষ্কাল হচ্ছে 8 বছর। তাহলে 4,80,000-কে 8 দিয়ে যদি তোমরা ভাগ করো, 4,80,000-কে যদি 8 দিয়ে ডিভাইড করো, তাহলে কত হয়? 60,000 টাকা। তাহলে 60,000 টাকা আমাদের হচ্ছে 1 বছরের অবচয়। যেহেতু জানুয়ারি 23-এ কিনছি এবং 24-এ দেখাচ্ছি, তাহলে 2 বছরের অবচয় বের করতে হবে পুঞ্জীভূত, সেটা হচ্ছে 1,20,000 টাকা। এবং এই 5 লক্ষ থেকে যদি তুমি 1,20,000 বাদ দাও, তাহলে তোমার অ্যান্সার আসে কত? 500 থেকে 120 বাদ দাও, তাহলে তোমার 3,80,000 টাকা বই মূল্য। 3,80,000 টাকা কি বই মূল্য? বই মূল্য হচ্ছে 3,80,000 টাকা, যেটা অপশন বি তে আছে। চলে আসো 59 নঙে। বরাদ্দ পদ্ধতিতে অনাদায় হিসাব অবলোপনের জন্য ডেবিট করা প্রয়োজন। তাহলে দেখো, বরাদ্দ পদ্ধতিতে আমাদের দুইটা পদ্ধতি আছে, একটা সাধারণ পদ্ধতি আর একটা বরাদ্দ পদ্ধতি। বরাদ্দ পদ্ধতিতে আমরা অবলোপনের সময় কুরিন সঞ্চিতি হিসাব কি করি? কুরিন সঞ্চিতি প্রাপ্য হিসাবকে না করে আমরা কুরিন সঞ্চিতি হিসাবে প্রথমে স্থানান্তর করি, তারপরে আমরা সে কুরিন সঞ্চিতি হিসাবকে ডেবিট করে বরাদ্দ পদ্ধতিতে অবলোপন দেখাই। তোমাদেরকে এটা এটা মনে রাখতে হবে, বরাদ্দ পদ্ধতিতে অনাদায় হিসাব বা অনাদায়ী পাওনা অবলোপন বা খরচ হিসাবে দেখানোর জন্য ডেবিট করা হয় কুরিন সঞ্চিতি হিসাব। কোনটি দেখানো হয়? কুরিন সঞ্চিতি হিসাব। কোনটি দেখানো হয়? কুরিন সঞ্চিতি হিসাব। ওকে। এরপরে দেখো, 2022 সালে সম্পত্তি হ্রাস পায় 20,000 টাকা, দায় বৃদ্ধি পায় 8,000 টাকা, মালিকানা সত্ত্বের উপর কি প্রভাব পড়ছে? তাহলে দেখো, আমরা যদি এ ইকুয়াল টু এল প্লাস ওই লিখি, এ ইকুয়াল টু এল প্লাস ওই, তাহলে দেখো সম্পদ হ্রাস পাইছে, তাহলে সম্পদ -20 ইকুয়াল টু দায়ের কথা কি বলছে? 8,000 টাকা বৃদ্ধি পাইছে, তাহলে +8 প্লাস ওই, তাই তো? তাহলে দেখো, আমাদের ওই হচ্ছে কোশ্চেন মার্ক। এরপর আমরা করি, দেখো ওইটাকে যেহেতু প্লাসে আছে এটা এখানে রেখে দাও, তাহলে 8, 8 আর এই 8 এই পাশে এসে মাইনাস হবে, তাহলে -20 -8 ইকুয়াল টু কোশ্চেন মার্ক, তাহলে -28,000। মাইনাস কত হাজার? 28,000 হচ্ছে তোমাদের মালিকানা সত্ত্ব। তাহলে মালিকানা সত্ত্ব 28,000 টাকা হ্রাস পাইছে, মাইনাস আছে এজন্য হ্রাস, আর যদি মাইনাস না থাকতো বা প্লাস থাকতো সেক্ষেত্রে বৃদ্ধির কথা আমরা লিখতে পারতাম। তাহলে 28,000 টাকা হ্রাস পাইছে, অ্যান্সার হচ্ছে সি। তাহলে আমরা এরই মধ্যে আমরা চলে এসেছি আমাদের এমসিকিউ এর 60 নং একেবারে শেষে। আমরা এখন কয়েকটি রিটেন দেখবো, তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার মতো কয়েকটি রিটেন আমরা দেখবো, খুবই দ্রুত দেখার চেষ্টা করবো। স্যার, দেখো, বলো। স্যার আপনি তো আমার কমেন্টে দেখলেনই না, ওই যে নগদ প্রবাহ বিবরণীটা একটু বুঝাই দেন। নগদ প্রবাহ বিবরণী কোনটা? মানে ওই তুমি যে তো মুখে 40 লাখ কাছাকাছি একটা ছিল। 40 নাম্বার, সেটা তো তুমি 40-এ থাকাকালীন বলবা, তাই না? তুমি তো মুখে বলতে পারতা। স্যার আমি ওই সময় কমেন্ট করছিলাম কিন্তু দেখেন নাই। কমেন্ট করলে আমি বুঝবো কি করে তুমি কমেন্ট করতেছো? আমার তো অত খেয়াল নাই, সবসময় তো দেখা হয় না কমেন্ট গুলা। তুমি মুখে বলার সুযোগ থাকতে তুমি হচ্ছে এতক্ষণ পরে বলতেছো। আচ্ছা, আমি বুঝাই দিব না, আমি গ্রুপে বুঝাই দিব না, গ্রুপে আচ্ছা বুঝাই দিব স্যার। না। ওকে। দেখো, হিসাব বিজ্ঞানের বকেয়া ভিত্তিতে কখন আয় ও ব্যয় শনাক্ত করা হয়? তাহলে আয় ও ব্যয় শনাক্ত করা হয় কখন? যখন তা সংগঠিত হয়। যখন তা কি হয়? সংগঠিত হয়। তাহলে এটার অ্যান্সার কি হবে? যখন আয় ও ব্যয় সংগঠিত হয়। 2 নাম্বার দেখো, একটু দ্রুত বোঝার চেষ্টা করো, রিটেন গুলো তোমাদেরকে আমি অ্যান্সার শিটও কিন্তু দিয়ে দিয়েছি। তো আয় ও ব্যয় শনাক্ত করা হয় যখন এটা সংগঠিত হয়।
তাহলে তোমরা লিখবা আয় ও ব্যয় শনাক্ত করা হয় যখন তা সংগঠিত হয়। একটি হিসাবে হ্রাস পাওয়া বা কমে যাওয়া লিপিবদ্ধ করার জন্য অন্য একটি হিসাব প্রস্তুত করা হলে তাকে কি বলা হয়? তাকে বলা হয় বিপরীত হিসাব। তাকে কি বলা হয়? বিপরীত বা কন্ট্রা হিসাব। তাকে কি বলা হয়? বিপরীত হিসাব। ওকে, বিপরীত হিসাব, বিপরীত হিসাব। এরপর দেখো, আর্থিক বছরের শুরুতে দায়ের পরিমাণ ছিল এত, মালিকানা সত্ত্ব ছিল 15,000 টাকা। আর্থিক বছরের শুরুতে ছিল এবং মালিকানা সত্ত্ব ছিল এত, উক্ত বছরে দায় কমেছে 1,500 টাকা এবং মালিকানা সত্ত্ব বেড়েছে 4,500 টাকা, বছর শেষে সম্পদের পরিমাণ কত? তাহলে দেখো সারা বছরে কি ঘটছে এটা আমরা একটু করি। তাহলে দেখো কি কমছে? দায় কমছে। তাহলে এ ইকুয়াল টু এল প্লাস ওই। তাহলে আমাদের দায় কমেছে, তাহলে -1500। আচ্ছা, আর কি হয়েছে? মালিকানা সত্ত্ব বাড়ছে, তাহলে +4,500, +4,500। তাহলে এর উপর কি প্রভাব পড়ছে দেখো তো। এই ইকুয়াল টু 3,000 টাকা প্লাস আছে, তাহলে সম্পদ বাড়ছে হচ্ছে 3,000 টাকা। এখন বছরের শুরুতে সম্পত্তির পরিমাণ কি দেওয়া আছে? নাই, না থাকলে তোমাদেরকে বের করে নিতে হবে। দায় এবং মালিকানা সত্ত্ব যদি যোগ করি, 15 এবং 9 এই দুটা যোগ করলে কত হয়? 24,000। তাহলে বছরের শুরুতে সম্পদ ছিল 24,000, সারা বছরে আরো 3,000 টাকা বাড়ছে, তাহলে 24 + 3 ইকুয়াল টু 27,000 টাকা। ইকুয়াল টু কত? 27,000 টাকা। তাহলে এটা লিখতে হবে বছর শেষে সম্পদের পরিমাণ 27,000 টাকা। কত টাকা? 27,000 টাকা হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হচ্ছে 27,000 টাকা। ওকে, এরপর 4-এ আসো। অনুপার্জিত সেবায় 10,000 টাকা পাওয়া গেলে হিসাব সমীকরণে উক্ত লেনদেনের প্রভাব কি হবে? তাহলে অনুপার্জিত সেবায় পাইলে আমরা ডেবিট করি হচ্ছে, ডেবিট করি কি নগদান, আর ক্রেডিট করি অনুপার্জিত সেবায়। তাহলে উক্ত লেনদেনের ফলে হিসাব সমীকরণে সম্পদ এবং দায় বৃদ্ধি পায়। কি বৃদ্ধি পায়? সম্পদ ও দায় বৃদ্ধি, সম্পদ ও দায় বৃদ্ধি। ওকে, এরপর দেখো 5, স্নেহা জিম স্টোর থেকে 1 ডিসেম্বর 2024 তারিখে 3/10 N30 শর্তে 1,10,000 টাকার মালামাল ক্রয় করে। 4 ডিসেম্বর 10,000 টাকার পণ্য ফেরত প্রদান করে। স্নেহা 9 ডিসেম্বর তারিখে অর্থ পরিশোধ করলে তাকে কত টাকা প্রদান করতে হবে? তাহলে দেখো আমরা কিনছিলাম 1 ডিসেম্বর, আর ইয়া করতেছি কবে? 9 ডিসেম্বর, তার মানে নির্ধারিত তারিখেই করছে, তাহলে 3% বাট্টা পাবে। তাহলে আমি 1,10,000 কিনছিলাম, 10,000 আমার ফেরত দিয়েছি, তাহলে 1,00,000 টাকার উপর তোমাকে বাট্টা করতে হবে। তাহলে 1,00,000 টাকার 3%, 3% করলে হয় 3,000 টাকা। 3% করলে কত হয়? 3,000 টাকা। তাহলে 97,000 টাকা তোমাকে পরিশোধ করতে হবে। তাহলে স্নেহাকে কত টাকা পরিশোধ করতে হবে? 97,000 টাকা। 97,000 টাকা হচ্ছে অ্যান্সার। 6-এ চলে আসো। স্নিগ্ধা টেরাস একটি আসবাবপত্র বিক্রয়কারী প্রতিষ্ঠান। তারা বাকিতে আসবাবপত্র ক্রয় করলে কোন জাবেদায় লিপিবদ্ধ হবে? তাহলে বাকিতে আসবাবপত্র ক্রয় করলে সবসময় মনে রাখবা, সম্পদ যদি বাকিতে ক্রয় করা হয় তাহলে আমরা সেটা সাধারণ বা প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ করি। সেটা কোথায় লিপিবদ্ধ করি? সাধারণ বা প্রকৃত জাবেদায়। সাধারণ বা প্রকৃত জাবেদায়। আর পণ্য ক্রয় বিক্রয় করলে, পণ্য বাকিতে ক্রয় বিক্রয় করলে আমরা ক্রয় ক্রয় জাবেদায় লিখি। পণ্য বাকিতে ক্রয় করলে ক্রয় জাবেদায়। পণ্য পণ্য ক্রয় করলে কি করি? ক্রয় যাবে দেয়। আর যদি হচ্ছে পণ্য বাকিতে বিক্রি করি তাহলে বিক্রয় যাবে দেয়। কিন্তু সম্পদ, কোনো স্থায়ী সম্পদ যদি ক্রয় করি বাকিতে, সেক্ষেত্রে প্রকৃত যাবে দেয়। মনে থাকে যেন, সম্পদ যদি বাকিতে ক্রয় করি সেক্ষেত্রে আমাদের প্রকৃত যাবে দেয়। নিত্য মজুত পদ্ধতিতে সংরক্ষণ করা হয়, কিন্তু কালান্তিক মজুত পদ্ধতিতে সংরক্ষণ করা হয় না এমন হিসাব সমূহের নাম লিখতে বলছে। তাহলে এমন হিসাব আছে দুইটা, যেটা নিত্য মজুত পদ্ধতিতে করা হয় কিন্তু কালান্তিক পদ্ধতিতে করা হয় না। সেটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় আর হচ্ছে সমাপনী মজুত। বিক্রিত পণ্যের ব্যয় আর কি? সমাপনী মজুত। আর হচ্ছে সমাপনী মজুত। তোমরা কিন্তু পুরাটা লিখবা, ঠিক আছে? এই যে বিক্রিত পণ্যের ব্যয় আমি সংক্ষেপে লিখতেছি, তার মানে তুমি এরকম ডট ডট দিয়ে রাখো না তোমরা। তবে দেখো, ভাড়া হিসাবে যে 5,000 টাকা ক্রেডিট পাশে লেখা হচ্ছে, অন্য সবকিছু ঠিক থাকলে রেওয়া মিলের দুই পাশের পার্থক্য কত হবে? তাহলে দেখো, ভাড়া হিসাব হচ্ছে ডেবিট, যেটা আমরা ভুল পাশে মানে ক্রেডিট পাশে লিখছি। তাহলে এই যে আহ, ভুল পাশে যদি আমরা লিখি তাহলে টাকার অঙ্ককে একবার যদি লিখি তাহলে টাকার অঙ্ককে 2 দিয়ে গুণ করলে আমরা পার্থক্যের পরিমাণ পেয়ে যাই। তাহলে 5,000 গুণ 2 ইকুয়াল টু 10,000 টাকা। তাহলে দুই পাশের পার্থক্যের পরিমাণ হবে 10,000 টাকা। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 10,000। ওকে, এরপরে 9-এ আসো। ভাড়া হিসাবের 50,000 টাকার পরিবর্তে 5,000 টাকা এবং বেতন হিসাবে 5,000 টাকার পরিবর্তে 50,000 টাকা লেখা হয়েছে, এটি কোন ধরনের ভুল? তাহলে দেখো, একটা হিসাব দ্বারা অন্য একটি হিসাব কি হয়েছে? সংশোধন হয়ে গেছে। দেখো, একটা হিসাব দ্বারা অন্য একটি হিসাব কি হয়েছে? সংশোধন হয়ে গেছে। তাহলে এটাকে বলা হয় পরিপূরক ভুল। এটাকে কি বলা হয়? পরিপূরক ভুল। এটাকে বলা হয় পরিপূরক ভুল। তারপরে 10-এ আসো। আসবাবপত্র ক্রয় করে ক্রয় হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে 80,000 টাকা, উক্ত ভুলের সংশোধনী দাখিলা কি হবে? তাহলে তোমার আসবাবপত্র ক্রয় করে তুমি ক্রয় হিসাবে লিখছো, তাহলে ক্রয় হিসাব তো তোমার আনাই উচিত ছিল না। তাহলে ক্রয়কে ডেবিট করছো, তাহলে ওইটা ক্রেডিট করে দেখাতে হবে। আর অন্য কিছু নগদে তুমি কোনো ভুল টুল করো নাই, তাহলে দেখো আসবাবপত্র তোমার ডেবিট হবে, যেটা তুমি দেখাও নাই আগে। আসবাবপত্র হিসাব ডেবিট। আর যেহেতু ক্রয়টাকে তুমি বেশি দেখায় ফেলছো, তাহলে ক্রয়টাকে বাদ দিতে হবে, যার জন্য আমাকে ক্রয়কে ক্রেডিট করতে হবে। ক্রয় হিসাব ক্রেডিট।
11তে আসে, পুরাতন যন্ত্রপাতি 2000 টাকা বিক্রি করে বিক্রয় হিসাবে লিপিবদ্ধ করা হলে উক্ত ভুলের সংশোধনী কি হবে? তাহলে তুমি যন্ত্রপাতি বিক্রি করছো, তোমার কমাইতে হবে যন্ত্রপাতি, তুমি তা না কমায় বিক্রয় বেশি, বিক্রয় ক্রেডিটে লিখে ফেলছো। তাহলে তোমাকে বিক্রয়কে করতে হবে ডেবিট, বিক্রয় ডেবিট। আর যন্ত্রপাতি যেহেতু কমে যাবে, যন্ত্রপাতি তুমি দেখাও নাই, সেটাকে ক্রেডিট করতে হবে, যন্ত্রপাতি হিসাব ক্রেডিট। অ্যামাউন্টটা দিয়ে দিও অবশ্যই 2000, 2000। ওকে। জিমকে 1000 টাকা প্রদান করে তার হিসাবে ক্রেডিট করা হয়েছে, এই ভুলের সংশোধনী কি হবে? তাহলে দেখো, জিমকে আমার হচ্ছে 1000 টাকা প্রদান করে, 1000 টাকা প্রদান করে তার হিসাবে ক্রেডিট করা হয়েছে, আমি প্রদান করে তাকে ডেবিট করা উচিত ছিল। আমার কি করা উচিত ছিল? জিম আমার পাওনাদার, তাহলে পাওনাদার কমে গেলে আমার ডেবিট করতে হবে, তা না করে আমি ক্রেডিট করে ফেলছি। কি করে ফেলছি? ক্রেডিট করে ফেলছি। তাহলে আমার কি হয়েছে? এই 1000 টাকা ডাবল, মানে 2000 টাকা ভুল হয়ে গেছে। আমার ভুল হয়ে গেছে 2000 টাকা। তাহলে 2000 টাকা যদি ভুল হয়, তাহলে আমাকে কি করতে হবে? জিমকে 2000 টাকা কমাই দিতে হবে। তাহলে জিম হিসাব ডেবিট 2000 টাকা, ডেবিট। আর কি, আর অন্য পাশে কি করছি এটা আমি বের করতে পারতেছি না, এক্ষেত্রে আমাকে অনিশ্চিত হিসাব, যেহেতু একতরফা ভুল এটা, সেক্ষেত্রে আমাদেরকে অনিশ্চিত হিসাব 2000 টাকা ক্রেডিট করতে হবে। পুরাতন যন্ত্রপাতি পুনঃসংস্করণ ব্যয়কে কোন ধরনের ব্যয় হিসাবে বিবেচনা করা হয়? পুনঃসংস্করণ ব্যয় হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। কোন ধরনের? মূলধন জাতীয়। এরপরে আসো, 14তে আসো, কারখানার জন্য 1 লক্ষ টাকা যন্ত্রপাতি ক্রয় করে 5,000 টাকা সংস্থাপন বাবদ খরচ করা হলো এবং উক্ত যন্ত্রপাতি পরিচালনার জন্য 1 নভেম্বর তারিখে জ্বালানি তেল ক্রয় করা হলো। 20 তারিখে মেরামত বাবদ 1,000 টাকা এবং জ্বালানি তেল বাবদ আরো 3,000 টাকা খরচ করা হলো। নভেম্বর মাসে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। তাহলে দেখো, এই যে যন্ত্রপাতি ক্রয় আর সংস্থাপন ব্যয়, এই দুইটা হচ্ছে মূলধন জাতীয়। এ বাদে জ্বালানি তেল, তারপরে ছোট ধরনের মেরামত খরচ, এগুলো হচ্ছে সবই মুনাফা জাতীয়। তাহলে মুনাফা জাতীয় ব্যয় আছে এখানে তিনটা, 2,000, 1,000 এবং 3,000। তাহলে 2, 1 এবং 3 যোগ করলে কত হয়? 6,000 টাকা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। তাহলে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ হচ্ছে 6,000 টাকা। ওকে। এরপর দেখো, 2024 সালের 1 নভেম্বর তারিখে 3 মাসের ভাড়া বাবদ প্রদান করা হয় 36,000 টাকা। 31 ডিসেম্বর, তাহলে দেখো নভেম্বর 1 তারিখ থেকে 31 ডিসেম্বর কত হয়? 2 মাস হয়। তাহলে 2 মাসের খরচ তোমাকে দেখাতে হবে। তাহলে ভাড়া খরচ, ভাড়া হিসাব ডেবিট 10,000 টাকা। 2 মাসে হচ্ছে 10,000 টাকা হয়, দুঃখিত 10,000 বলতেছি। আর 2 মাসে হওয়ার কথা, 36কে 3 দিয়ে ভাগ করলে 12,000 এবং 2 মাসে হয় 24,000 টাকা। কত টাকা? 24,000 টাকা। আর অগ্রিম ভাড়া, অগ্রিম ভাড়া 24,000 টাকা। অগ্রিম ভাড়া কত? 24,000 টাকা ক্রেডিট। 16তে আসে, রেওয়া মিলের মণিহারি খরচ দেখানো হয়েছে 5,000 টাকা। বছর শেষে দেখা যায় অব্যবহৃত মণিহারি 2,500 টাকা। এক্ষেত্রে সমন্বয় দাখিলা কি দিবা? তাহলে তোমাকে দিতে হবে অব্যবহৃত মণিহারি বা শুধু মণিহারি ডেবিট। অব্যবহৃত মণিহারি ডেবিট 2500। আর হচ্ছে কি দিবা? মনিহারি খরচ বেশি দেখায় ফেলছিল, সেটাকে দিবা ক্রেডিট। মনিহারি খরচ ক্রেডিট 2500। মনিহারি খরচ ক্রেডিট 2500। ওকে। স্নেহা বীমা কোম্পানি বীমা সিলামি বাবদ মোট প্রাপ্তি 90,000 টাকা। উক্ত বছরের সিলামি আয় 30,000 টাকা থেকে 40,000 টাকায় বৃদ্ধি পেলে অনুপার্জিত, দেখো এটা হচ্ছে অনুপার্জিত, অনুপার্জিত সেলামি যদি 30,000 টাকা থেকে 40,000 টাকা বৃদ্ধি পায়, তার মানে তোমার আহ, অনুপার্জিত আয় হচ্ছে এই দুইটার পার্থক্য। 10,000 টাকা হচ্ছে অনুপার্জিত আয়, তাহলে 90,000 টাকা পাইছো, যার ভিতর 10,000 হচ্ছে অনুপার্জিত। তাহলে 80,000 টাকা আয় বাবদ দেখাতে হবে। তোমাকে কত বাবদ দেখাতে হবে? 80,000 টাকা। তাহলে এই 90 থেকে 10 মাইনাস করলে তোমার হয় হচ্ছে 80,000 টাকা। তাহলে অ্যান্সার হবে 80,000 টাকা। ওকে। আর্থিক ফলাফল নির্ণয় ও প্রদর্শন করা কোন আর্থিক বিবরণীর কোন বিবরণীর মাধ্যমে? প্রদর্শন করা হয় কোন আর্থিক বিবরণীর কোন বিবরণীর মাধ্যমে? তাহলে আর্থিক ফলাফল নির্ণয়, আর্থিক ফলাফল মানে নিট আয় বা ক্ষতি নির্ণয়, যেটা আমরা করি বিশদ আয় বিবরণীর মাধ্যমে। কিসের মাধ্যমে? বিশদ আয় বিবরণী, বিশদ আয় বিবরণীর মাধ্যমে। ওকে। দেখো, এখানে বলছে স্নেহা লিমিটেডের সাধারণ শেয়ার মূলধন ছিল 2 লক্ষ টাকা। 20 টাকা মূল্যের এত শেয়ার, সংরক্ষিত আয় দেওয়া আছে, অগ্রাধিকার শেয়ার দেওয়া আছে, ঋণ মূলধন দেওয়া আছে, অধিহার দেওয়া আছে। উক্ত বছরে কোম্পানি নিট আয় দাঁড়ায় 92,000 টাকা। কোম্পানি 30,000 টাকা নগদ নগদ লভ্যাংশ প্রদান করে। বছর শেষে সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত কত? এখন দেখো, আমি আগেও বলছি যে ঋণ মূলধন নিট আয়ের ভিতর বাদ দেওয়া থাকে, ঋণ মূলধনের বা ঋণের সুদ কি থাকে? বাদ দেওয়া থাকে। ঋণ মূলধন বা ঋণের সুদ বাদ দেওয়া থাকে, ঋণ মূলধন বা ঋণের সুদ বাদ দেওয়া থাকে। তাহলে অগ্রাধিকার শেয়ারের ব্যয়টা তোমাদেরকে বাদ দিতে হবে, যেটা 1 লক্ষ টাকা 12%, তার মানে 12,000 টাকা তোমাকে এই নিটায় 92 থেকে বাদ দিতে হবে। তাহলে 92 থেকে 12 বাদ দিলে হয় 80,000 টাকা। যেখান থেকে আবার তোমরা 30,000 টাকা নগদ লভ্যাংশ প্রদান করছো, নগদ লভ্যাংশ প্রদান করছো, তাহলে কত হয়? 50,000 টাকা হচ্ছে তোমাদের সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত। আর শুরুতে কত ছিল দেখো? আয়ের উদ্বৃত্ত ছিল আরো 50,000। তাহলে এই দুইটা যোগ করলে হয় 1 লক্ষ টাকা। এই দুইটা যোগ করলে কত হয়? 1 লক্ষ টাকা। এই দুইটা যোগ করলে হয় 1 লক্ষ টাকা। এরপর দেখো, ট্রেজারি শেয়ার ক্রয় করা হলে
তোমরা সবাই মনে রাখবা, ট্রেজারি শেয়ার হচ্ছে একটা বিনিয়োগ, সরকারি শেয়ারে বিনিয়োগ। তাহলে সরকারি শেয়ারে যদি আমরা বিনিয়োগ করি সেটা একটা সম্পদ। আর সম্পদ হচ্ছে আমাদেরকে কিসে লিখতে হবে? এই যে যে মূল্যে ক্রয় মূল্য আমরা করছি সেই মূল্যে লিপিবদ্ধ করতে হবে। সম্পদ সবসময় ক্রয় মূল্যে লিপিবদ্ধ হয় ঐতিহাসিক মূল্যনীতি অনুযায়ী। তাহলে আমরা ট্রেজারি শেয়ার লিখবো ডেবিট, ট্রেজারি শেয়ার লিখবো ডেবিট, ট্রেজারি শেয়ার ডেবিট 1 লাখ, ট্রেজারি শেয়ার ডেবিট 1 লক্ষ টাকা। আর যেহেতু আমরা নগদে বা ব্যাংকের মাধ্যমে কিনতে পারি, তাহলে আমরা ব্যাংক ক্রেডিট দিব, ব্যাংক হিসাব ক্রেডিট দিব 1 লক্ষ টাকা। নগদ লিখলেও হবে, নগদ লিখলেও ভুল হবে না। এরপর দেখো 21, দেনাদার জিমের নিকট থেকে 1200 টাকা পেয়ে ভুলবশত নগদান বইতে 2100 টাকা লেখা হলো, ব্যাংক সমন্বয় বিবরণীতে কিভাবে সংশোধন করতে হবে? তাহলে দেখো, তুমি 1200 টাকা পাইছো কিন্তু নগদান বইতে 2100 টাকা লিখছো, তার মানে বেশি দেখাই ফেলছো নগদান বইতে। কত টাকা? এই দুইটার পার্থক্য 900 টাকা বেশি দেখাইছো, তাহলে 900 টাকা বিয়োগ করতে হবে। 900 টাকা কি করতে হবে? ব্যাংক সমন্বয় বিবরণীতে নগদান বই হতে 900 টাকা বিয়োগ, কোন বই হতে? নগদান বই হতে 900 টাকা বিয়োগ, 900 টাকা বিয়োগ, ওকে। নগদান বইয়ের জের থেকে 900 টাকা বিয়োগ করতে হবে, এটা হবে অ্যান্সার। এরপর দেখো, ব্যাংক সমন্বয় বিবরণীতে ব্যাংক জমাতিরিক্ত বা ডেবিট উদ্বৃত্ত 1790। তা দেখো 1790 হচ্ছে ডেবিট উদ্বৃত্ত, ডেবিট উদ্বৃত্ত মানে মাইনাস। এবার দেখো, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার সময় দেখা যায় 1040 টাকার একটি চেক এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি এবং প্রতিমধ্যে আমাদের রয়েছে 820 টাকা। তাহলে দেখো, এটা হচ্ছে ডেবিট উদ্বৃত্ত, ব্যাংক বিবরণীর যে ডেবিট উদ্বৃত্ত মানে মাইনাস, তাহলে 1790 মাইনাসে আছে। 1040 টাকার চেক উপস্থাপিত হয়নি, তাহলে এটাও বাদ যাবে, 1040। এরপর দেখো 820 হচ্ছে তোমার প্রতিমধ্যে আমানত বা ডিপোজিট ইন ট্রানজিট, যেটা আমাদেরকে যোগ করতে হবে, যেটা আমাদেরকে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে এইগুলো যোগ বিয়োগ করে যেটা হবে সেটা হচ্ছে আমাদের আহ সমন্বিত জেদ। এখন আমরা একটু যোগ বিয়োগ করি। 1040 থেকে 820 যদি বাদ দেয় 180, 48, তাহলে 220 থাকে, 1790, 1890, 1990, আর হচ্ছে তাহলে হচ্ছে 20,000, 2010 টাকা, 2010 টাকা হচ্ছে মাইনাসে থাকে। এটা করলে আমাদের 2010 টাকা মাইনাস হয়। কত হয়? 2010 টাকা মাইনাস মানে হচ্ছে ডেবিট, 2010 টাকা মাইনাস মানে হচ্ছে ডেবিট। তাহলে সমন্বিত জেরের অ্যান্সার হবে 2010 টাকা ডেবিট, 2010 টাকা ডেবিট বা হচ্ছে মাইনাস 2010 টাকা, 2010 টাকা ডেবিট বা মাইনাস 2010 টাকা। এরপরে আসো, একটি ব্যবসায়ের প্রারম্ভিক মূলধন হচ্ছে এত টাকা, সারা বছরে মালিক 50,000 টাকা বিনিয়োগ করে, বছর শেষে সমাপনী মূলধন নিট লাভ এত হলে উক্ত বছরে মালিক কর্তৃক উত্তোলনের পরিমাণ কত? এটা একতরফা দাখিলার ম্যাথ। এরকম একটা এমসিকিউ আমি একটু আগে তোমাদেরকে দেখালাম। তোমাদের দায়িত্ব হবে এটা করে আমাকে দেওয়া, এটা করে আমাকে খাতা জমা দেওয়া। উত্তোলন, এই যে নিট আয় সমান সমান সমাপনী মূলধন যোগ উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন যোগ মাইনাস অতিরিক্ত মূলধন, এটা করবা, করে হচ্ছে উত্তোলনের জায়গায় কোশ্চেন মার্ক দিয়ে তোমরা এটা সমাধান করে আমাকে দিবা। তোমাদের কাজ হচ্ছে এটা। এরপর দেখো, আহ বছর শেষে নিট আয় কত, এটাও হচ্ছে সেম ম্যাথ, যে মাত্র তোমাদেরকে দেখাইলাম একতরফা দাখিলা পদ্ধতির। এইটাও তোমাদেরকে দিতে হবে, এটাও তোমাদেরকে, তোমাদের দায়িত্ব। নিট আয় কত? নিট আয় সূত্র আমি বলে দিলাম, যে হচ্ছে নিট আয় সমান সমান, নিট আয় সমান সমান কি? সমাপনী মূলধন যোগ সমাপনী মূলধন যোগ কি? সমাপনী মূলধন যোগ উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন মাইনাস অতিরিক্ত মূলধন। তো এই সূত্র অনুযায়ী তোমরা এটা করে দিবা, করে নিট আয় বের করে আমাকে যারা লাইভ দেখতেছো তারা হচ্ছে কমেন্টে দিবা, আর যারা হচ্ছে আমাদের জুমে যুক্ত আছো তারা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিবা। ওকে। এরপরে, এবার দেখো, আর্থিক বিবরণীতে স্থায়ী সম্পদ লিপিবদ্ধ করা হয় হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুযায়ী? আর্থিক বিবরণীতে স্থায়ী সম্পদ লিপিবদ্ধ করা হয় ঐতিহাসিক মূল্যনীতি অনুযায়ী। কোন নীতি অনুযায়ী? ঐতিহাসিক মূল্যনীতি অনুযায়ী। তারপরে আসো, আয়ের সাথে ব্যয়কে মিলকরণের জন্য অবচয় অবলোপন হিসাবভুক্ত করা এবং অগ্রিম ব্যয়কে ব্যয় হিসাবে দেখানো যায় না হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুযায়ী? এটা হচ্ছে ব্যয় বা মিলকরণ নীতি অনুযায়ী। কোন নীতি অনুযায়ী? ব্যয় বা মিলকরণ নীতি অনুযায়ী, ব্যয় বা মিলকরণ নীতি অনুযায়ী। এবার 2027 আসো, 2022 সালের 1 জানুয়ারি স্নেহা ট্রেডার্স একটি মেশিন ক্রয় করেছিল 2,20,000 টাকায়, যার আয়ুষ্কাল ছিল 5 বছর, ভগ্নাবশেষ মূল্য 20,000 টাকা। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হলে 2024 সালের 31 ডিসেম্বর 80,000 টাকায় বিক্রয় করে লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে, এটা আমাদের দেখতে হবে। তা দেখো, 22-এর 1 জানুয়ারি আর 24-এর 31, তাহলে 3 বছর হয়েছে। কত বছর? 3 বছর। তাহলে আমি 3 বছরের অবচয় করব, তাহলে 3 বছরের অবচয় করতে গেলে দেখো 2,20,000 মাইনাস 20,000 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কত বছর? 5 বছর হচ্ছে আয়ুষ্কাল। তাহলে 1 বছরের অবচয় হয় 40,000 টাকা। কত টাকা? 40,000 টাকা, যেটা আমাদের 3 বছর করতে হবে। তাহলে 1,20,000 টাকা হচ্ছে অবচয়, 1,20,000 টাকা হচ্ছে 3 বছরের অবচয়। কিনছিলাম 2,20,000 টাকা দিয়ে, কিনছিলাম কত টাকা দিয়ে? 2,20,000 টাকা দিয়ে। যার থেকে আমাকে 1,20,000 টাকা অবচয় বাদ দিতে হচ্ছে, থাকতেছে 1,00,000 টাকা। তাহলে 1,00,000 টাকার জিনিস আমি যদি 80,000 টাকায় বিক্রি করি, তাহলে আমার লস হয় বা ক্ষতি হয় হচ্ছে 20,000 টাকা। তাহলে এটার অ্যান্সার হবে ক্ষতির পরিমাণ 20,000, ক্ষতি 20,000 টাকা বা ক্ষতির পরিমাণ 20,000 টাকা।
একজনের 2022 তারিখে একটি অফিস সরঞ্জাম ক্রয় করা হয় 1 লক্ষ টাকায়, যার আয়ুষ্কাল এত, ভগ্নাবশেষ সরলরৈখিক পদ্ধতিতে অবস্থায় ধার্য 2 বছর পর অফিস সরঞ্জাম পুনঃমূল্যায়নের পর সিদ্ধান্ত নেওয়া হয় যে আয়ুষ্কাল হবে 5 বছর এবং ভগ্নাবশেষ মূল্য 7,000 টাকা। 2025 সালের অবচয় কত হবে? 2025 সালের অবচয় কত হবে? তাহলে দেখো 2022 সালে কিনছি, কেনার পর, দুই হাজার বাইশ সালের থেকে 22 সালের পর থেকে 2022 গেছে, 23 পুরাটা গেছে, 22 গেছে, 2023 পুরাটা গেছে। তাহলে এই 2 বছরের অবচয় আমাকে পূর্বের নিয়ম অনুযায়ী, মানে এই তথ্য অনুযায়ী করতে হবে। তা দেখো, ক্রয় করছিলাম আমরা 1 লক্ষ টাকায়, ভগ্নাবশেষ মূল্য ছিল 10,000, আর আয়ুষ্কাল ছিল, আমাদের পূর্বের আয়ুষ্কাল ছিল 10 বছর। তাহলে কত হয়? 90,000। তাহলে এটা 10,000 মাইনাস করলে 90,000 ভাগ 10 হচ্ছে 1 বছরের অবচয় হয় 9,000 টাকা। 2 বছরের কত হয়? 2 বছর যেহেতু করছি, 2 বছর হয় হচ্ছে আমাদের 18,000 টাকা। তাহলে 18,000 বাদ দেওয়ার পর কত থাকে? 18,000 বাদ দেওয়ার পর আমাদের বই মূল্য থাকে হচ্ছে, বই মূল্য কত থাকে? বই মূল্য কত থাকে? 1 লক্ষ থেকে 18,000 বাদ দিলে বই মূল্য থাকে 82,000 টাকা। কত টাকা? 82,000 টাকা। এখন আমরা নতুন সিদ্ধান্ত নিছি যে এই 82,000 টাকার ক্ষেত্রে আয়ুষ্কাল হবে 5 বছর এবং ভগ্নাবশেষ মূল্য হবে 7,000 টাকা। তাহলে আমরা এই 82 থেকে আবার অবচয় শুরু করব। 82,000 মাইনাস ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 7,000 টাকা এবং আয়ুষ্কাল চলে আসছে 5 বছর। তাহলে দেখো কত হয়? 15,000 টাকা। তাহলে 24 সালের অবচয় এবং 25 সালের অবচয়, 26 সাল, 27 সাল সব বছরে হবে 15,000 টাকা করে অবচয়। তাহলে আমাদের 15,000 টাকা হচ্ছে অবচয় হবে 2025 সালে। অ্যান্সার হচ্ছে 15,000 টাকা। 29 প্রাকৃতিক সম্পদের ব্যয় ধার্যের প্রক্রিয়ার নাম কি? দেখো, আমরা যেমন স্থায়ী সম্পদের জন্য অবচয় বলি, তারপরে হচ্ছে অস্পর্শনীয়ের জন্য অবলোপন বলি, সেরকম প্রাকৃতিক সম্পদকে আমরা বলি শূন্যীকরণ। কি বলি? শূন্যীকরণ। শূন্যীকরণ। প্রাকৃতিক সম্পদের অবচয়ের ধার্যকে আমরা বলি শূন্যীকরণ, যেমন গ্যাসের ক্ষেত্রে বা জ্বালানির ক্ষেত্রে। এরপর দেখো, একটি মেশিনের ক্রয় মূল্য 2 লক্ষ টাকা, পরিবহন খরচ এত, সংস্থাপন ব্যয় ব্যয় দেওয়া আছে, ক্রয় মূল্যের উপর 15% ভ্যাট প্রযোজ্য, মেশিনের জ্বালানি তেল ক্রয় করা হয় 3,000 টাকা, আর্থিক অবস্থার বিরুদ্ধে মেশিনটি কত টাকায় দেখাতে হবে? তা দেখো, ক্রয় মূল্যের সাথে পরিবহন খরচ যোগ হবে, সংস্থাপন ব্যয় যোগ হবে, সবগুলো মিলে আমরা পাই 2,20,000 টাকা। যার 15%, যার কত পার্সেন্ট? 15% আবার ভ্যাট দিতে হবে। যার 15% কি করতে হবে? আচ্ছা, পরিবহন খরচ এবং সংস্থাপন ব্যয় যোগ করার আগেই আমাদেরকে ভ্যাট দিতে হবে। ভ্যাট দিতে হবে হচ্ছে আমাদেরকে, এই দুইটা যোগ তো অবশ্যই করব, এবং ভ্যাট দিতে হবে এই 2 লক্ষ টাকার উপর। তাহলে 2 লক্ষ টাকার উপর 15% ভ্যাট করলে কত হয়? 2 লক্ষ টাকার উপর 15% ভ্যাট করলে হয় 30,000 টাকা। কত টাকা? 30,000 টাকা। তাহলে 2,20,000 যোগ 30, তাহলে কত হয়? 2,50,000 টাকা। 2,50,000 টাকা আমাদের অ্যান্সার। 2,50,000 টাকা হচ্ছে এটার অ্যান্সার। স্নেহা ট্রেডার্স অফিস, অফিস 1,20,000 টাকায় অফিস সরঞ্জাম ক্রয় করে এবং এর সংস্থাপন ব্যয় বাবদ 5,000 টাকা ব্যয় করে। ভগ্নাবশেষ মূল্য 15,000 টাকা। আয়ুষ্কাল হলে বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে পঞ্চম বছরের অবচয়। তাহলে এইটার সূত্র কি? এটা সূত্র হচ্ছে অবচয়যোগ্য মূল্য। তাহলে অবচয়যোগ্য মূল্য মানে হচ্ছে 1,20,000 মাইনাস আমাদের যে আহ, ও সংস্থাপন ব্যয় আছে, তাহলে এটা যোগ করতে হবে। এটা কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে 1,25,000 এই দুইটা যোগ করে, এবং অবচয়যোগ্য মূল্য আছে আমাদের 15,000, যেটা বাদ দিতে হবে 15,000, ইন্টু ইন্টু কি করতে হয়? উপরে দিতে হয় n-t+1। তাহলে এন হচ্ছে আমাদের কত বছর? এন হচ্ছে আমাদের 10 বছর। এন হচ্ছে এই যে এটা, এন এন হচ্ছে 10 বছর। টি হচ্ছে আমাদের এইটা, তাহলে টি হচ্ছে আমাদের 5+1 দিতে হয় সূত্রের সাথে। আর যেহেতু আহ পঞ্চম বছরের অবচয়, এই জন্য হচ্ছে টি হচ্ছে 5। তাহলে এন এর জায়গায় আমরা 10 দিব। এন এর জায়গায় কত দিব? 10-5। আর বর্ষের সংখ্যার সমষ্টি হচ্ছে n × n+1/2, যেটা করলে মানে 10 × 10 + 1/2, যেটা করলে আমাদের হয় হচ্ছে 55। তাহলে নিচে হবে আমাদের 55। তাহলে তোমরা এইটুকু করো। 1,25,000 থেকে 15 বাদ দাও, তাহলে 1,10,000। 1,10,000 ইন্টু উপরে 6, নিচে 55, তাহলে 55 দিয়ে এটাকে যদি কাটাকাটি করো তাহলে 2,000, আর উপরে 6,000, তাহলে 12,000 টাকা হয় আমাদের পঞ্চম বছরের অবচয়। তাহলে পঞ্চম বছরের অবচয় কত? 12,000 টাকা। পঞ্চম বছরের অবচয় এখানে 12,000 টাকা। এরপর 32-এ আসো। দেখো, সিনাডেডাল 2024 সালে কুরিন বাবদ 25,000 টাকা ধার্য করে এবং কুরিন সঞ্চিতি হিসাবে স্থানান্তর করে। পরবর্তীতে উক্ত 25,000 টাকার মধ্যে 15,000 টাকা আদায় হয়। সমন্বয় জাবেদা কি হবে? তাহলে একবার ধার্য করার পর যদি আবারও ওই টাকা আমরা পাই, তাহলে লিখবো নগদান হিসাব। নগদান হিসাব ডেবিট, কত টাকা পাইছি সেটাই, 15,000 টাকা। নগদান হিসাব ডেবিট 15,000। আর যেহেতু কুরিন সঞ্চিতি হিসেবে আমরা ক্রেডিট করে দেখাই ফেলছিলাম, তাহলে ওইটাকে আমাদেরকে ক্রেডিট করে দিতে হবে। কুরিন সঞ্চিতি ক্রেডিট, কুরিন সঞ্চিতি ক্রেডিট, কুরিন সঞ্চিতি ক্রেডিট 15,000 টাকা। এটা ক্রেডিট, এটা ডেবিট। ওকে।
সালে স্নিগ্ধা সামাজিক উন্নয়ন প্রতিষ্ঠানের অনুদান ও চাঁদা বাবদ 1,20,000 টাকা প্রাপ্তি ঘটে, যার মধ্যে 15,000 টাকা 2023 সালে, তাহলে বিগত বছরেরটা আমরা বাদ দিব। তাহলে 1,20,000 থেকে আমরা যদি বিগত বছরের কোনো আয় থাকে, মানে 24 সালের আয় হিসাব করতেছি, এর ভিতর 23 সালের কিছু থাকলে আমরা সেটা বাদ দিব। আগামী বছরের চাঁদা বাবদ 10 জন সদস্য অগ্রিম প্রদান করছে, এবং 15 জন সদস্য চাঁদা প্রদান করেনি। সদস্য প্রতি চাঁদার পরিমাণ 2,000 টাকা। তাহলে দেখো আহ কি বলতেছে, আগামী বছরের চাঁদা বাবদ 10 জন, তাহলে 10 জন হচ্ছে আগামী বছরের চাঁদা দিছে, যেটা আমাদের এই বছরে হিসাবভুক্ত করা যাবে না। তাহলে 10 জন হচ্ছে 2,000 টাকা করে দিলে আমাদের কত হয়? 20,000 টাকা। তাহলে এইটাও আমাদেরকে বাদ দিতে হবে। 15 জন সদস্য চাঁদা প্রদান করেনি, মানে এটা হচ্ছে এই বছরে, তাহলে এই বছরেরটা আমাদেরকে যোগ করতে হয়। তাহলে 15 জনের আয় হয় হচ্ছে 30,000 টাকা, 2,000 করে। এটা করলেই আমরা মূলত এই বছরের চাঁদা আয় এবং ব্যয় পেয়ে যাব। তাহলে দেখো 1,20,000 থেকে 15 এবং 20, তাহলে 35 বাদ দিলে 85, এর সাথে 30 যোগ করলে আমাদের 1,15,000 টাকা হয় অ্যান্সার। 1,00,000 কত হয়? 15,000। 35-এ আসো, বিক্রয় মূল্যের উপর মুনাফার হার 25% হলে ক্রয় মূল্যের উপর হার কত? ক্রয় মূল্যের উপর তোমরা সবাই জানো বেশি হয়, তাহলে 33.33% হবে। এটা যদি তোমরা সূত্র অনুযায়ী করতে চাও তাহলে তাহলে করবা উপরে 100 গুণ 25, নিচে হচ্ছে 100 মাইনাস 25। এটা ক্যালকুলেশন করলেই তোমাদের অ্যান্সার হয়ে যাবে। উপরে এটা দেখো, উপরে হচ্ছে 2500 আর নিচে হচ্ছে 75। এটা করলে তোমাদের হচ্ছে 33.33% হবে। এরপরে আসো, গুড লাক কোম্পানি 15,000 ইউনিট কলম উৎপাদন করে, যেখানে প্রত্যক্ষ কাঁচামালে 10,000 টাকা, প্রত্যক্ষ শ্রমে 20,000 টাকা, উৎপাদন উপরিব্যয় 15,000 টাকা, প্রশাসনিক উপরিব্যয় এবং বিক্রয় বন্টন খরচ দেওয়া আছে। উৎপাদন ব্যয় কত? তাহলে উৎপাদন ব্যয় তোমাদের এই সংক্রান্ত একটা এমসিকিউ বলছিলাম, যে হচ্ছে প্রশাসনিক উপরিব্যয় এবং বিক্রয় ও বন্টন ব্যয় কখনো উৎপাদন ব্যয়ের মধ্যে যায় না। তাহলে আমাদের উৎপাদন সংক্রান্ত যাবে হচ্ছে মুখ্য ব্যয় এবং কারখানা উপরিব্যয়, এবং উৎপাদন সংক্রান্ত আনুষঙ্গিক যদি কোনো খরচ থাকে। তাহলে দেখো আমরা কি বলতেছি, প্রতিটি বলছে, তাহলে তোমাকে একক প্রতি কলম উৎপাদন ব্যয় নির্ণয় করতে হবে। এখন দেখো আমাদের কাঁচামালে হয়েছে 10,000, তারপর প্রত্যক্ষ শ্রমে হয়েছে 20,000, 10 যোগ 20, উৎপাদন উপরিব্যয় আছে আরো 15,000। তাহলে তিনটা যোগ করলে কত হয়? 10, 30 আর 15, 45,000 টাকা। 45,000 টাকা, যেটাকে আমরা মোট উৎপাদন একক 15,000 দিয়ে ভাগ করব। কি দিয়ে ভাগ করব? 15,000 একক দিয়ে ভাগ করব। 15,000 একক দিয়ে ভাগ করলাম, তাহলে আমরা একক প্রতি পাইলাম হচ্ছে 3 টাকা। একক প্রতি 3 টাকা, তাহলে কলম একক প্রতি উৎপাদন ব্যয় হচ্ছে 3 টাকা অ্যান্সার। 37-এ আসো, কোনো প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুত, সমাপনী মজুত এবং বিক্রয় একক দেওয়া আছে। মোট উৎপাদন ব্যয় এত হলে একক প্রতি উৎপাদন ব্যয় কত? একক প্রতি উৎপাদন ব্যয় কত? তাহলে আমাদেরকে আগে প্রারম্ভিক মজুত, দেখো প্রারম্ভিক মজুদ, সমাপনী মজুদ এবং হচ্ছে বিক্রয় একক দেওয়া আছে। তাহলে বিক্রয় একক যদি দেওয়া থাকে এবং প্রারম্ভিক ও সমাপনী মজুদ যদি দেওয়া থাকে, তাহলে আমরা আসলে কতটুকু বিক্রি করছি, কতটুকু আসলে বিক্রি করছি বা কতটুকু আমরা উৎপাদন করছি, এটা আমাদেরকে দেখতে হবে। তাহলে উৎপাদনের পরিমাণ আমরা দেখব। তাহলে দেখো, উৎপাদন উৎপাদন ব্যয় দেওয়া আছে আগেরটার মতো। এখানে যেমন আমরা হচ্ছে উৎপাদন ব্যয় নির্ণয় করে নিয়েছিলাম, এখানে কিন্তু আমাদের উৎপাদন ব্যয় ইতোমধ্যে দেওয়া আছে 60,000 টাকা। তাহলে আমাদের উপরেরটা আমরা পেয়ে গেলাম উপরেরটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা কতটুকু উৎপাদন করছি, তাহলে উৎপাদনের পরিমাণটা আমাদেরকে বের করতে হবে। উৎপাদনের পরিমাণ ইকুয়াল টু কি? দেখো, উৎপাদনের পরিমাণ ইকুয়াল টু বিক্রয় একক 5,800 যোগ সমাপনী একক হচ্ছে 1,200, আর প্রারম্ভিক একক আমাদেরকে বাদ দিয়ে দেখাতে হয়। তাহলে 2,000 একক হচ্ছে আমাদের বাদ দিয়ে দেখাইতে হবে উৎপাদন একক যদি আমরা বের করতে চাই। তাহলে আমাদের 7,000 থেকে 2,000 বাদ দিলে 5,000 একক হচ্ছে উৎপাদনের পরিমাণ। এটা হচ্ছে উৎপাদনের পরিমাণ 5,000 একক। এখন উৎপাদন ব্যয়কে যদি উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করি, তাহলে আমরা কিন্তু একক প্রতি উৎপাদন ব্যয় পেয়ে যাই, যেটা হচ্ছে 12 টাকা। কত টাকা? 12 টাকা। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে আমাদের 12 টাকা। 38-এ আসো, স্নেহা কোম্পানি চলতি মূলধন 1,80,000 টাকা, চলতি অনুপাত 5:2। চলতি দায় কত টাকা? তাহলে দেখো, চলতি মূলধন দেওয়া আছে, এখান থেকে তোমাকে আরেকটা মূলধন বের করতে হবে। চলতি সম্পদ আছে 5 এবং চলতি দায় আছে 2। তাহলে চলতি মূলধন এখান থেকে হয় তোমার 3 টাকা। চলতি মূলধন এখানে কত হয়? 5 - 2 = 3 টাকা। কত টাকা? 3 টাকা। এখন এই চলতি মূলধনকে 1,80,000-কে তুমি 3 দিয়ে ডিভাইড করো এবং তোমাকে কি বের করতে বলছে? তোমাকে বের করতে বলছে চলতি দায়। তাহলে তোমার চলতি দায়ের অনুপাত হচ্ছে 2, তাহলে 2 দিয়ে গুণ করো, তাহলে দেখো হয় 1,20,000 টাকা। কত টাকা? 1,20,000 টাকা। 39-এ আসো, 2024 সালের বাকিতে বিক্রয় 2,80,000 টাকা। প্রারম্ভিক দেনাদার ও সমাপনী দেনাদার যথাক্রমে 25,000 ও 15,000 টাকা। দেনাদার আবর্তন অনুপাত কত? দেনাদার আবর্তনের উপরে যায় কি? উপরে কি যায়?
দেনাদার আবর্তন হচ্ছে উপরে যায় বাকিতে বিক্রয়, তাহলে উপরে বাকিতে বিক্রয় আছে আমাদের 2,80,000 টাকা, এবং এবং গড় দেনাদার করতে হলে আমাদেরকে এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 25 আর 15 হচ্ছে 40,000, ভাগ করলে হয় 20,000। তাহলে আমাদের কি হয় দেখো, আবর্তন অনুপাত কতবার হয়, 4টা শূন্য কাটো, তাহলে 14 বার। কতবার? 14 বার হচ্ছে আমাদের মজুদ আবর্তন অনুপাত, 14 বার বা গুণ, 14 বার বা গুণ। ওকে, 40-এ আসো, অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধনকালে নগদ অর্থ বন্টন করা হয় কোন অনুপাতে? দেখো, যখন অংশীদারি ব্যবসায় বিলোপ হয়ে যায় তখন আয় হলে আমরা যেমন হচ্ছে লাভ ক্ষতি বন্টন অনুপাতে করি, কোনো অনুপাত না থাকলে আমরা সমহারে করি, কিন্তু নগদ অর্থ বন্টন করা হয় যদি এই যে বিলোপকালে নগদ অর্থ বন্টন করা হয় অংশীদারদের সমাপনী মূলধন অনুপাতে। অংশীদারদের কোন অনুপাতে? অংশীদারদের সমাপনী মূলধন অনুপাতে। কোন অনুপাতে? সমাপনী মূলধন অনুপাতে। ওকে, মূলধন অনুপাতে। প্রিয় শিক্ষার্থী, যারা এতক্ষণ ধরে আমাদের ক্লাসটি দেখছিলে তাদেরকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের আজকের ক্লাসে আমরা 60টি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আসার মতো 60টি এমসিকিউ এবং হচ্ছে 40টি রিটেন তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তোমরা আশা করি সবগুলো বুঝতে পেরেছো, এবং এইগুলো তোমরা যদি একটু প্র্যাকটিস করে যাও, আশা করি তোমাদের আগামী আগত পরীক্ষাগুলোতে খুব বেশি সমস্যা হওয়ার কথা না। তোমাদেরকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের 3টি ফ্রি মডেল টেস্ট আজকে থেকে যেটি শুরু হচ্ছে, আজকে আগামীকালকে 2টা, আজকে একটি, 3টি ফ্রি মডেল টেস্ট দিয়ে তোমরা চূড়ান্ত প্রস্তুতি চাইলে ফ্রিতে যাচাই করে নিতে পারো। এর জন্য আমাদের পেজে নক দিতে পারো, অথবা আমাদের bdsoi.com এখানে ভিজিট করলেও তোমরা পেয়ে যাবে সেই ফ্রি মডেল টেস্টগুলো দেওয়ার সুযোগ, যেখানে এমসিকিউ এবং রিটেন দুইটি কিন্তু দিতে পারবে একেবারে ফ্রিতে। তো তোমাদেরকে আগামী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ এবং আমাদের পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।